বছর পর্যন্ত কোনো এখানে আমাদের জমারাই গৌসভাতে কোনো রাস্তা নির্মাণ হচ্ছে না, কাঁচা রাস্তা এখন পর্যন্ত কাঁচা রাস্তা। এই কারণে আমরা এই রুটটা ব্লক করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা পূরণ না হয় আমরা ততক্ষণ পর্যন্ত এই রাস্তা আমরা ব্লক করতে থাকবো। সরকারের কাছে আমরা সলিউশন চাই, আমাদের এই রাস্তাটা তিনি দাবিটা করে দিতে হোক যাহাতে। সেই কারণে আমরা এই রাস্তা ব্লক করছি। আমরা একত্রিত হয়ে কোনো আমরা পার্টি কারণে নই, আমরা কোনো পার্টি কারণে নই, আমরা জমারাই সবাই মিলে একত্রিত হয়ে আমরা কি ভারতের নাগরিক নই, আমরাও একজন ভারতের নাগরিক। সেই কারণে আমরা একত্রিত হয়ে জমারাই পাড়ার রাস্তা যাহাতে আমাদের জন্য সুবিধা সরকার যাহাতে করে দিতে হোক এই বলে আমি জানাইলাম সবাইকে। ত্রিপুরাবাসী তিনি আমাদের ত্রিপুরার সরকারকেও আমরা জানাই তিনি আমাদের এই কাজটা করে দিতে হোক যাহাতে। সরঞ্জাম ব্যবস্থা করতে হবে, তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। প্রত্যেক মহকুমাতে মাছ বাজার ও পুনর্বিবেচনার জন্য স্থায়ী আধুনিক বাজার সমিতি আমরা দাবি করছি গৃহহীন মৎস্যজীবীদের পরিবারকে পাকা গৃহ নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লাখ টাকা করে দিতে হবে। এই সকল সাধারণ অংশের মানুষের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবীর পক্ষ থেকে আহ্বান দাবিকে সামনে রেখে অভিযান সফল করুন, রাজভবন অভিযান সফল করুন। এই সময়ের মধ্যে শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লক্ষ টাকা করতে হবে। সরঞ্জামের ব্যবস্থা করতে হবে, তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। যে সকল শ্রমিক মৎস্যজীবী পরিবারকে পাকা নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য যে সকল সাধারণ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ শুকনো মাছের দোকানে সপ্তাহে 1 দিন বন্ধ রাখতে হবে। প্রত্যেক মহকুমাতে মাছ বাজার ও পোনা বিক্রেতা এইগুলি আজকে বামফ্রন্ট সরকার থাকার সময় যেগুলি ছিল এগুলি অকুজু হয়ে গেছে। এইগুলি নিয়ে তাদের হেলদোল নেই এই গভর্নমেন্টের, এবং পাশাপাশি ডেভেলপমেন্ট যা ছিল মৎস্যজীবীদের সাথে মাছ বাজার থেকে ধরে বিভিন্ন জলাশয় মৎস্যজীবীদের হাতে, এবং মৎস্যজীবী যারা যাদের ঘর নেই তাদের ঘরের ব্যবস্থা করা, এবং ঘরের এই ব্যবস্থার মধ্যেও আমরা দেখেছি যে 1,30,000 টাকা গভর্নমেন্ট দেয়, এটা হয় না। তার জন্য আমরা এবার ডিমান্ড করেছি যে প্রায় 5 লক্ষ টাকা করতে হবে। এরকম দাবি সনদ নিয়ে আমরা আজকে নিরুপায় হয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি। আমরা দেখব রাজ্যপাল কি আশ্বাস, এই নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। যে সকল সাধারণ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ বিক্রি করেন তাদের জন্য 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্যে
আজকের এই মিছিলের মূল বিষয় যারা জেলে, যারা জালের উপর নির্ভরশীল, তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে, এতে সর্বনাশ হচ্ছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা। গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র, এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। এর প্রতিকার আমরা চাই, অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায়। প্রতি কানিতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে 20,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে। এই বর্তমান বিজেপি নেতৃত্বে এই জোট সরকারের উদাসীনতা, মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে। অন্যদিকে রেগার কাজ নেই, গ্রামে পাহাড়ে অভাব, মৎস্যজীবী পরিবার সহ তফসিলি অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অব্যবস্থা চলছে, অ্যাডকের নাম করে সংরক্ষণ ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আমরা মহামান্য রাজ্যপালের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যেই আমরা এই আন্দোলনে যাচ্ছি। তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয়, আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। ওই প্লেয়ার সবাই আমরা গেল বাতাস শোনা নাম্বার আছে আমাদের হ্যাঁ
বাবার নাম কি? আমাদের বেশিরভাগ ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে রঘুনাথপুর রাম ঠাকুর আশ্রয় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এলপিজির সঙ্গে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে একটা অটো গাড়ি নিজে নিজেই উল্টে গেছে। আর বিশেষ করে এখানের মধ্যে স্কুল স্টুডেন্ট ছিল। কোন স্কুলের স্টুডেন্ট আছে কইতা নেই? না, এটা বলতে পারি না। তারা 4জন স্টুডেন্ট ছিল, তারা 4জনকে আমরা বেসরকারি হসপিটালে বসেছি। আর সাথে অটো ড্রাইভারও চালক তাইলেও ইনজুর, তাদেরকে বেসরকারি হসপিটাল। কেমন ইনজুরি ছিল? একজন একটু সিরিয়াস, দুজনই সিরিয়াস, আর 3জন মাইনর। কিভাবে হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট? একটা ব্রেক মিস করেছে। কি গাড়ি আসছিল আপনার? কয়জন স্টুডেন্ট আসছিল? 4জন। 4জনই কি আহত হয়েছে? একজনে হালকা হালকা, একজন একটু হয়েছে, একটু বেশি। আচ্ছা, আর আমি নিজে কি স্কুলে আইতেন আসছিলেন নাকি? স্কুলে কোন স্কুল? হ্যাঁ, কোন স্কুল? আনন্দমাল। ছাব্বিশে যারা পরীক্ষা দেবে। এটা এখনো আমরা ফাইনাল কিছু না, তবে এন্ড অফ ফেব্রুয়ারি মানে আমরা সেভাবে চেষ্টা করব, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আমরা এন্ড অফ ফেব্রুয়ারি শুরু করব। এইবার যেভাবে পরীক্ষা হয়েছিল মোটামুটি সেটাই বজায় রাখার চেষ্টা করব আমরা। তবে এটা ফাইনাল কথা না, না, না। নিতে বলছি এটা আমাদের। আর বিভিন্ন পেমেন্ট আপনারা প্লিজ বিভিন্ন গণমাধ্যমে এটা বলে দেবেন, কোন স্কুল যেন আমাদের বোর্ডের পেমেন্টটা অফলাইন কেউ না করেন, সব অনলাইন। আমাদের একটু আগে আমাদের পাশেরটাও দেওয়া হবে, আমরা ঘোষণা আবার আমরা নোটিফাই করব। আবার এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, রিভিউ পর্যন্ত, রিভিউ পর্যন্ত, রিভিউর পর অবধি। মাধ্যমিক হচ্ছে 86.58। হ্যাঁ 58। পরীক্ষার্থী ছিল 21,506 হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারিতে। হ্যাঁ হ্যাঁ, 448। হ্যাঁ, 29,670। 29,000 এই কন্টিনিউ কম্পার্টমেন্টাল এগুলো শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ, এগুলো আমাদের ডেটা আমি এটা দিতে পারবো। school wise দেখতে হবে একটু আবার অ্যাবস্ট্রাক্টটা করে নিই, অ্যাবস্ট্রাক্টটা করে নিলে ডিটেলস রেজাল্ট আমি আবার মানে দেব সবাইকে। চাও এটা এত বেশি বিরাট গুরুত্বপূর্ণ নয়। আমরা দেখব মূল যে রেজাল্ট যেটা ঘোষণা করেছিলাম আমরা 30শে এপ্রিল, তখন দেখেছিলাম মাধ্যমিকে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে
ওই বিশাল করে রামকৃষ্ণ বিবেকানন্দ একটা স্কুল আছে, এক স্কুল থেকে বোধ হয় 5 জন স্ট্যান্ড করেছে, প্রথম 10 জনের মধ্যে। আর 12-এতে খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছিল কামিনী কুমার স্মৃতি মেমোরিয়াল স্কুল, 4 জন স্ট্যান্ড করেছিল মূল। আর বছর বাঁচাও এটা মানে কম্পার্টমেন্টের পরীক্ষা, এটাকে আমরা ওই মেইন পরীক্ষার মতো এতটুকু গুরুত্ব দেওয়া হয়। এগুলো এড হয়ে যাবে সবাই। হ্যাঁ, তো এর সাথে আমাদের একদিন আগে যা বলেছিলাম সবকিছু ইন কি বলা যায় সুপারস্টিশন অফ আর্লিয়ার ডিক্লারেশন, ফাইনাল যেটা এক্ষুনি আমাদের পুরো হিসেব কষে আমাদের সচিব ডক্টর দুলাল দে উনি যেটা বলে দিয়েছেন, আপনি যেটা নোট করে রাখুন। মাধ্যমিকে টোটাল আমাদের পাস করেছে হচ্ছে 92.51%, আর দ্বাদশে পাস করেছে 88.24%। দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এর সাথে আপনারা শুনলেন আমাদের বোর্ডের প্রেসিডেন্ট স্যার এখন এইমাত্র আমাদের এই বছরের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন। তো আমাদের এবার যে পাস পার্সেন্টেজ ছিল বছর বাঁচাওতে, মাধ্যমিকে বছর বাঁচাওর পাস পার্সেন্টেজ বলছি 63.38, আর হায়ার সেকেন্ডারিতে 70.81% বছর বাঁচাও। আর এর আগে আমাদের রিভিউ পর্যন্ত যেটা পাস পার্সেন্টেজ ছিল, মাধ্যমিকে ছিল 86.58%, আর হায়ার সেকেন্ডারিতে ছিল 79.32%। না, এটা পরে পারলো। হ্যাঁ, এটা রিভিউ পর্যন্ত। রিভিউর পর এবার বছর বাঁচাও হলো। এই বছর বাঁচাওর সংখ্যাটা যদি আমি এড করে দিই, তাহলে টোটাল মাধ্যমিকে পাস্ট ক্যান্ডিডেট হবে 27,448। আজকে যেটা পাস করলো এটা যদি অ্যাড করে দিই আগের সাথে, 27,448 হবে টোটাল পাস্ট ক্যান্ডিডেট। আর পরীক্ষায় তো বসেছিল, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল 29,670। তো এর নিরিখে এখন পাস পার্সেন্টেজ দাঁড়াবে 92.51%। মাধ্যমিকে আগে যেটা 86 ছিল, এখন 92.51% দাঁড়াবে মাধ্যমিকের ক্ষেত্রে। দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, ফাইনাল পার্সেন্টেজ আমরা ডিটেইলসটা বার করব 2-4 দিনের মধ্যে। আমরা আবার রিভাইজ যে অ্যাবস্ট্রাক্ট হয়, রেজাল্টের অ্যাবস্ট্রাক্ট, এটা 2 দিন সময় লাগবে। আমরা ফাইনাল অ্যাবস্ট্রাক্টটা মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট 2025-এ আমাদের পাস করেছে 92.51%। আর রিভিউ পর্যন্ত আমার হায়ার সেকেন্ডারিতে পাস পার্সেন্টেজ ছিল 79.32% হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। তো আজকের এই বিবি রেজাল্টও যদি আমরা ইনক্লুড করে নিই, তখন টোটাল পাস্ট ক্যান্ডিডেট হবে 18,978, যেটা আগে 17,059 ছিল, এখন হবে 18,978। আর এটাকে যদি আমি পার্সেন্টেজ করে বলি, তাহলে পার্সেন্টেজ দাঁড়াবে 88.24%, যেখানে আমার রিভিউ পর্যন্ত রেজাল্ট ছিল 79, আর এটা বেড়ে দাঁড়াচ্ছে 88.24% হায়ার সেকেন্ডারিতে আমার। তাহলে হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিকের আমরা মোটামুটি এই বছরের ফাইনাল পাস পার্সেন্টেজ আমরা জেনে গেলাম। মাধ্যমিকে 92.5 আর হায়ার সেকেন্ডারিতে 82.24% পাস করব। এটার ডিটেলস রিপোর্ট আমরা মানে প্রকাশ করব 2-1 দিনের মধ্যে। আমরা রিভাইজড অ্যাবস্ট্রাক্ট বের করব আবার এই রেজাল্টের উপরে এই বছরের। নমস্কার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। আজকে ঘটনাক্রমে আজকেও 24 তারিখ, তবে 24শে জুলাই পরীক্ষা গ্রহণ করা থেকে একেবারে রেজাল্ট, কমপ্লিট রেজাল্ট পাবলিশ করা অবধি একটা লং প্রসেস, বেশ সময় লাগে। পরীক্ষার পরে আমরা রেজাল্ট আউট করি, তারপরে সেলফ ইন্সপেকশন থাকে, খাতা রিভিউ থাকে, তারপর ওই আগে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও, সেই পরীক্ষা গ্রহণ করতে হয়, পরীক্ষার রেজাল্ট আউট করতে হয়। তো আজকে আমরা পুরো এক্সামিনেশন যে প্রসেসটা
এটারই পুরো শেষ হচ্ছে আজকে। বছর বাঁচাও পরীক্ষা আমাদের সবার শেষের প্রসেসের সবার শেষের অংশ হলো বছর বাঁচাও। বছর বাঁচাওর পরীক্ষা আমাদের হয়ে গেছে, আজকে এর রেজাল্ট যেটা আউট। বছর বাঁচাও পরীক্ষাতে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরীক্ষা বছর বাঁচাও দিতে পারে দুটো বিষয়ে ফেল করলে পরীক্ষায় বসতে পারে। এমন আমাদের এখানে 2 বিষয়ে ফেল করা টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 2995 জন, 2995। They are eligible to appear the examination in +2 stage, কিন্তু সবাই পরীক্ষা দেয়নি। পরীক্ষা দিয়েছিল 2710 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে পাশ করেছে 1919 জন আর ফেল করেছে 791 জন। অর্থাৎ বছর বাঁচাও পরীক্ষা যা দিয়েছিল এদের মধ্যে 70.81% 12 পরীক্ষায় পাশ করেছে। আর বছর বাঁচাও মাধ্যমিক যে পরীক্ষা সেটাতে এলিজিবল ছিল, পরীক্ষায় বসার যোগ্য ছিল 3155 জন। সবাই পরীক্ষায় বসেনি, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল এবং বসেছিল 2772 জন, 2772। তার মধ্যে পাশ করেছে 1757 জন, 1757, আর ফেল করেছে 1015 জন। অর্থাৎ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ হলো 63.38%। এখনই আমার মনে আছে আমাদের মূল পরীক্ষায় যেদিন রেজাল্ট আউট করলাম তখন বলেছিলাম যে 12 পরীক্ষায় আমাদের পাশ করেছিল এবার 2025-এ 79.29%, আর মাধ্যমিকে পাশ করেছিল 86.53%। তো আজকে পুরো পরীক্ষার প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 12-এতে আরো 1919 জন পাশ করেছে, আর মাধ্যমিকে আরো 1757 জন পাশ করেছে। যার ফলেতে টোটাল যেটা আমাদের, একটু পরে আমি অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব মশাই, উনি বলবেন আর একটু ক্যালকুলেশন করে, যেটা মূল রেজাল্ট আমাদের 12-এ পাস করেছিল 79.29%, সেটা একটু পার্সেন্টেজ বেড়ে যাবে। মাধ্যমিকে যেটা 86.53% সেটা একটু বাড়বে। আমি অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব। আগস্টে 1 তারিখ থেকে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন এবং 11-এর এনরোলমেন্ট শুরু হচ্ছে, অনলাইন এনরোলমেন্ট। হ্যাঁ, রেজিস্ট্রেশন আগস্টের 1 তারিখ থেকে। যারা 2027-এ পরীক্ষা দেবে, 2 বছর আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমি আপনাদের মাধ্যমে সবার অবগতির জন্য বলবো, সমস্ত স্কুল কর্তৃপক্ষকে, গত বছর এরকম আমরা পেয়েছি পরীক্ষার ফর্ম ফিল আপ 7M 7H যখন করেছিল তখনও, বা রেজিস্ট্রেশন এনরোলমেন্ট করেছিল তখনও, আমাদের এখন পেমেন্টের অপশনটা হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হবে। তো কিছু কিছু স্কুল ওরা না জেনে অফলাইন পেমেন্ট করেছে, চালান কেটে নিয়েছে আগে, অনলাইনে দেয়নি। তো এই জন্য ভীষণ অসুবিধা হয়েছে। এমনও 2-1 স্কুল আছে, এখনো 2-1টা স্কুল যারা এখনো রেজিস্ট্রেশন পায়নি। কারণ আমার মুডটা হচ্ছে গিয়ে অনলাইন পেমেন্ট, ওরা অফলাইন করাতে আমার ডেটাগুলো এখনো আমি ক্যাপচার করতে পারিনি। তো এরকম একটা অসুবিধার সম্মুখীন হয়েছে। তো স্কুলের সংখ্যাও কিন্তু নেহাত কম না, প্রায় 150 স্কুল হবে, মানে এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমি সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ করব আমি, এই বছর থেকে যেন আর অফলাইনে কেউ চালান না কাটে, সবাই যেন অনলাইন মোডেই পেমেন্ট করে, তাতে করে আমাদের ডেটা কালেকশনের সুবিধা হয়, স্কুলকেও ঝামেলায় পড়তে হবে না। এটা 9 এবং 11-এর শুরু হবে। আর বরণ করে নাও। জেলা ভিত্তিক
সুব্রত কাপ, জ্যেষ্ঠবর্ণার মাধব করোনাদে এবং আজকের এই অনুষ্ঠানের আমরা সবাইকে করতালির মাধ্যমে খেলোয়াড়দের এবং অতিথিদেরকে অভিবাদন জানানোর জন্য আমরা আছেন আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় আধিকারিক কমলেন্দু গিল মহোদয়। আন্তঃ স্কুল সুব্রত মুখার্জি কাপ ভারতবর্ষের সর্বপ্রথম যে একটা প্রতিযোগিতা, বিশেষ করে স্কুল স্তরে এই প্রতিযোগিতা শুরু হয়। আমরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং এটাই প্রথম প্ল্যাটফর্ম যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবল খেলতে চায়, জাতীয় মানের খেলায় অংশগ্রহণ করার জন্য। ভারতবর্ষের বিভিন্ন খেলোয়াড়, বিশেষ করে বাইচুং ভুটিয়া, ব্রুনো পুটিন হোক, শ্যাম থাপা, ওনারা এসএম কাপের মধ্য দিয়ে সারা পৃথিবীতে নিজেদের খ্যাতি অর্জন করেছেন। আজকে যারা আমার সামনে ছোট ছোট ভাই বোনরা যারা এই খেলায় অংশগ্রহণ করার জন্য যারা একদম তৈরি আছো, তোমাদের বলবো এটা তোমাদের প্রথম ধাপ এবং এই এসএম কাপের মধ্য দিয়ে আমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আন্তঃ স্কুল জেলা থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে, রাজ্য স্তরে যারা চ্যাম্পিয়ন হবে তারা দিল্লিতে অংশগ্রহণ করবে এবং সময়ের সাথে এই এসএম কাপ ফুটবলকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এশিয়া দেশের বিভিন্ন এশিয়া মহাদেশে এবং বিভিন্ন দেশ সেখানে অংশগ্রহণ করে। কথাবার্তা নিরি ঘটনাটা হয়েছে, আমি গতকালকে 23 তারিখ আমি কালকে 500 টাকা রিচার্জ করতে গেছি। 500 টাকা রিচার্জ করছি, আমি বিগত দিনে পাইতাম 80 থেকে 85 ইউনিট। আচ্ছা, ঠিক আছে, তো কালকে আমি 500 টাকা রিচার্জ করার মুহূর্তে আমার দিছে কালকা 384 টাকা বলে মিটার চার্জ, আমি ইউনিট পাইছি 4 ইউনিট মাত্র। আচ্ছা, তো এখন তারা কি কয়? তারা কর্তৃপক্ষ কিছু জানে না, এটা দপ্তর থেকে বলে এরকম সিস্টেম বানানো আছে, এই সিস্টেম অনুযায়ী বিল হইতেছে। এবার আমার মতো আরও 2-4 জনে পাইছে। এখন 4 ইউনিট দিয়ে আপনি কয়দিন চলতে পারবেন আপনার ধারণা? 4 ইউনিট দিয়ে কদিন চলতে পারবো এটা আপনারা নিজে বোঝেন না, কদিন চলতে পারবো। একদিন কি যাই পারবো? 500 টাকা রোজগার করা তো আর মুখের কথা না। 500 টাকা রোজগার কইতাছি তো আবার আমার কারেন্টের রিচার্জ করতে হইব। আমি দিন দরিদ্র মানুষ, আমি কাজ করে খাই, আমি এত টাকা বিল হইলে আমি কেমনে চলুম? এত টাকা রিচার্জ দেওয়া সম্ভব না আমার পক্ষে। কিন্তু আমরা মতো গরিব মানুষ কি কি বাঁচতাম না, মরে যেতাম, এটি আমরা বুঝতাম পারতাছি না। কি মনে করেন আপনি এখন? আমি কি মনে করবো, মানে কর্তৃপক্ষ তারা এই সিস্টেম বানিয়ে রাখছে, সিস্টেম হয়েছে। আমরা কার কাছে বিচার চামু, কার কাছে যাবো? যার কাছে বিচার চামু কেউ কোনো বিচার করতে পারে না। তারা যদি কই এটা এই সমস্যা, যে সমস্যার সমাধান করতে দেয় সেটা, এটার আনসার আমি পামু 2 বছর পরে। এর আগে কোনো আমার কেউ আনসার দিতে পারতো না। কারণ সবসময় ইলেকশন আগে গেলে সবাই আমরার পক্ষে কথা কইতো, এই আপনারা লিগা সব করুন, এই করুন, সেই করুন। আজ অব্দি অনব্দি কোনো শুরু হবে না, সরকার থেকে কোনোদিন কোনো অনুদানও পাইছি না। কাজ করে খাই তা তো এখন সরকারের প্রবলেম। আমরা এখন 4 ইউনিট দিয়েছে 500 টাকা দিয়েছিলাম। আমরা 500 টাকা 4 ইউনিট আমরা কয়দিন চলুন? আবার 500 টাকা আমার রোজগার করে জমাইতে হইব, জমাইছিল তারপর 500 টাকা দিয়ে আবার রিচার্জ করতে হইব। এছাড়া বিকল্প রাস্তা আমার কাছে কিচ্ছু নাই। এখন এই অবস্থা যে আগামী দিনে যদি স্মার্ট মিটার বসানো হয় আপনার বাড়িতে, এই বিষয়টা কীভাবে দেবেন? তাহলে তো আমি আর কারেন্ট বিদ্যুৎ আমি জ্বালাতে পারতাম না, আমার পক্ষে সম্ভব না। আমি সাধারণ মানুষ, আমার পক্ষে কোনো রকমই সম্ভব না। আমি এখনই 500 টাকা রিচার্জ করতে আমার সমস্যা হইতে আছে।
या और कुछ आपको मेडिसिन के बारे में कुछ बोलिए। नाम है स्वरूपा हमारे यहाँ घर में बुलाता है चीनी, चीनी। अच्छा बंगाली में स्वीट। अच्छा चीनी चीनी, चीनी। हाँ हाँ। अभी बंगाल में तो मुझे लगता है झंडे का दर बहुत एक्सपेंशन जो इतना चल रहा है ना, बढ़िया। नहीं नहीं, सबको मालूम नहीं है। और सैनिटरी पैड के भी मालूम नहीं है, और इसके बारे में तो मालूम ही नहीं। जब हमने सबको बोला ना, सबको बिलीव नहीं हुआ। उसके बाद हमने लोग यूज़ करते हैं। हाँ, यूज़ करते हैं। दवा को भी लेके जाते हैं, और एक जनरल कदर का बेनिफिट ये है कि आपके बिजनेस के दृष्टि से एक बार जब जनरल कदर का मेडिसिन को लेके जाते, वापस आप ही के पास आएगा। क्वालिटी ऐसी किधर मिलेगी नहीं। दूसरी बात कि यहाँ पर वो जनरल कदर का मेडिसिन किधर नहीं मिलेगा। अभी जैसे कि अभी मैं बंगाल से होके आ रहा था, बंगाल में भी हमारे बहुत स्टोर्स के इनॉग्रेशन थे। एक चीज जो अभी दौर आ रहा है जेनरिक मेडिसिन का, खास करके मैं अभी देख रहा था रात को 12:30 बजे तक स्टोर्स में लोगों की भीड़ लगती है, लोग मेडिसिन लेने के लिए आते हैं। मैं परसों एक स्टोर में रात को विजिट करने गया था, मुझे लेट हुआ। 12:30 बजे 70 साल के बुजुर्ग इंसान वहां पर मेडिसिन लेने के लिए रुके थे और मेडिसिन वो लेके जा रहे थे। मुझे लगता है ये एक चेंज आ रहा है, क्योंकि डायरेक्ट वही दवा वही मैन्युफैक्चरिंग से लोगों तक पहुंच रहा है। क्योंकि बीच में जो सप्लाई चेन है 10-15 लोगों को कट करके डायरेक्ट मैन्युफैक्चर जो बनाता है और जो डायरेक्ट बेचता है वो डायरेक्ट, मुझे लगता है कि आज ये चेंज आ रहा है और वो 10,000 की चीज 2,000 रुपए में मिल रही है, और वो सेम क्वालिटी की, मतलब क्वालिटी में जो एमएनसीज बेचते हैं वो सेम क्वालिटी जनरिक आधार के माध्यम से हम दे रहे हैं। सिबर ज्योति जी, आज मैं यहाँ पर आया हूँ, बांग्लादेश यहाँ से सिर्फ और सिर्फ 50 किलोमीटर दूर है, और मुझे लगता है कि आज जनरिक आधार आज ऐसे छोटे छोटे गाँव में जाके आज सीता बाजार, शांति बाजार, मुझे लगता है शांति बाजार जो आज यहाँ पर 50 किलोमीटर दूरी बांग्लादेश का बॉर्डर है, आज जनरिक आधार छोटे छोटे गाँव में आके, मुझे बेहद खुशी है कि हमारे माइक्रो एक एंटरप्रेन्योर खुद का बिजनेस आज ऐसे ऐसे इलाकों में शुरू किया और लोगों की सेवा देने का काम कर रहे हैं। मैं अभी जस्ट यहाँ पर त्रिपुरा सुंदरी देवी का, माता जी का दर्शन लेके जो है मैं आया। मुझे लगता है सच में कि एक माता के आशीर्वाद से यहाँ के जनता को, त्रिपुरा के होने दीजिए, आज मणिपुर के होने दीजिए, अरुणाचल प्रदेश को, सभी जगह पे ये चीज बहुत लाभदायक लोगों को साबित हो रही है। क्योंकि 10,000 रुपए की जो चीज है वो कहीं ना कहीं तो 2,000-3,000 रुपए तक आ रही है, और लोगों का हर महीने पे पैसे में बचत हो रही है। तो मैं यहाँ पर इनके माता जी से भी मिला, पापा से भी मिला, सबसे अपने सच में आपके बेटे को, मतलब आज से मुझे लगता है आपका बेटा सिर्फ एक व्यवसाय बिजनेस नहीं कर रहा है, बट बिजनेस के साथ साथ लोगों की समाज सेवा कर रहे हैं। तो ये बहुत बढ़िया बात है। आप सब लोग हमारे शॉप पे आके बोलते हैं ये पहले 2 साल 3 साल पहले क्यों नहीं चालू हुआ। अरे तो हम बोलते हैं अच्छा चीज बाद में होता है, धीरे धीरे होता है। सर बहुत आपको बहुत थैंक यू, आपने हमारा साथ दिया, और ये पूरा एरिया में आपके वजह से ही मेडिसिन, इमरजेंसी मेडिसिन, सब टाइप के मेडिसिन लो कॉस्ट में आ रहा है सर। थैंक यू सर, आपकी वजह से हो रहा है सर। और ऐसे ही अभी एक स्टोर पे रुकना नहीं है, आगे और स्टोर करने हैं, लोगों की और सेवा करनी है। पूरा सब जगह का सब। आपके फार्मासिस्ट हैं? ये कौन है? नहीं, हम खुद फार्मेसी अच्छा।
सरकार हमारे मांगे पूरे करो, त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो, त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। ये कि नेशनल हाईवे जम्पुई रोड टू जोमारेपाड़ा SB स्कूल कंस्ट्रक्शंस ऑफ रोड, यही हमारा डिमांड है। और एक और डिमांड था इसमें शामिल होंगे कि ब्रिज भी होना चाहिए, क्योंकि हमारा गांव में ऐसे होते उस पर का पानी का नदी का उस पर भी एक गांव होता है और इस पर भी एक गांव होता है। उसमें एक रिवर था, उसको भी ब्रिज, इसमें भी ब्रिज चाहिए। ठीक है, अपना नाम? Sambular Yang, I as a resident of Zomarepaड़ा, I'm here to block and demand for our needs. Thank you. রাস্তা দীর্ঘদিনের দাবি, এই দাবিগুলো এখন পর্যন্ত কোনো মেরামত বা কনস্ট্রাকশন এরকম কোনো পাবলিক সুবিধার্থের জন্য এখনও করা হয়নি, যার জন্য আজকে সমস্ত গ্রামবাসী এখানে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। এখন আপনারা যে রাস্তার যে স্ট্যাটাসটা হয়েছে গিয়া, প্রথমত হয়েছে গিয়া এই রাস্তা বেসিক্যালি PWDর না, এটা সোলিং রাস্তা তো জানেন, এটা RDর থেকেও করা হয়েছে। এটা এই রাস্তাটা এখানে PM জন্মন থেকে স্যাংশন দেওয়া হয়েছে। এটা টেন্ডার হয়েছে আজকে থেকে ধরেন না 2-2.5 বছর আগেই, হয়তো টেন্ডার 2 বছর আগেই টেন্ডার হয়েছে, কিন্তু প্রথম 4 বার কোনো বিডার পাওয়া গেছে না, বলতে কেউ ড্রপই করছে না। এটা 5th কল, এখন বিডার পাওয়া গেছে, এখন টেন্ডার ওপেন হয়েছে, ড্রপ করছে, মানে সব কিছু এখন প্রসেসে আছে, ওয়ার্ক অর্ডার হয়ে যাবে রিসেন্টলি। কিন্তু এটার মধ্যে একটু সমস্যা হয়েছে গিয়া, যেহেতু ম্যাক্সিমাম এরিয়া ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট ক্লিয়ারেন্সটা আগে নিতে হবে। কারণ অনেক জায়গাতে আছে ওয়ার্ক অর্ডার হওয়ার পরে ধরেন আপনার ওই 10টা ব্লকে এরকম 7টা রাস্তা আছে, সবটির সেম কন্ডিশন যে ফরেস্ট ডাইভারশনটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত মানে কাজটা করা যেত না। কারণ যে কাজ পাইব তার জেসিবি এনগেজ করতে ডরাইব, কারণ ফরেস্টের থেকে আইয়া যদি তারা জেসিবি মেশিন না, এটা তো ফরেস্ট যে ক্লিয়ারেন্স নেওয়া, এটা তো পাবলিকের না। আমি আপনার স্টেজটা বুঝাইতেছি যে এখানে ফরেস্ট এটার লেগেও করা হয়েছে, প্রসেস করা হয়েছে, অনলাইন পোর্টালে দেওয়া হয়েছে, এই DFO থেকে কিছু কোয়েরি যতটুকু আমরা শুনি, আমরা জানি। বাট বিফোর দ্যাট উই নিড টু কমপ্লিট সাম প্রসেস। That's your duty, sir. It's our duty, it's all others' duty also. We are not single department. We are depending on each other. Lots of other departments also there. We need their cooperation also, their consent also. That's why. Otherwise, we can start anytime. We are just waiting for forest clearance now. If we get forest clearance, we can start the work immediately. ফরেস্ট ক্লিয়ারেন্সটা যারা 3 মাস পরে নেব, 5 মাস পরে নেব, এটা এখনো জানা যায় না। এটার গ্যারেন্টি তো আমি কেমনে দিব? এটা আদার ডিপার্টমেন্ট, আদার কিছু এর জন্য আমরা না। এটা দেখেন, যেটা আমি পারতাম না এটা আমি কেমনে করব? ফরেস্টের এটা পুরো আলাদা প্রসেস। এটা তো আমরা চাইলেও আমি কোনো কমিটমেন্ট দিয়ে দিতে পারতাম না যে ফরেস্টের এটা, কারণ শুধু জমারাই ফারা না তো, 10টা ব্লকে 7টা রাস্তা, এদিকে 7টা রাস্তা, বহু শ্রীলঙ্কার এদিকে থেকে 10টাতে 7টা রাস্তা স্যাংশন আছে। দলাই গিয়ে দেখেন এরকম 8-10টা, উনি সব জায়গায় কাজ আটকে দিছে অনলি ফর ফরেস্ট ক্লিয়ারেন্স। কারণ ফরেস্ট ক্লিয়ারেন্স ছাড়া কোনো এজেন্সি গিয়ে কাজ স্টার্ট করতো না, কারণ স্টার্টিংয়েই তার মেশিনারিজ নিতে হইব, মেশিনারিজ নিলেই ফরেস্টের থেকে যেত। ঠিক আছে, এখন আপনার টেম্পোরারি সলিউশন আমরা তো কমিটমেন্ট দিচ্ছি যে আমরা রাস্তা না হইলেও আমরা অ্যাটলিস্ট মানুষের সুবিধার্থে যেসব খারাপ পোর্শন আছে এটা সলিউশন আমরা করাই দিয়ে আর কিছু প্যালা সেটিং জিনিসটা তো এমন না যে আপনার RCC স্ট্রাকচার, এটা তো গাইডান, এটা দিছে একটা পছন্দ ভাঙে আরেকবার একটা গাইডা দিব, দিয়ে ঠিক করাই দিব, এটা তো পারমানেন্ট না। তো যখন তারা
এই কয়েক মাস পরে যখন নতুন ওয়ার্কের লাগে আইব তখন তারা ওয়াল দিয়া দিব। প্যালাসিডিং এটা আপনার কমপ্লেন করেন যে প্যালাসিডিং একটা সাইড ভাঙছে, এটি টেম্পোরারি ওয়ার্ক, এটা একটু একটু এটা হইতেই পারে। এখন আপনার জলপাইপের এই সাইডে দিলে পরে প্যালাসিডিং এর হাইট কত হবে, অতটুকু মাটির প্রেশার ফেলে তো একদিনে ভেঙে যাবে। এটা দেখেন এটা আপনার কারণে আজকে রোডটা ব্লক করছেন। थैंक यू मीडिया फ्रेंड्स। हम जमराई के लोग रास्ता रोड ब्लॉक किया है क्योंकि सदियों से हम इसमें रह रहे हैं। सिंस 100 years we have been here, but till now we are not getting any developments from the government side. इसकी वजह से हम इसमें बैठना पड़ा, क्योंकि we have also given many times application to the government also. Before election, the government used to come and promise us regarding this transportation. Many government has changed, but till now nothing action has been taken. Due to this, in this road blockage, we are bringing the solidarity, और हम इस ब्लॉक में रोड ब्लॉक इसलिए करना पड़ा कि रास्ते में कई लोगों का जान भी गया है। रास्ते में गाड़ी एक्सीडेंट होकर बहुत लोग भी मर चुका है, फिर भी गवर्नमेंट कुछ एक्शन लेने की कोशिश अब तक नहीं किया है। इसकी वजह से हम रोड ब्लॉक करना पड़ा। जब तक गवर्नमेंट आके हमारे मांगे पूरी करने की एग्रीमेंट जब तक नहीं होगा तब तक हम रास्ता नहीं करेंगे। Lamaria ke lama blok pulau ya. Lamaria ke lama blok pulau ya. Lamaria ke lama pulau ya. त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। We want justice. We want justice. त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। 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 We want justice. We want justice. त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। আমার নাম ধর্মেন্দ্র রিয়া, বাড়ি বাড়ি জমারাইপাড়া। আমরা দেখলাম কাঞ্চনপুর থেকে জম্পুই যাওয়ার রাস্তা জমরাইপাড়া, এখানে আপনারা রোড ব্লক করছেন। কি কারণে আজকে রোড ব্লক করছেন? আমরা জমারাই গাঁওসভা সমস্যা কারণ আমাদের সমস্যা হচ্ছে যে রাস্তার দ্বারা আমরা যে সমস্যা, রাস্তা প্রায় বছর বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রাস্তা আমাদের এখানে হয়নি, এখনও কাঁচা রাস্তা, সব রাস্তা ভাঙ্গা। সেই কারণে আমরা এই রুট ব্লক করছি। আমাদের গ্রামে স্কুল ছাত্রছাত্রীও যাওয়া যায় না রাস্তার কারণে। একটা দুপাতা ব্রিজ আছে, এই ব্রিজ বর্ষাকাল বৃষ্টি হলে স্কুলের ছাত্ররাও যেতে পারে না, সেখানেও আমাদের কোনো ব্রিজের ব্যবস্থা নেই। দুপাতা সরা বড় হলে আমরা সেখানেও স্কুলের ছাত্রছাত্রীরা কোনো যেতে পারেনি। অথচ বাজারের যাওয়া লোক বা হসপিটাল যাওয়া লোক যে কোনো রুগী থাকলেও আমরা সেই রুগীকেও আনতে পারে না রাস্তার কারণে। কোনো গাড়ি যায় না, কোনো অ্যাম্বুলেন্স গাড়ি কোনো যায় না। সেই কারণে আমরা অনেক সুবিধা কারণে আমরা এই রাস্তাটা ব্লক করলাম। আমরা সবাই একত্রিত হয়ে এক মন হয়ে এত বছর পর্যন্ত
কোনো এখানে আমাদের জমারাই গৌসভাতে কোনো রাস্তা নির্মাণ হচ্ছে না, কাঁচা রাস্তা, এখন পর্যন্ত কাঁচা রাস্তা। এই কারণে আমরা এই রুটটা ব্লক করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা পূরণ না হয় আমরা ততক্ষণ পর্যন্ত এই রাস্তা আমরা ব্লক করতে থাকবো। সরকারের কাছে আমরা সলিউশন চাই, আমাদের এই রাস্তাটা তিনি দাবিটা করে দিতে হোক যাহাতে। সেই কারণে আমরা এই রাস্তা ব্লক করছি। আমরা একত্রিত হয়ে কোনো আমরা পার্টি কারণে নই, আমরা কোনো পার্টি কারণে নই, আমরা জমারাই সবাই মিলে একত্রিত হয়ে আমরা কি ভারতের নাগরিক নই, আমরাও একজন ভারতের নাগরিক। সেই কারণে আমরা একত্রিত হয়ে জমারাই পাড়া রাস্তা যাহাতে আমাদের জন্য সুবিধা সরকার যাহাতে করে দিতে হোক এই বলে আমি জানাইলাম সবাইকে। ত্রিপুরাবাসী তিনি আমাদের ত্রিপুরার সরকারকেও আমরা জানাই তিনি আমাদের এই কাজটা করে দিতে হোক যাহাতে। সরঞ্জাম ব্যবস্থা করতে হবে, তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। প্রত্যেক মহকুমাতে মাছ বাজার ও পুনর্বিতরণ স্থায়ী আধুনিক বাজার সমিতি খাতা ভিত্তিক আমরা দাবি করছি গৃহহীন মৎস্যজীবীদের পরিবারকে পাকা গৃহ নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লক্ষ টাকা করে দিতে হবে। যে সকল সাধারণ অংশের মানুষের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবীর পক্ষ থেকে আহ্বান দাবিকে সামনে রেখে অভিযান সফল করুন, রাজভবন অভিযান সফল করুন। এই সময়ের মধ্যে শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লক্ষ টাকা করতে হবে। সরঞ্জামের ব্যবস্থা করতে হবে, তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। যে সকল শ্রমিক মৎস্যজীবী পরিবারকে পাকা নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য যে সকল সাধারণ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ শুকনো মাছের দোকানে সপ্তাহে 1 দিন বন্ধ রাখতে হবে। প্রত্যেক মহকুমাতে মাছ বাজার ও পোনা বিক্রেতা এইগুলি আজকে বামফ্রন্ট সরকার থাকার সময় যেগুলি ছিল এইগুলি অকুজু হয়ে গেছে। এইগুলি নিয়ে তাদের হেলদুল নেই এই গভর্নমেন্টের, এবং পাশাপাশি ডেভেলপমেন্ট যা ছিল মৎস্যজীবীদের সাথে মাছ বাজার থেকে ধরে বিভিন্ন জলাশয় মৎস্যজীবীদের হাতে, এবং মৎস্যজীবী যাদের গণ নেই তাদের ঘরের ব্যবস্থা করা, এবং ঘরের এই ব্যবস্থার মধ্যেও আমরা দেখেছি যে 1,30,000 টাকা গভর্নমেন্ট দেয়, এটা হয় না। তার জন্য আমরা এবার ডিমান্ড করেছি যে প্রায় 5 লক্ষ টাকা করতে হবে। এরকম দাবি সনদ নিয়ে আমরা আজকে নিরুপায় হয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি। আমরা দেখব রাজ্যপাল কি আসে। এই নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। যে সকল সাধারণ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ বিক্রি করেন তাদের জন্য 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্যে আজকের এই মিছিল।
মিছিলের মূল বিষয় যারা জেলে, যারা জালের উপর নির্ভরশীল, তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে, এতে সর্বনাশ হচ্ছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা। গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র, এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। এর প্রতিকার আমরা চাই, অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায়। প্রতি গাড়িতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে 20,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে। এই বর্তমান বিজেপি নেতৃত্বে জোট সরকারের উদাসীনতা, মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে। অন্যদিকে রেগার কাজ নেই, গ্রামে পাহাড়ে অভাব, মৎস্যজীবী পরিবার সহ তফসিলি অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অব্যবস্থা চলছে, অ্যাডকের নাম করে সংরক্ষণ ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা মহামান্য রাজ্যপালের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যেই আমরা এই আন্দোলনে যাচ্ছি। তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয়, আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। নাম্বার আছে আমার কাছে হ্যাঁ দেখতে গেলাম দেখো আমার হ্যাঁ আমি ওই
আমাদের বেশিরভাগ ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে রঘুনাথপুর রাম ঠাকুর আশ্রয় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এলপিজির সঙ্গে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে একটা অটো গাড়ি নিজে উল্টে গেছে। আর বিশেষ করে এখানের মধ্যে স্কুল স্টুডেন্ট ছিল। কোন স্কুলের স্টুডেন্ট আছে কইতা না, এটা বলতে পারি না। তারা 4জন স্টুডেন্ট ছিল, তারা 4জনকে আমরা বিশাল হসপিটালে বসেছি। আর সাথে অটো ড্রাইভারও চালক তাইলেও ইনজুর, তাদেরকে বিশাল হসপিটাল। কেমন ইনজুরি ছিল? একজন একটু সিরিয়াস, দুজনই সিরিয়াস, আর 3জন মাইনর। কিভাবে হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে? এটা ব্রেক মিস করেছে। কি গাড়ি আসছিল আপনার? কয়জন স্টুডেন্ট আসছিল? 4জনই কি আহত হয়েছে? একজনে হালকা একজন একটু বেশি। আচ্ছা, স্কুলে আইতেন আসছিলেন নাকি? কোন স্কুল? কোন স্কুল? আনন্দমাল। ছাব্বিশে যারা পরীক্ষা দেবে। এটা এখনো আমরা ফাইনাল কিছু না, তবে এন্ড অফ ফেব্রুয়ারি মানে আমরা সেভাবে চেষ্টা করব, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আমরা এন্ড অফ ফেব্রুয়ারি শুরু করব। এইবার যেভাবে পরীক্ষা হয়েছিল মোটামুটি সেটাই বজায় রাখার চেষ্টা করব আমরা। তবে এটা ফাইনাল কথা না, নিতে বলছি এটা আমাদের। আর বিভিন্ন পেমেন্ট আপনারা প্লিজ বিভিন্ন গণমাধ্যমে এটা বলে দেবেন, কোন স্কুল যেন আমাদের বোর্ডের পেমেন্টটা অফলাইন কেউ না করেন, সব অনলাইন। আমাদের একটু আগে আমাদের পাশেরটাও হবে, আমরা আবার আমরা নোটিফাই করব। আবার একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ, রিভিউ পর্যন্ত, রিভিউ পর্যন্ত এর পর অবধি মাধ্যমিক হচ্ছে 86.58। হ্যাঁ 58। পরীক্ষার্থী ছিল 21,506 হায়ার সেকেন্ডারি। হ্যাঁ হ্যাঁ 448। হ্যাঁ 29,670 পাস করেছে। 29,000। এই কন্টিনিউ কম্পার্টমেন্টাল এগুলো শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ, এগুলো আমাদের অ্যানুয়াল ডেটা আমি দিতে পারবো। একটু আবার অ্যাবস্ট্রাক্টটা করে নিই, অ্যাবস্ট্রাক্টটা করে নিলে ডিটেলস রেজাল্ট আমি আবার মানে দেব সবাইকে। চাও এটা এত বেশি বিরাট গুরুত্বপূর্ণ নয়। আমরা দেখব মূল যে রেজাল্ট যেটা ঘোষণা করেছিলাম আমরা 30 এপ্রিল, তখন দেখেছিলাম মাধ্যমিকে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে ওই বিশাল করে রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুল আছে, এক স্কুল থেকে বোধহয়
5 জন স্ট্যান্ড করেছে, প্রথম 10 জনের মধ্যে। আর 12-এতে খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছিল কামিনী কুমার স্মৃতি মেমোরিয়াল স্কুল, 4 জন স্ট্যান্ড করেছিল মূল। আর বছর বাঁচাও এটা মানে কম্পার্টমেন্টাল পরীক্ষা, এটাকে আমরা ওই মেইন পরীক্ষার মতো এতটুকু গুরুত্ব দেওয়া হয়। এগুলো অ্যাড হয়ে যাবে সবাই। হ্যাঁ, তো এর সাথে আমাদের একদিন আগে যা বলেছিলাম সবকিছু ইন কি বলা যায় সুপারস্টিশন অফ আর্লিয়ার ডিক্লারেশন, ফাইনাল যেটা এক্ষুনি আমাদের পুরো হিসেব কষে আমাদের সচিব ডক্টর দুলাল দে উনি যেটা বলে দিয়েছেন, আপনি যেটা নোট করে রাখুন। মাধ্যমিকে টোটাল আমাদের পাস করেছে হচ্ছে 92.51%, আর দ্বাদশে পাস করেছে 88.24%। দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এর সাথে আপনারা শুনলেন আমাদের বোর্ডের প্রেসিডেন্ট স্যার এখন এইমাত্র আমাদের এই বছরের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন। তো আমাদের এবার যে পাস পার্সেন্টেজ ছিল বছর বাঁচাওতে, মাধ্যমিকে বছর বাঁচাওর পাস পার্সেন্টেজ বলছি 63.38, আর হায়ার সেকেন্ডারিতে 70.81% বছর বাঁচাও। আর এর আগে আমাদের রিভিউ পর্যন্ত যেটা পাস পার্সেন্টেজ ছিল, মাধ্যমিকে ছিল 86.58%, আর হায়ার সেকেন্ডারিতে ছিল 79.32%। হ্যাঁ, এটা রিভিউ পর্যন্ত। রিভিউর পর এবার বছর বাঁচাও হলো। এই বছর বাঁচাওর সংখ্যাটা যদি আমি এড করে দিই, তাহলে টোটাল মাধ্যমিকে পাস্ট ক্যান্ডিডেট হবে 27,448। আজকে যেটা পাস করলো এটা যদি অ্যাড করে দিই আগের সাথে, 27,448 হবে টোটাল পাস্ট ক্যান্ডিডেট। আর পরীক্ষায় তো বসেছিল, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল 29,670। তো এর নিরিখে এখন পাস পার্সেন্টেজ দাঁড়াবে 92.51%। মাধ্যমিকে আগে যেটা 86 ছিল, এখন 92.51% দাঁড়াবে মাধ্যমিকের ক্ষেত্রে। দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, ফাইনাল পার্সেন্টেজ। আমরা ডিটেইলসটা বার করব 2-4 দিনের মধ্যে। আমরা আবার রিভাইজড যে অ্যাবস্ট্রাক্ট হয়, রেজাল্টের অ্যাবস্ট্রাক্ট, এটা 2 দিন সময় লাগবে। আমরা ফাইনাল অ্যাবস্ট্রাক্টটা মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট 2025-এ আমাদের পাস করেছে 92.51%। আর রিভিউ পর্যন্ত আমার হায়ার সেকেন্ডারিতে পাস পার্সেন্টেজ ছিল 79.32% হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। তো আজকের এই বিবি রেজাল্টও যদি আমরা ইনক্লুড করে নিই, তখন টোটাল পাস্ট ক্যান্ডিডেট হবে 18,978, যেটা আগে 17,059 ছিল, এখন হবে 18,978। আর এটাকে যদি আমি পার্সেন্টেজ করে বলি, তাহলে পার্সেন্টেজ দাঁড়াবে 88.24%, যেখানে আমার রিভিউ পর্যন্ত রেজাল্ট ছিল 79, আর এটা বেড়ে দাঁড়াচ্ছে 88.24% হায়ার সেকেন্ডারিতে। আমার তাহলে হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিকের আমরা মোটামুটি এই বছরের ফাইনাল পাস পার্সেন্টেজ আমরা জেনে গেলাম। মাধ্যমিকে 92.5 আর হায়ার সেকেন্ডারিতে 82.24% পাস করব। এটার ডিটেলস রিপোর্ট আমরা মানে প্রকাশ করব 2-1 দিনের মধ্যে। আমরা রিভাইজড অ্যাবস্ট্রাক্ট বের করব আবার এই রেজাল্টের উপরে এই বছরে। নমস্কার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। আজকে ঘটনাক্রমে আজকেও 24 তারিখ, তবে 24শে জুলাই পরীক্ষা গ্রহণ করা থেকে একেবারে রেজাল্ট, কমপ্লিট রেজাল্ট পাবলিশ করা অবধি একটা লং প্রসেস, বেশ সময় লাগে। পরীক্ষার পরে আমরা রেজাল্ট আউট করি, তারপরে সেলফ ইন্সপেকশন থাকে, খাতা রিভিউ থাকে, তারপর ওই আগের যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও, সেই পরীক্ষা গ্রহণ করতে হয়, পরীক্ষার রেজাল্ট আউট করতে হয়। তো আজকে আমরা পুরো এক্সামিনেশন যে প্রসেসটা, এটারই পুরো শেষ হচ্ছে আজকে।
বছর বাঁচাও পরীক্ষা আমাদের সবার শেষের প্রসেসের সবার শেষের অংশ হলো বছর বাঁচাও। বছর বাঁচাওর পরীক্ষা আমাদের হয়ে গেছে, আজকে এর রেজাল্ট যেটা আউট। বছর বাঁচাও পরীক্ষাতে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরীক্ষা বছর বাঁচাও দিতে পারে দুটো বিষয়ে ফেল করলে পরীক্ষায় বসতে পারে। এমন আমাদের এখানে 2 বিষয়ে ফেল করা টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 2995 জন, 2995। They are eligible to appear the examination in +2 stage, কিন্তু সবাই পরীক্ষা দেয়নি। পরীক্ষা দিয়েছিল 2710 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে পাশ করেছে 1919 জন আর ফেল করেছে 791 জন। অর্থাৎ বছর বাঁচাও পরীক্ষা যা দিয়েছিল এদের মধ্যে 70.81% 12 পরীক্ষায় পাশ করেছে। আর বছর বাঁচাও মাধ্যমিক যে পরীক্ষা সেটাতে এলিজিবল ছিল, পরীক্ষায় বসার যোগ্য ছিল 3155 জন। সবাই পরীক্ষায় বসেনি, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল এবং বসেছিল 2772 জন, 2772। তার মধ্যে পাশ করেছে 1757 জন, 1757, আর ফেল করেছে 1015 জন। অর্থাৎ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ হলো 63.38%। এখনই আমার মনে আছে আমাদের মূল পরীক্ষায় যেদিন রেজাল্ট আউট করলাম তখন বলেছিলাম যে 12 পরীক্ষায় আমাদের পাশ করেছিল এবার 2025-এ 79.29%, আর মাধ্যমিকে পাশ করেছিল 86.53%। তো আজকে পুরো পরীক্ষার প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 12-এতে আরো 1919 জন পাশ করেছে, আর মাধ্যমিকে আরো 1757 জন পাশ করেছে। যার ফলেতে টোটাল যেটা আমাদের, একটু পরে আমি অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব মশাই, উনি বলবেন আর একটু ক্যালকুলেশন করে, যেটা মূল রেজাল্ট আমাদের 12-এ পাস করেছিল 79.29%, সেটা একটু পার্সেন্টেজ বেড়ে যাবে। মাধ্যমিকে যেটা 86.53%, সেটা একটু বাড়বে। আমি অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব। আগস্টের 1 তারিখ থেকে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন এবং 11-এর এনরোলমেন্ট শুরু হচ্ছে, অনলাইন এনরোলমেন্ট। হ্যাঁ, রেজিস্ট্রেশন আগস্টের 1 তারিখ থেকে। যারা 2027-এ পরীক্ষা দেবে, 2 বছর আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমি আপনাদের মাধ্যমে সবার অবগতির জন্য বলবো, সমস্ত স্কুল কর্তৃপক্ষকে, গত বছর এরকম আমরা পেয়েছি পরীক্ষার ফর্ম ফিল আপ 7M7 যখন করেছিল তখনও, বা রেজিস্ট্রেশন এনরোলমেন্ট করেছিল তখনও, আমাদের এখন পেমেন্টের অপশনটা হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হবে। তো কিছু কিছু স্কুল ওরা না জেনে অফলাইন পেমেন্ট করেছে, চালান কেটে নিয়েছে আগে, অনলাইনে দেয়নি। তো এই জন্য ভীষণ অসুবিধা হয়েছে। এমনও 2-1 স্কুল আছে, এখনো 2-1টা স্কুল যারা এখনো রেজিস্ট্রেশন পায়নি। কারণ আমার মুডটা হচ্ছে গিয়ে অনলাইন পেমেন্ট, ওরা অফলাইন করাতে আমার ডেটাগুলো এখনো আমি ক্যাপচার করতে পারিনি। তো এরকম একটা অসুবিধার সম্মুখীন হয়েছে। তো স্কুলের সংখ্যাও কিন্তু নেহাত কম না, প্রায় 150 স্কুল হবে, মানে এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমি সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ করব আমি, এই বছর থেকে যেন আর অফলাইনে কেউ চালান না কাটে, সবাই যেন অনলাইন মোডেই পেমেন্ট করে, তাতে করে আমাদের ডেটা কালেকশনের সুবিধা হয়, স্কুলকেও ঝামেলায় পড়তে হবে না। এটা 9 এবং 11-এর শুরু হবে। আর অতিথিদের বরণ করে নাও। জেলা ভিত্তিক সুব্রত
জ্যেষ্ঠবর্ণ আর মাধব বর্ণাদে এবং আজকের এই অনুষ্ঠানের আমরা সবাইকে করতালির মাধ্যমে খেলোয়াড়দের এবং অতিথিদেরকে অভিবাদন জানানোর জন্য আমরা আছেন আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় আধিকারিক কমলেন্দু শীল মহোদয়। আন্তঃ স্কুল সুব্রত মুখার্জি কাপ ভারতবর্ষের সর্বপ্রথম যে একটা প্রতিযোগিতা, বিশেষ করে স্কুল স্তরে এই প্রতিযোগিতা শুরু হয়। আমরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং এটাই প্রথম প্ল্যাটফর্ম যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবল খেলতে চায়, জাতীয় মানের খেলায় অংশগ্রহণ করার জন্য। ভারতবর্ষের বিভিন্ন খেলোয়াড়, বিশেষ করে বাইচুং ভুটিয়া, ব্রুনো পুটিন হোক, সেন থাপা, ওনারা এসএম কাপের মধ্য দিয়ে সারা পৃথিবীতে নিজেদের খ্যাতি অর্জন করেছেন। আজকে যারা আমার সামনে ছোট ছোট ভাই বোনরা যারা এই খেলায় অংশগ্রহণ করার জন্য যারা একদম তৈরি আছো, তোমাদের বলবো এটা তোমাদের প্রথম ধাপ এবং এই এসএম কাপের মধ্য দিয়ে আমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আন্তঃ স্কুল জেলা থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে, রাজ্য স্তরে যারা চ্যাম্পিয়ন হবে তারা দিল্লিতে অংশগ্রহণ করবে এবং সময়ের সাথে এই এসএম কাপ ফুটবলকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এশিয়া দেশের বিভিন্ন এশিয়া মহাদেশে এবং বিভিন্ন দেশ সেখানে অংশগ্রহণ করে। কথাবার্তা নিডি ঘটনাটা হয়েছে, আমি গতকালকে 23 তারিখ আমি কালকে 500 টাকা রিচার্জ করতে গেছি। 500 টাকা রিচার্জ করছি। আমি বিগত দিনে পাইতাম 80 থেকে 85 ইউনিট। আচ্ছা, ঠিক আছে। তো কালকে আমি 500 টাকা রিচার্জ করার মুহূর্তে আমার দিয়েছে কালকা 384 টাকা বলে মিটার চার্জ। আমি ইউনিট পাইছি 4 ইউনিট মাত্র। আচ্ছা, তো এখন তারা কি কয়? তারা কর্তৃপক্ষ কিছু জানে না। এটা দপ্তর থেকে বলে এরকম সিস্টেম বানানো আছে, এই সিস্টেম অনুযায়ী বিল হইতেছে। এবার আমার মতো আরও 2-4 জন্য পাইছে। এখন 4 ইউনিট দিয়ে আপনি কয়দিন চলতে পারবেন আপনার ধারণা? 4 ইউনিট দিয়ে কদিন চলতে পারুন এটা আপনারা নিজে বুঝেন না, কদিন চলতে পারুন। একদিন কি যাই 500 টাকা রোজগার করা তো আর মুখের কথা না। 500 টাকা রোজগার কইতাছি তো আবার আমার কারেন্টের রিচার্জ করতে হইব। আমি দিন দরিদ্র মানুষ, আমি কাজ করে খাই। আমি এত টাকা বিল হইলে আমি কেমনে চলুন? এত টাকা রিচার্জ দেওয়া সম্ভব না আমার পক্ষে। কিন্তু আমরা মতো গরিব মানুষ কি কি বাঁচতাম না, মরে যেতাম, এটি আমরা বুঝতাম পারতাছি না। কি মনে করেন আপনি এখন? আমি কি মনে করবো, মানে কর্তৃপক্ষ তারা এই সিস্টেম বানিয়ে রাখছে। সিস্টেমের সিস্টেম হয়েছে আমরা কার কাছে বিচার চামু, কার কাছে যাবো? যার কাছে বিচার চামু কেউ কোনো বিচার করতে পারে না। তারা যদি কই এটা এই সমস্যা, যে এই সমস্যার সমাধান করতে দেয় সেটা এটার আনসার আমি পামু 2 বছর পরে। এর আগে কোনো আমার কেউ আনসার দিতে পারতো না। কারণ সবসময় ইলেকশন আগে গেলে সবাই আমরা পক্ষে কথা কইতো, এই আপনারা লিগা সব করুন, এই করুন, সেই করুন। আজ অব্দি অনব্দি কোনো শুরু হবে না। সরকার থেকে কোনোদিন কোনো অনুদানও পাইছি না। কাজ করে খাই তা তো এখন সরকারের প্রবলেম। আমরা এখন 4 ইউনিট দিয়েছে 500 টাকা দিয়েছিল। আমরা 500 টাকা 4 ইউনিট আমরা কয়দিন চলুন? আবার 500 টাকা আমার রোজগার করে জমাইতে হইব, জমাইছিল তারপর 500 টাকা দিয়ে আবার রিচার্জ করতে হইব। এছাড়া বিকল্প রাস্তা আমার কাছে কিচ্ছু নাই। এখন এই অবস্থা যে আগামী দিনে যদি স্মার্ট মিটার বসানো হয় আপনার বাড়িতে, এই বিষয়টা কীভাবে দেবেন? তাহলে তো আমি আর কারেন্টের বিদ্যুৎ আমি জ্বালাতে পারতাম না। আমার পক্ষে সম্ভব না। আমি সাধারণ মানুষ, আমার পক্ষে কোনো রকমই সম্ভব না। আমি এখনই 500 টাকা রিচার্জ করতে আমার সমস্যা হইতেছে।
ये हमने पूरा ऐसे ऐसे लगाया आ जाओ माता जी कहाँ गए ये दुर्गा माता का या और कुछ आपको मेडिसिन के बारे में कुछ बोलिए। नाम है स्वरूपा और बारे घर में बुलाता है चीनी। चीनी। अच्छा बंगाली में स्वीट। अच्छा चीनी 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 हाँ अभी बंगाल में तो मुझे लगता है झंडे का दर बहुत एक्सपेंशन जो इतना चल रहा है ना बढ़िया नहीं नहीं सबको मालूम नहीं है और सैनिटरी पैड के भी मालूम नहीं है और इसके बारे में तो मालूम ही नहीं। जब हमने सबको बोला ना सबको बिलीव नहीं हुआ। उसके बाद हमने लोग यूज़ करते हैं हाँ यूज़ करते हैं। दवा को भी लेके जाते हैं और एक जल्दी कदर का बेनिफिट ये है कि आपके बिजनेस के दृष्टि से एक बार जब जल्दी कदर का मेडिसिन को लेके जाते तो वापस आप ही के पास आएगा क्वालिटी ऐसी किधर मिलेगी नहीं। दूसरी बात कि यहाँ पर वो जनरिक कदर का मेडिसिन किधर नहीं मिलेगा। अभी जैसे कि अभी मैं बंगाल से होके आ रहा था। बंगाल में भी हमारे बहुत स्टोर्स के इनॉग्रेशन थे। एक चीज जो अभी दौर आ रहा है जेनरिक मेडिसिन का खास करके मैं अभी देख रहा था रात को 12:30 बजे तक स्टोर्स में लोगों की भीड़ लगती है। लोग मेडिसिन लेने के लिए आते हैं। मैं परसों एक स्टोर में रात को विजिट करने गया था। मुझे लेट हुआ 12:30 बजे 70 साल के बुजुर्ग इंसान वहां पर मेडिसिन लेने के लिए रुके थे और मेडिसिन वो लेके जा रहे थे। मुझे लगता है ये एक चेंज आ रहा है क्योंकि डायरेक्ट वही दवा वही मैन्युफैक्चरिंग से लोगों तक पहुंच रहा है क्योंकि बीच में जो सप्लाई चेन है 10-15 लोगों को कट करके डायरेक्ट मैन्युफैक्चर जो बनाता है और जो डायरेक्ट बेचता है वो डायरेक्ट। मुझे लगता है कि आज ये चेंज आ रहा है और वो 10,000 की चीज 2,000 रुपए में मिल रही है और वो सेम क्वालिटी की मतलब क्वालिटी में जो MNCs बेचते हैं वो सेम क्वालिटी जनरिक आधार के माध्यम से हम दे रहे हैं। सिबर ज्योति जी आज मैं यहाँ पर आया हूँ। बांग्लादेश यहाँ से सिर्फ और सिर्फ 50 किलोमीटर दूर है और मुझे लगता है कि आज जनरिक आधार आज ऐसे छोटे छोटे गाँव में जाके आज सीता बाजार शांति बाजार मुझे लगता है शांति बाजार जो आज यहाँ पर 50 किलोमीटर दूरी बांग्लादेश का बॉर्डर है। आज जनरिक आधार छोटे छोटे गाँव में आके मुझे बेहद खुशी है कि हमारे माइक्रो एक एंटरप्रेन्योर खुद का बिजनेस आज ऐसे ऐसे इलाकों में शुरू किया और लोगों की सेवा देने का काम कर रहे हैं। मैं अभी जस्ट यहाँ पर त्रिपुरा सुंदरी देवी का माता जी का दर्शन लेके जो है मैं आया। मुझे लगता है सच में कि एक माता के आशीर्वाद से यहाँ के जनता को त्रिपुरा के होने दीजिए आज मणिपुर के होने दीजिए अरुणाचल प्रदेश को नहीं सभी जगह पे ये चीज बहुत लाभदायक लोगों को साबित हो रही है क्योंकि 10,000 रुपए की जो चीज है वो कहीं ना कहीं तो 2,000-3,000 रुपए तक आ रही है और लोगों का हर महीने पे पैसे में बचत हो रही है। तो मैं यहाँ पर इनके माता जी से भी मिला पापा से भी मिला सबसे अपने सच में आपके बेटे को मतलब आज से मुझे लगता है आपका बेटा सिर्फ एक व्यवसाय बिजनेस नहीं कर रहा है बट बिजनेस के साथ साथ लोगों की समाज सेवा कर रहे हैं। तो ये बहुत बढ़िया बात है। और सब लोग हमारे शॉप पे आके बोलते हैं ये पहले 2 साल 3 साल पहले क्यों नहीं चालू हुआ। अरे तो हम बोलते हैं अच्छा चीज बाद में होता है धीरे धीरे होता है। सर आपको बहुत थैंक यू आपने हमारा साथ दिया और ये पूरा एरिया में आपके वजह से ही मेडिसिन इमरजेंसी मेडिसिन सब टाइप के मेडिसिन लो कॉस्ट में आ रहा है सर। थैंक यू सर आपकी वजह से हो रहा है सर। और ऐसे ही अभी एक स्टोर पे रुकना नहीं है आगे और स्टोर करने हैं लोगों की और सेवा हम पूरा सब जगह का सब आपके फार्मासिस्ट हैं।
ये कौन है? नहीं, हम खुद फार्मेसी अच्छा। ओनर है। सरकार हमारे मांगे पूरे करो, त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो, त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। ये कि नेशनल हाईवे जम्पुई रोड टू जोमारेपाड़ा एसबी स्कूल कंस्ट्रक्शन ऑफ रोड, यही हमारा डिमांड है। और एक और डिमांड था इसमें समेलोंगे की ब्रिज भी होना चाहिए, क्योंकि हमारा गांव में ऐसे होते उस पर का पानी का नदी का उस पर भी एक गांव होता है और इस पर भी एक गांव होता है। उसमें एक रिवर था, उसको भी ब्रिज, इसमें भी ब्रिज चाहिए। ठीक है, আপনার নাম? Sambula Riang, I as a resident of Zumraipara, I'm here to block and demand for our needs. Thank you. রাস্তা দীর্ঘদিনের দাবি, এই দাবিগুলো এখন পর্যন্ত কোনো মেরামত বা কনস্ট্রাকশন এরকম কোনো পাবলিক সুবিধার্থের জন্য এখনও করা হয়নি, যার জন্য আজকে সমস্ত গ্রামবাসী এখানে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। এখানে আপনারা যে রাস্তার যে স্ট্যাটাসটা হয়েছে গিয়া প্রথমত হয়েছে গিয়া এই রাস্তা বেসিক্যালি পিডাব্লিউডির না। এটা সোলিং রাস্তা তো জানেন, এটা আরডির থেকেও করা হয়েছে। এটা এই রাস্তাটা এখানে পিএম জন্মন থেকে স্যাংশন দেওয়া হয়েছে। এটা টেন্ডার হয়েছে আজকে থেকে ধরেন না 2-2.5 বছর আগেই, হয়তো টেন্ডার 2 বছর আগেই টেন্ডার হয়েছে, কিন্তু প্রথম 4বার কোনো বিডার পাওয়া গেছে না, বলতে কেউ ড্রপই করছে না। এটা 5th কল, এখন বিডার পাওয়া গেছে, এখন টেন্ডার ওপেন হয়েছে, ড্রপ করছে, মানে সব কিছু এখন প্রসেসে আছে, ওয়ার্ক অর্ডার হয়ে যাবে রিসেন্টলি। কিন্তু এটার মধ্যে একটু সমস্যা হয়েছে গিয়া, যেহেতু ম্যাক্সিমাম এরিয়া ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট ক্লিয়ারেন্সটা আগে নিতে হবে। কারণ অনেক জায়গাতে আছে ওয়ার্ক অর্ডার হওয়ার পরে ধরেন আপনার ওই 10টা ব্লকে এরকম 7টা রাস্তা আছে, সবটির সেম কন্ডিশন যে ফরেস্ট ডাইভারশনটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত মানে কাজটা ধরা যেত না। কারণ যে কাজ পাইব তার জেসিবি এনগেজ করতে ডরাইব, কারণ ফরেস্টের থেকে আইয়া যদি তারা জেসিবি মেশিনারি না, এটা তো ফরেস্ট যে ক্লিয়ারেন্স নেওয়া, এটা তো পাবলিকের না। আমি আপনার স্টেজটা বুঝাইতেছি যে এখানে ফরেস্ট এটার লেগে করা হয়েছে, প্রসেস করা হয়েছে, অনলাইন পোর্টালে দেওয়া হয়েছে, এই ডিএফও থেকে কিছু কোয়েরি যতটুকু আমরা শুনি আমরা জানি। বাট বিফোর দ্যাট উই নিড টু কমপ্লিট সাম প্রসেস। That's your duty, sir. Yeah, you should give us it's our duty, it's all others' duty also. We are not single department. We are depending on each other. Lots of other departments also there. We need their cooperation also, their consent also. That's why. Otherwise, we can start anytime. We are just waiting for forest clearance now. If we get forest clearance, we can start the work immediately. ফরেস্ট ক্লিয়ারেন্সটা যারা 3 মাস পরে নেব, 5 মাস পরে নেব, এটা এখনো জানা যায় না। এটার গ্যারেন্টি তো আমি কেমনে দিব? এটা আদার ডিপার্টমেন্ট, আদার কিছু এর জন্য আমরা না। এটা দেখেন, যেটা আমি পারতাম না এটা আমি কেমনে করব? ফরেস্টের এটা পুরো আলাদা প্রসেস। এটা তো আমরা চাইলেও আমি কোনো কমিটমেন্ট দিয়ে দিতে পারতাম না যে ফরেস্টের এটা, কারণ শুধু জমারাই পারা না তো, 10টা ব্লকে 7টা রাস্তা, এদিকে 7টা রাস্তা, বহু শ্রীলঙ্কার এদিকে থেকে 10টাতে 7টা রাস্তা স্যাংশন আছে। দলাই গিয়ে দেখেন এরকম 8-10টা, উনি সব জায়গায় কাজ আটকে দিছে অনলি ফর ফরেস্ট ক্লিয়ারেন্স। কারণ ফরেস্ট ক্লিয়ারেন্স ছাড়া কোনো এজেন্সি গিয়ে কাজ স্টার্ট করতো না, কারণ স্টার্টিংয়েই তার মেশিনারিজ নিতে হইব, মেশিনারিজ নিলেই ফরেস্টের থেকে যাবো। ঠিক আছে, এখন আপনার টেম্পোরারি সলিউশন আমরা তো কমিটমেন্ট দিচ্ছি যে আমরা রাস্তা না হইলেও আমরা অ্যাটলিস্ট মানুষের সুবিধার্থে যেসব খারাপ পোর্শন আছে এটা সলিউশন আমরা করাই দিয়ে
আর কিছু টেম্পোরারি বানিয়েছে স্যার, এটা ভেলোসিটি ওটা ওখানে আবার বানাবো। এখন গিয়া দেখো কিছু দিয়া দেখো। প্যালাসেটিং জিনিসটা তো এমন না যে আপনার আরসিসি স্ট্রাকচার, এটা তো গাইডাটা, এটা দিছে একটা পছন্দ ভাঙে আরেকবার একটা গাইডা দিব, দিয়ে ঠিক করে দিব, এটা তো পারমানেন্ট না। তো যখন তারা এই কয়েক মাস পরে যখন নতুন ওয়ার্কের লাগে আইব তখন তারা ওয়াল দিয়ে দিব। প্যালাসেটিং এটা আপনার কমপ্লেন করেন যে প্যালাসেটিং একটা সাইড ভাঙছে, এটি টেম্পোরারি ওয়ার্ক, এটা একটু একটু এটা হইতেই পারে। এখন আপনার জলপাইপের এই সাইডে দিলে পরে প্যালাসেটিং এর হাইট কত হবে, অতটুকু মাটির প্রেশার ফেলে তো একদিনে ভেঙে যাবে। এটা দেখেন, এটা আপনার কারণে আজকে রোডটা ব্লক করছেন। थैंक यू मीडिया फ्रेंड्स। हम जमराई के लोग रास्ता रोड ब्लॉक किया है क्योंकि सदियों से हम इसमें रह रहे हैं। सिंस 100 years we have been here, but till now we are not getting any developments from the government side. इसकी वजह से हम इसमें देना पड़ा, क्योंकि we have also given many times application to the government also. Before election, the government used to come and promise us regarding this transportation. Many government has changed, but till now nothing action has been taken. Due to this, in this road blockage, we are bringing the solidarity, और हम इस ब्लॉक में रोड ब्लॉक इसलिए करना पड़ा कि रास्ते में कई लोगों का जान भी गया है। रास्ते में गाड़ी एक्सीडेंट होकर बहुत लोग भी मर चुका है, फिर भी गवर्नमेंट कुछ एक्शन लेने की कोशिश अब तक नहीं किया है। इसकी वजह से हम रोड ब्लॉक करना पड़ा। जब तक गवर्नमेंट आके हमारे मांगे पूरी करने की एग्रीमेंट जब तक नहीं होगा तब तक हम रास्ता नहीं करेंगे। Lamaria ke lama blok pulau ya. Lamaria ke lama blok pulau ya. Lamaria ke lama pulau ya. त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। We want justice. We want justice. त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। 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 We want justice. We want justice. त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। नाम আমার নাম ধর্মেন্দ্র রিয়া, বাড়ি বাড়ি জমারাইপাড়া। আমরা দেখলাম কাঞ্চনপুর থেকে জম্পুই যাওয়ার রাস্তা জমরাইপাড়া, এখানে আপনারা রোড ব্লক করছেন। কি কারণে আজকে রোড ব্লক করছেন? আমরা জমারাই গাঁওসভা সমস্যা কারণ আমাদের সমস্যা হচ্ছে যে রাস্তার দ্বারা আমরা যে সমস্যা, রাস্তা প্রায় বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রাস্তা আমাদের এখানে হয়নি, এখনও কাঁচা রাস্তা, সব রাস্তা ভাঙ্গা। সেই কারণে আমরা এই রুট ব্লক করছি। আমাদের গ্রামে স্কুল ছাত্রছাত্রীও যাওয়া যায় না রাস্তার কারণে। একটা দুপাতা ব্রিজ আছে, এই ব্রিজ বর্ষাকাল বৃষ্টি হলে স্কুলে ছাত্ররাও যেতে পারে না, সেখানেও আমাদের কোনো ব্রিজের ব্যবস্থা নেই। দুপাতা সরা বড় হলে আমরা সেখানেও স্কুলের ছাত্রছাত্রীরা কোনো যেতে পারেনি। অথচ বাজারের যাওয়া লোক বা হসপিটাল যাওয়া লোক যে কোনো রুগী থাকলেও আমরা সেই রুগীকেও আনতে পারে না রাস্তার কারণে। কোনো গাড়ি যায় না, কোনো
অ্যাম্বুলেন্স গাড়ি কোনো যায় না, সেই কারণে আমরা অনেক সুবিধা কারণে আমরা এই রাস্তাটা ব্লক করলাম। আমরা সবাই একত্রিত হয়ে এক মন হয়ে এত বছর পর্যন্ত কোনো এখানে আমাদের জমারাই গৌসভাতে কোনো রাস্তা নির্মাণ হচ্ছে না, কাঁচা রাস্তা, এখন পর্যন্ত কাঁচা রাস্তা, এই কারণে আমরা এই রুটটা ব্লক করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা পূরণ না হয় আমরা ততক্ষণ পর্যন্ত এই রাস্তা আমরা ব্লক করতে থাকবো। সরকারের কাছে আমরা সলিউশন চাই, আমাদের এই রাস্তাটা তিনি দাবিটা করে দিতে হোক যাহাতে, সেই কারণে আমরা এই রাস্তা ব্লক করছি। আমরা একত্রিত হয়ে কোনো আমরা পার্টি কারণে নই, আমরা কোনো পার্টি কারণে নই, আমরা জমারাই সবাই মিলে একত্রিত হয়ে আমরা কি ভারতের নাগরিক নই, আমরাও একজন ভারতের নাগরিক, সেই কারণে আমরা একত্রিত হয়ে জমারাই পাড়া রাস্তা যাহাতে আমাদের জন্য সুবিধা সরকার যাহাতে করে দিতে হোক এই বলে আমি জানাইলাম সবাইকে। ত্রিপুরাবাসী তিনি আমাদের ত্রিপুরার সরকারকেও আমরা জানাই তিনি আমাদের এই কাজটা করে দিতে হোক যাহাতে। সরঞ্জাম ব্যবস্থা করে দিতে হবে, তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। প্রত্যেক মহকুমাতে মাছ বাজার ও পুনর্বিক্রির জন্য স্থায়ী আধুনিক বাজার সৃষ্টি করতে হবে। খাতা ভিত্তিক আমরা দাবি করছি গৃহহীন মৎস্যজীবীদের পরিবারকে পাকা গৃহ নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লক্ষ টাকা করে দিতে হবে। এই সকল সাধারণ অংশের মানুষের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবীর পক্ষ থেকে আহ্বান 13 দফা দাবিকে সামনে রেখে অভিযান সফল করুন, রাজভবন অভিযান সফল করুন। এই সময়ের মধ্যে শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লক্ষ টাকা করতে হবে। সরঞ্জামের ব্যবস্থা করতে হবে, তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। যে সকল শ্রমিক মৎস্যজীবী পরিবারকে পাকা নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য যে সকল সাধারণ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ শুকনো মাছের দোকানে সপ্তাহে 1 দিন বন্ধ রাখতে হবে। প্রত্যেক মহকুমাতে মাছ বাজার ও পোনা বিক্রেতা এইগুলি আজকে বামফ্রন্ট সরকার থাকার সময় যেগুলি ছিল এইগুলি অকুজু হয়ে গেছে। এইগুলি নিয়ে তাদের হেলদুল নেই এই গভর্নমেন্টের, এবং পাশাপাশি ডেভেলপমেন্ট যা ছিল মৎস্যজীবীদের স্বার্থে মাছ বাজার থেকে ধরে বিভিন্ন জলাশয় মৎস্যজীবীদের হাতে, এবং মৎস্যজীবী যাদের গণ নেই তাদের গড়ের ব্যবস্থা করা, এবং গড়ের এই ব্যবস্থার মধ্যেও আমরা দেখেছি যে 1,30,000 টাকা গভর্নমেন্ট দেয়, এটা হয় না। তার জন্য আমরা এবার ডিমান্ড করেছি যে প্রায় 5 লক্ষ টাকা করতে হবে। এরকম দাবি সনদ নিয়ে আমরা আজকে নিরুপায় হয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি। আমরা দেখব রাজ্যপাল কি আসে, এই নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। যে সকল
সাধারণ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ বিক্রি করেন তাদের জন্য 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্যে আজকের এই মিছিলের মূল বিষয় যারা জেলে যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে, আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে, এতে সর্বনাশ হচ্ছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা। গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। এর প্রতিকার আমরা চাই, অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায়। প্রতি গাড়িতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে 20,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে। এই বর্তমান বিজেপি নেতৃত্বে জোট সরকারের উদাসীনতা, মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে। অন্যদিকে রেগার কাজ নেই, গ্রামে পাহাড়ে অভাব, মৎস্যজীবী পরিবার সহ তফসিলি অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অব্যবস্থা চলছে, অ্যাডকের নাম করে সংরক্ষণ ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা মহামান্য রাজ্যপালের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যেই আমরা এই আন্দোলনে যাচ্ছি। তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয়, আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। নাম্বার আছে আমার কাছে, হ্যাঁ আমি ওই
Sueldo, vete, suave. আমাদের বিশেষভাবে ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে রঘুনাথপুর রামঠাকুর আশ্রয় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এলপিজির সঙ্গে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে একটা অটো গাড়ি নিজেই উল্টে গেছে। আর বিশেষ করে এখানের মধ্যে স্কুল স্টুডেন্ট ছিল। কোন স্কুলের স্টুডেন্ট আসতো কইতা না, এটা হতে পারে না। তারা 4জন স্টুডেন্ট ছিল, তারা 4জনকে আমরা বিশাখার হসপিটালে বসেছি। আর সাথে অটো ড্রাইভারও চালক তাইলেও ইনজুর্ড, তাদেরকে বিশাখার হসপিটাল। কেমন ইনজুরি ছিল? একজন একটু সিরিয়াস, দুজনই সিরিয়াস, আর 3জন মাইনর। পারিস না। কিভাবে হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে? এটা ব্রেক মিস করেছে। কি গাড়ি আসছিল আপনার? কয়জন স্টুডেন্ট আসছিল? 4জনই কি আহত হয়েছে? একজনে হালকা, একজন একটু বেশি। আচ্ছা, স্কুলে আইতেন আসছিলেন নাকি? কোন স্কুল? কোন স্কুল? আনন্দমাল। ছাব্বিশে যারা পরীক্ষা এটা এখনো আমরা ফাইনাল কিছু না, তবে এন্ড অফ ফেব্রুয়ারি মানে আমরা সেভাবে চেষ্টা করব, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আমরা এন্ড অফ ফেব্রুয়ারি শুরু করব। এইবার যেভাবে পরীক্ষা হয়েছিল মোটামুটি সেটাই বজায় রাখার চেষ্টা করব আমরা, তবে এটা ফাইনাল কথা না, নিতে বলছি। এটা আমাদের আর বিভিন্ন পেমেন্ট আপনারা প্লিজ বিভিন্ন গণমাধ্যমে এটা বলে দেবেন, কোনো স্কুল যেন আমাদের বোর্ডের পেমেন্টটা অফলাইন কেউ না করেন, সব অনলাইন। আমাদের একটু আগে আমাদের পাশেরটাও হবে, আমরা আবার আমরা নোটিফাই করব। আবার এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, রিভিউ পর্যন্ত, রিভিউ পর্যন্ত পর অবধি। মাধ্যমিক হচ্ছে 86.58। হ্যাঁ, 58। পরীক্ষার্থী ছিল 21,506 হায়ার সেকেন্ডারিতে। হ্যাঁ, 448। হ্যাঁ, 29,670 পাস করেছে। 29,000। এই কন্টিনিউ কম্পার্টমেন্টাল এগুলো শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ, এগুলো আমাদের ডেটা আমি দিতে পারবো। একটু আবার অ্যাবস্ট্রাক্টটা করে নিলে ডিটেলস রেজাল্ট আমি আবার মানে দেব সবাইকে। চাও
এটা এত বেশি বিরাট গুরুত্বপূর্ণ নয়। আমরা দেখব মূল যে রেজাল্ট যেটা ঘোষণা করেছিলাম আমরা 30শে এপ্রিল, তখন দেখেছিলাম মাধ্যমিকে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে ওই বিশাল করে রামকৃষ্ণ বিবেকানন্দ একটা স্কুল আছে, এক স্কুল থেকে বোধ হয় 5 জন স্ট্যান্ড করেছে, প্রথম 10 জনের মধ্যে। আর 12এতে খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছিল কামিনী কুমার স্মৃতি মেমোরিয়াল স্কুল, 4 জন স্ট্যান্ড করেছিল মূল। আর বছর বাঁচাও এটা মানে কম্পার্টমেন্টের পরীক্ষা, এটাকে আমরা ওই মেইন পরীক্ষার মতো এতটুকু গুরুত্ব দেওয়া হয়। এগুলো এড হয়ে যাবে সবাই। হ্যাঁ, তো এর সাথে আমাদের একদিন আগে যা বলেছিলাম সবকিছু ইন কি বলা যায় সুপারস্টিশন অফ আর্লিয়ার ডিক্লারেশন, ফাইনাল যেটা এক্ষুনি আমাদের পুরো হিসেব কষে আমাদের সচিব ডক্টর দুলাল দে উনি যেটা বলে দিয়েছেন, আপনি যেটা নোট করে রাখুন। মাধ্যমিকে টোটাল আমাদের পাস করেছে হচ্ছে 92.51%, আর দ্বাদশে পাস করেছে 88.24%। দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এর সাথে আপনারা শুনলেন আমাদের বোর্ডের প্রেসিডেন্ট স্যার এখন এইমাত্র আমাদের এই বছরের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন। তো আমাদের এবার যে পাস পার্সেন্টেজ ছিল বছর বাঁচাওতে, মাধ্যমিকে বছর বাঁচাওর পাস পার্সেন্টেজ বলছি 63.38, আর হায়ার সেকেন্ডারিতে 70.81% বছর বাঁচাও। আর এর আগে আমাদের রিভিউ পর্যন্ত যেটা পাস পার্সেন্টেজ ছিল, মাধ্যমিকে ছিল 86.58%, আর হায়ার সেকেন্ডারিতে ছিল 79.32%। না, এটা পরে পারলো। হ্যাঁ, এটা রিভিউ পর্যন্ত। রিভিউর পর এবার বছর বাঁচাও হলো। এই বছর বাঁচাওর সংখ্যাটা যদি আমি এড করে দিই, তাহলে টোটাল মাধ্যমিকে পাস্ট ক্যান্ডিডেট হবে 27,448। আজকে যেটা পাস করলো এটা যদি অ্যাড করে দিই আগের সাথে, 27,448 হবে টোটাল পাস্ট ক্যান্ডিডেট। আর পরীক্ষায় তো বসেছিল, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল 29,670। তো এর নিরিখে এখন পাস পার্সেন্টেজ দাঁড়াবে 92.51%। মাধ্যমিকে আগে যেটা 86 ছিল, এখন 92.51% দাঁড়াবে মাধ্যমিকের ক্ষেত্রে। দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, ফাইনাল পার্সেন্টেজ হবে। আমরা ডিটেইলসটা বার করব 2-4 দিনের মধ্যে। আমরা আবার রিভাইজড যে অ্যাবস্ট্রাক্ট হয়, রেজাল্টের অ্যাবস্ট্রাক্ট, এটা 2 দিন সময় লাগবে। আমরা ফাইনাল অ্যাবস্ট্রাক্টটা মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট 2025-এ আমাদের পাস করেছে 92.51%। আর রিভিউ পর্যন্ত আমার হায়ার সেকেন্ডারিতে পাস পার্সেন্টেজ ছিল 79.32% হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। তো আজকের এই বিবি রেজাল্টও যদি আমরা ইনক্লুড করে নিই, তখন টোটাল পাস্ট ক্যান্ডিডেট হবে 18,978, যেটা আগে 17,059 ছিল, এখন হবে 18,978। আর এটাকে যদি আমি পার্সেন্টেজ করে বলি, তাহলে পার্সেন্টেজ দাঁড়াবে 88.24%, যেখানে আমার রিভিউ পর্যন্ত রেজাল্ট ছিল 79, আর এটা বেড়ে দাঁড়াচ্ছে 88.24% হায়ার সেকেন্ডারিতে। আমার তাহলে হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিকের আমরা মোটামুটি এই বছরের ফাইনাল পাস পার্সেন্টেজ আমরা জেনে গেলাম। মাধ্যমিকে 92.5 আর হায়ার সেকেন্ডারিতে 82.24% পাস করব। এটার ডিটেলস রিপোর্ট আমরা মানে প্রকাশ করব 2-1 দিনের মধ্যে। আমরা রিভাইজড অ্যাবস্ট্রাক্ট বের করব আবার এই রেজাল্টের উপরে এই বছরে। নমস্কার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। আজকে ঘটনাক্রমে আজকেও 24 তারিখ, তবে 24শে জুলাই পরীক্ষা গ্রহণ করা থেকে একেবারে রেজাল্ট, কমপ্লিট রেজাল্ট পাবলিশ করা অবধি একটা লং প্রসেস, বেশ সময় লাগে। পরীক্ষার পরে আমরা রেজাল্ট আউট করি, তারপরে সেলফ ইন্সপেকশন থাকে, খাতা রিভিউ থাকে,
তারপর ওই আগে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও, সেই পরীক্ষা গ্রহণ করতে হয়, পরীক্ষার রেজাল্ট আউট করতে হয়। তো আজকে আমরা পুরো এক্সামিনেশন যে প্রসেসটা, এটারই পুরো শেষ হচ্ছে আজকে। বছর বাঁচাও পরীক্ষা আমাদের সবার শেষের প্রসেসের সবার শেষের অংশ হলো বছর বাঁচাও। বছর বাঁচাওর পরীক্ষা আমাদের হয়ে গেছে, আজকে এর রেজাল্ট যেটা আউট। বছর বাঁচাও পরীক্ষাতে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরীক্ষা বছর বাঁচাও দিতে পারে দুটো বিষয়ে ফেল করলে পরীক্ষায় বসতে পারে। এমন আমাদের এখানে 2 বিষয়ে ফেল করা টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 2995 জন, 2995। They are eligible to appear the examination in +2 stage, কিন্তু সবাই পরীক্ষা দেয়নি। পরীক্ষা দিয়েছিল 2710 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে পাশ করেছে 1919 জন আর ফেল করেছে 791 জন। অর্থাৎ বছর বাঁচাও পরীক্ষা যা দিয়েছিল এদের মধ্যে 70.81% 12 পরীক্ষায় পাশ করেছে। আর বছর বাঁচাও মাধ্যমিক যে পরীক্ষা সেটাতে এলিজিবল ছিল, পরীক্ষায় বসার যোগ্য ছিল নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ত্রিপুরা রাজ্যের উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক দিক দিয়ে আলোচনা করতে ত্রিপুরা গেস্ট হাউসে এক বিশেষ চিন্তন শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের এসসি ওয়েলফেয়ার মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 14 নম্বর বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার এবং বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী। এছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, সমাজকর্মী ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও শিবিরে অংশগ্রহণ করেন। চিন্তন শিবিরে সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন, তফসিলি জাতিভুক্ত মানুষের জীবনমান উন্নয়ন এবং রাজ্যের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মন্ত্রী সুধাংশু দাস বলেন, সরকার সর্বস্তরে সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের চিন্তন শিবির থেকে বাস্তবসম্মত ও ফলপ্রসূ পরিকল্পনা উঠে আসবে বলেই আশা করি। শিবিরে বিভিন্ন প্রতিনিধির মতামত নেওয়া হয় এবং আগামী দিনে তাদের প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের এসসি বিধানসভার যারা সম্মানিত বিধায়ক আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টেট লেভেল একটা রিভিউ মিটিং আমরা করব। এই রিভিউ মিটিংয়ের মূল দুটো উদ্দেশ্য। প্রথম হচ্ছে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত 2-2.5 বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে, আমি মন্ত্রী হওয়ার পর আমরা কি কাজ করতে পেরেছি সেই সম্পর্কিত বিষয়ের উপর তাদেরকে আমরা অবগত করব। দ্বিতীয় হচ্ছে আমাদের এই রাজ্যের যারা এসসি কমিউনিটির মানুষ আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্যে আরও কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত, কি কাজ করা যেতে পারে, এই সম্পর্কিত বিষয়ের উপর আমরা সম্মানিত বা মাননীয় বিধায়কদের আমরা মতামত চাইব। আমাদের আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা এই রাজ্যের যারা এসসি আমাদের এমএলএরা রয়েছেন আমরা তাদের সাথে মত বিনিময় করব, তাদের সুপরামর্শ আমরা চাইব এবং আগামী সময় যাতে এই রাজ্যের এসসি কমিউনিটির মানুষের জন্যে সার্বিক দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায়, এই নিরিখে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমস্ত সিদ্ধান্তগুলিকে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাব বা কনসার্ন মিনিস্ট্রিতে যাব, যাতে আমাদের এই রাজ্যের এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং ডাকছি। আমরা এই রাজ্যের সমস্ত সরকার পক্ষে বিরোধী পক্ষের সমস্ত দলের এমএলএদেরকে ডেকেছি। আমাদের সিপিএম দলের যারা এসসি অধ্যুষিত বিধানসভা কেন্দ্র থেকে যারা নির্বাচিত বিধায়ক আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি, আমাদের দলের যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ করেছি। 1-2 জন বলেছেন তারা বাইরে আছেন, আসতে পারবেন না, বাকি সবাই আমাদেরকে কথা দিয়েছেন আসবেন।
কিন্তু এখনো সিপিএম এর কেউ আসেননি। আমরা আশা করছি হয়তো বা তারা আরো কিছুক্ষণের মধ্যে তারাও চলে আসবে। তেরো দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য মৎস্যজীবীর ইউনিয়ন রাজভবন অভিযান অনুষ্ঠিত হয়। মূলত রাজ্যপালের নিকট ডেপুটেশন দেওয়ার জন্য এই রাজভবন অভিযান। উক্ত ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, রাজ্য নেতৃত্ব সুধন দাস, সংগঠনের অন্যান্য নেতৃত্ব সহ প্রচুর সংখ্যক সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুধন দাস জানান, মূলত যারা মৎস্য চাষী ও জেলে তাদেরকে জলাশয়ের ভার দিতে হবে। বিগত বামফ্রন্ট সরকারের আমলে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে এই মৎস্য চাষীদের হাতে জলাশয়ের ভার দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। ডুম্বুর জলাশয়কেও বেসরকারীকরণ করা হয়েছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে। বর্তমানে রাজ্যের বাইরে থেকে আগত মাছের উপরেই নির্ভরশীল। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হয়েছে। বর্তমানে যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে 5,000 টাকা করে ভাতা প্রদান। গৃহহীন মৎস্যজীবীদের 5 লক্ষ টাকা মূল্যে তাদেরকে গৃহের ব্যবস্থা করে দিতে হবে। রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি বলে দাবি করেন সুধন দাস। অতি সত্বর ক্ষতিপূরণের জন্য দাবি জানায় রাজ্য সরকারকে। ন্যূনতম 20,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। বর্তমান সরকারের উদাসীনতায় মৎস্যজীবীরা চরম সংকটে পড়েছে, এমনটাই মন্তব্যে ব্যক্ত করেন তিনি। অন্যদিকে দেখাই যায় যে রেগার যে কাজ রয়েছে সেই কাজ নেই, গ্রামে পাহাড়ে অভাব অনটনের সৃষ্টি হয়েছে। এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ডেপুটেশন প্রদান হয়েছে বলেই জানান রাজ্য নেতৃত্ব সুধন দাস। 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্যে আজকের এই মিছিলের মূল বিষয় যারা জেলে, যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে, এতে সর্বনাশ করছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা। গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র, এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। এর প্রতিকার আমরা চাই, অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায়। প্রতি কানিতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে 20,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে। এই বর্তমান বিজেপি নেতৃত্বে এই জোট সরকারের উদাসীনতা, মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে। অন্যদিকে রেগার কাজ নেই, গ্রামে পাহাড়ে অভাব, মৎস্যজীবী পরিবার সহ তফসিলি অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অব্যবস্থা চলছে, অ্যাডহকের নাম করে সংরক্ষণ ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা মহামান্য রাজ্যপালের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যেই আমরা এই আন্দোলনে যাচ্ছি। তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয় আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জমারায়পাড়া এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে কাঞ্চনপুর থেকে জম্পুই হিল যাওয়ার মূল সড়ক অবরোধ করেন। অবরোধ শুরু হয় সকাল 6টা নাগাদ এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, জমারায়পাড়া 2 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 4 কিলোমিটার দীর্ঘ গ্রামীণ রাস্তা বহু বছর ধরেই খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় এই রাস্তায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের। দাবি, আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছি,
বারবার জানানো সত্ত্বেও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ দেখা যায়নি। বাধ্য হয়ে আজ আমরা সড়ক অবরোধে নেমেছি। এদিনের অবরোধের কারণে কাঞ্চনপুর থেকে জম্পুই হিলের দিকে যান চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। এবারে বহু যাত্রী এবং যানবাহন আটকে পড়ে দীর্ঘ সময়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানা গেছে। গ্রামবাসীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না রাস্তা মেরামতের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে লিখিত আশ্বাস পাওয়া যাচ্ছে ততক্ষণ তারা অবরোধ প্রত্যাহার করবেন না। हम जमराई के लोग रास्ता रोड ब्लॉक किया है क्योंकि सदियों से हम इसमें रह रहे हैं। सिंस 100 years we have been here, but till now we are not getting any developments from the government side. इसकी वजह से हम इसमें देना पड़ा क्योंकि we have also given many times application to the government also. Before election, the government used to come and promise us regarding this transportation. Many government has changed, but till now nothing action has been taken. Due to this, in this road blockage, we are bringing the solidarity और हम इस ब्लॉक में रोड ब्लॉक इसलिए करना पड़ा कि रास्ते में कई लोगों का जान भी गया है। रास्ते में गाड़ी एक्सीडेंट होकर बहुत लोग भी मर चुका है। फिर भी गवर्नमेंट कुछ एक्शन लेने की कोशिश अब तक नहीं किया है। इसकी वजह से हम रोड ब्लॉक करना पड़ा। जब तक गवर्नमेंट आके हमारे मांगे पूरी करने की और एग्रीमेंट जब तक नहीं होगा तब तक हम रास्ता नहीं करेंगे। नाम আমার নাম ধর্মেন্দ্র রিয়া, বাড়ি বাড়ি জমারাইপাড়া। আমরা দেখলাম কাঞ্চনপুর থেকে জম্পুই যাওয়ার রাস্তা জমরাইপাড়া, এখানে আপনারা রোড ব্লক করছেন। কি কারণে আজকে রোড ব্লক করছেন? আমরা জমারাই গাঁওসভা সমস্যা কারণ আমাদের সমস্যা হচ্ছে যে রাস্তার দ্বারা আমরা যে সমস্যা, রাস্তা প্রায় বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রাস্তা আমাদের এখানে হয়নি। এখনো কাঁচা রাস্তা, সব রাস্তা ভাঙ্গা। সেই কারণে আমরা এই রুট ব্লক করছি। আমাদের গ্রামে স্কুল ছাত্রছাত্রীও যাওয়া যায় না রাস্তার কারণে। একটা দুপাতা ব্রিজ আছে, এই ব্রিজ বর্ষাকাল বৃষ্টি হলে স্কুলে ছাত্ররাও যেতে পারে না, সেখানেও আমাদের কোনো ব্রিজের ব্যবস্থা নেই। দুপাতা সরা বড় হলে আমরা সেখানেও স্কুলের ছাত্রছাত্রীরা কোনো যেতে পারেনি। অথচ বাজারের যাওয়া লোক বা হসপিটাল যাওয়া লোক যে কোনো রুগী থাকলেও আমরা সেই রুগীকেও আনতে পারে না রাস্তার কারণে। কোনো গাড়ি যায় না, কোনো অ্যাম্বুলেন্স গাড়ি কোনো যায় না। সেই কারণে আমরা অনেক সুবিধা কারণে আমরা এই রাস্তাটা ব্লক করলাম। আমরা সবাই একত্রিত হয়ে এক মন হয়ে এত বছর পর্যন্ত কোনো এখানে আমাদের জমারাই গৌসভাতে কোনো রাস্তা নির্মাণ হচ্ছে না, কাঁচা রাস্তা, এখন পর্যন্ত কাঁচা রাস্তা। এই কারণে আমরা এই রুটটা ব্লক করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা পূরণ না হয় আমরা ততক্ষণ পর্যন্ত এই রাস্তা আমরা ব্লক করতে থাকবো। সরকারের কাছে আমরা সলিউশন চাই, আমাদের এই রাস্তাটা তিনি দাবিটা করে দিতে হোক যাহাতে। সেই কারণে আমরা এই রাস্তা ব্লক করছি। আমরা একত্রিত হয়ে কোনো আমরা পার্টি কারণে নই, আমরা কোনো পার্টি কারণে নই, আমরা জমারাই সবাই মিলে একত্রিত হয়ে আমরা কি ভারতের নাগরিক নই, আমরাও একজন ভারতের নাগরিক। সেই কারণে আমরা একত্রিত হয়ে জমারাই পাড়া রাস্তা যাহাতে আমাদের জন্য সুবিধা সরকার যাহাতে করে দিতে হোক এই বলে আমি জানাইলাম সবাইকে। ত্রিপুরাবাসী তিনি আমাদের ত্রিপুরার সরকারকেও আমরা জানাই
তিনি আমাদের এই কাজটা করে দিতে হোক যাতে। বিশালগড়ের রঘুনাথপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন সড়কে অটো গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হল আনন্দমার্গ স্কুলের 4 জন ছাত্রছাত্রী। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে স্কুল ছুটির পর ছাত্রছাত্রীদের নিয়ে আসা একটি অটো গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। রাস্তাটি ছিল রঘুনাথপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকা। গাড়িতে থাকা 4 জন ছাত্রছাত্রী আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহতদের দ্রুত উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করান। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। তিনি সেখানে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে আহতদের পরিবারের সঙ্গেও কথা বলেন ও প্রয়োজনে সব রকম সাহায্যের আশ্বাস দেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আহতদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয়, তবে তারা পর্যবেক্ষণে রয়েছে এবং এই দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত স্কুল পরিবহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কিভাবে হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে? এটা ব্রেক মিস করেছে। কি গাড়ি আসলে আপনার? কয়জন স্টুডেন্ট আসলো? 4 জন। 4 জনই কি আহত হয়েছে? একজনে হালকা হালকা বুঝতে, একজনে একটু বেশি। আচ্ছা, স্কুল আইতেন আসলেন নাকি? কোন স্কুল? কোন স্কুল? আনন্দমার্গ। আমাদের বেশিরভাগ ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে রঘুনাথপুর রামঠাকুর আশ্রম এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এলপিজির সঙ্গে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে একটা অটো গাড়ি নিজে উল্টে গেছে। আর বিশেষ করে এখানের মধ্যে স্কুল স্টুডেন্ট ছিল। কোন স্কুলের স্টুডেন্ট আসলো কয়টা? না, এটা বলতে পারি না। তারা 4 জন স্টুডেন্ট ছিল, তারা 4 জনকে আমরা বিশালগড় হসপিটালে বসেছি। আর সাথে অটো ড্রাইভারও চালক তাইলেও ইনজুর্ড, তাদেরকে বিশালগড় হসপিটাল। কেমন ইনজুরি ছিল? একজন একটু সিরিয়াস, 2 জনই সিরিয়াস আর 3 জন মাইনর। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের বছর বাছাও পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এবং সচিব ডক্টর দুলাল দে। ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী জানান, বছর বাছাও পরীক্ষা সেই সব ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত হয় যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বাধিক 2টি বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাদের শিক্ষাবর্ষ ক্ষতিগ্রস্ত না করে দ্বিতীয় একটি সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই বিশেষ পরীক্ষা। উচ্চ মাধ্যমিক স্তরে মোট 2995 জন ছাত্রছাত্রী পরীক্ষার যোগ্য ছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন 2710 জন, উত্তীর্ণ হয়েছেন 1919 জন, অকৃতকার্য হয়েছেন 791 জন এবং মাধ্যমিক স্তরে মোট পরীক্ষার্থী ছিলেন 2772 জন, উত্তীর্ণ হয়েছেন 1757 জন। পর্ষদ সভাপতি জানান যে এই ফলাফল অনেক শিক্ষার্থীর জন্য আশার আলো। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন এবং অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ফলাফল অনলাইনে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের রোল নাম্বার ব্যবহার করে ফলাফল দেখতে পারছে। বছর বছর পরীক্ষা আমাদের হয়ে গেছে, আজকে এর রেজাল্ট যেটা আউট। বছর বছর পরীক্ষাতে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরীক্ষা বছর বছর দিতে পারে, 2টো বিষয়ে ফেল করলে পরীক্ষায় বসতে পারে। এমন আমাদের এখানে 2 বিষয়ে ফেল করা টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 2995 জন, 2995. They are eligible to appear the examination in +2 stage. কিন্তু সবাই পরীক্ষা দেয়নি। পরীক্ষা দিয়েছিল 2710 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যে পাশ করেছে 1919 জন আর ফেল করেছে 791 জন। অর্থাৎ বছর বছর পরীক্ষা যা দিয়েছিল এদের মধ্যে 70.81% 12 পরীক্ষায় পাশ করেছে। আর বছর বাঁচাও মাধ্যমিক যে পরীক্ষা সেটাতে এলিজিবল ছিল, পরীক্ষায় বসার যোগ্য ছিল 3155 জন। সবাই পরীক্ষায় বসেনি, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল এবং বসেছিল 2772 জন, 2772। তার মধ্যে পাশ করেছে 1757 জন, 1757, আর ফেল করেছে 1015 জন। অর্থাৎ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ হলো
63.38%। আগস্টের 1 তারিখ থেকে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন এবং 11-এর এনরোলমেন্ট শুরু হচ্ছে, অনলাইন এনরোলমেন্ট, হ্যাঁ, রেজিস্ট্রেশন আগস্টের 1 তারিখ থেকে। যারা 2027-এ পরীক্ষা দেবে, 2 বছর আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমি আপনাদের মাধ্যমে সবাই অবগতির জন্য বলবো, সমস্ত স্কুল কর্তৃপক্ষকে, গত বছর এরকম আমরা পেয়েছি পরীক্ষার ফর্ম ফিল আপ 7M 7H যখন করেছিল তখনও, বা রেজিস্ট্রেশন এনরোলমেন্ট করেছিল তখনও, আমাদের এখন পেমেন্টের অপশনটা হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হবে। তো কিছু কিছু স্কুল ওরা না জেনে অফলাইন পেমেন্ট করেছে, চালান কেটে নিয়েছে আগে, অনলাইনে দেয়নি। তো এই জন্য ভীষণ অসুবিধা হয়েছে। এমনও 2-1জন স্কুল আছে, এখনো 2-1টা স্কুল যারা এখনো রেজিস্ট্রেশন পায়নি। কারণ আমার মুডটা হচ্ছে গিয়ে অনলাইন পেমেন্ট, ওরা অফলাইন করাতে আমার ডেটাগুলো এখনো আমি ক্যাপচার করতে পারিনি। তো এরকম একটা অসুবিধার সম্মুখীন হয়েছে। তো স্কুলের সংখ্যাও কিন্তু নেহাত কম না, প্রায় 150 স্কুল হবে, মানে এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমি সবার কাছে মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ করব আমি, এই বছর থেকে যেন আর অফলাইনে কেউ চালান না কাটে, সবাই যেন অনলাইন মোডেই পেমেন্ট করে, তাতে করে আমাদের ডেটা কালেকশনের সুবিধা হয়, স্কুলকেও ঝামেলায় পড়তে হবে না। এটা 9 এবং 11-এর শুরু হবে। আর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় স্মার্ট মিটার ব্যবহারে ক্রমবর্ধমান অভিযোগ উঠছে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে। বৃহস্পতিবার বিশালগড়ের রাউতখোলা এলাকার মিল্টন সাহা নামে এক গ্রাহক অভিযোগ করেন, তিনি 500 টাকা রিচার্জ করেও মাত্র 4 ইউনিট বিদ্যুৎ পেয়েছেন। এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। স্থানীয়দের অভিযোগ, শুধু মিল্টন সাহা নয়, এই ধরনের অভিজ্ঞতা একাধিক গ্রাহকদের রয়েছে। অনেকেই বলছেন যে স্মার্ট মিটারে রিচার্জ করার পর প্রাপ্ত ইউনিটের হিসেব স্পষ্ট নয়। অনেক সময় রিচার্জের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যা গ্রাহকদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে। এ প্রসঙ্গে গ্রাহকদের বক্তব্য, বিদ্যুৎ ব্যবহার না করে অস্বাভাবিক হারে ইউনিট কাটছে, কেউ নজর রাখছে না, অথচ মোটা অঙ্কের অর্থ চলে যাচ্ছে বিদ্যুৎ দপ্তরের ঘরে। বিভিন্ন মহলের প্রশ্ন, স্মার্ট মিটার যদি স্বচ্ছতা ও উন্নত পরিষেবা দেওয়ার কথা বলে চালু হয়, তবে কেন এমন বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে? অনেকেই এই সমস্যার জন্য রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। কেউ কেউ অভিযোগ করেছেন যে শিক্ষা থেকে বিদ্যুৎ, যেখানেই গেছেন সেখানেই বিভ্রাট। যদিও এই অভিযোগের বিষয়ে বিদ্যুৎ মন্ত্রীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্রাহকদের মতে এই সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে এর প্রভাব পড়তে পারে ভোটে। ক্ষুব্ধ এক গ্রাহক বলেন, মানুষ অনেক দিন চুপ থাকে না, এবার মানুষ ভোটের মাধ্যমেই জবাব দেবে। বিদ্যুৎ দপ্তরের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাটা হয়েছে, আমি গতকালকে 23 তারিখ আমি কালকে 500 টাকা রিচার্জ করতে গেছি। 500 টাকা রিচার্জ করছি, আমি বিগত দিনে পাইতাম 80 থেকে 85 ইউনিট। আচ্ছা, ঠিক আছে। তো কালকে আমি 500 টাকা রিচার্জ করার মুহূর্তে আমার দিয়েছে কালকে 384 টাকা বলে মিটার চার্জ, আমি ইউনিট পাইছি 4 ইউনিট মাত্র। আচ্ছা, তো এখন তারা কি কয়? তারা কর্তৃপক্ষ কিছু জানে না, এটা দপ্তর থেকে বলে এরকম সিস্টেম বানানো আছে, এই সিস্টেম অনুযায়ী বিল হইতেছে। এবার আমার মতো আরো 2-4 জনে পাইছে। এখন 4 ইউনিট দিয়ে আপনি কয়দিন চলতে পারবেন আপনার ধারণা? 4 ইউনিট দিয়ে কদিন চলতে পারবো এটা আপনারা নিজে বুঝেন না, কদিন চলতে পারবো। একদিন কি যাই পর 500 টাকা রোজগার করা তো আর মুখের কথা না। 500 টাকা রোজগার কইতাছি তো আবার আমার কারেন্টের রিচার্জ করতে হইব। আমি দিন দরিদ্র মানুষ, আমি কাজ করে খাই, আমি এত টাকা বিল হইলে আমি কেমনে চলুম? এত টাকা রিচার্জ সম্ভব না আমার পক্ষে। কিন্তু আমরা মতো গরিব মানুষ কেমন কি বাঁচতাম না, মরে যেতাম, এটি আমরা বুঝতাম পারতাছি না। কি মনে করেন আপনি এখন? আমি কি মনে করবো, আমার কর্তৃপক্ষ তারা এই সিস্টেম বানিয়ে রাখছে, সিস্টেমের সিস্টেম হয়েছে। আমরা কার কাছে বিচার চামু, কার কাছে যাবো? যার কাছে বিচার চামু কেউ কোনো বিচার করতে পারে না। তারা যদি কই এটা এই সমস্যা, এই সমস্যার সমাধান করতে দেয়, এটার আনসার আমি পামু 2 বছর পরে। এর আগে কোনো আমার কেউ আনসার দিতে পারতো না। কারণ সবসময় ইলেকশন আগে গেলে সবাই আমরা পক্ষে কথা কইতো, আপনারা লিগা সব করুন, এই করুন, সেরকম। আজ অব্দি অনব্দি কোনো শুরু হবে না, সরকার থেকে কোনোদিন কোনো অনুদানও পাইছি না। কাজ করে খাই তা তো এখন সরকারের প্রবলেম। আমরা এখন 4 ইউনিট দিয়েছে, 500 টাকা দিয়েছিল। আমরা 500 টাকা 4 ইউনিট আমরা কয়দিন চলুন? আবার 500 টাকা আমার রোজগার করে জমাইতে হইব, জমাইছিল, তারপর 500 টাকা দিয়ে আবার রিচার্জ করতে হইব। এছাড়া বিকল্প রাস্তা আমার কাছে কিচ্ছু নাই। এখন এই অবস্থা যে আগামী দিনে যদি স্মার্ট মিটার বসানো হয় আপনার বাড়িতে, এই বিষয়টা কিভাবে দেবেন? তাহলে তো আমি আর কারেন্ট বিদ্যুৎ আমি জ্বালাতে পারতাম না, আমার পক্ষে সম্ভব না। আমি সাধারণ মানুষ, আমার পক্ষে কোনো রকমই সম্ভব না। আমি এখনই 500 টাকা রিচার্জ করতে আমার সমস্যা হইতেছে।
লোকজনের সঠিক চিকিৎসা সুনিশ্চিত করতে এবং তাদের জন্য স্বল্প মূল্যে ওষুধ সরবরাহের লক্ষ্যে জেনারিক আদার প্ল্যাটফর্মের মাধ্যমে ওষুধ বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ 80% পর্যন্ত ছাড়ে। এই পরিষেবা শান্তির বাজারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাজার এলাকার কর্মকার মেডিকেল হলে একটি জেনারিক আদার কাউন্টার স্থাপন করা হয়েছে। এই কেন্দ্র থেকে প্রতিদিন অনেকেই কম দামে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন। এবারে বাজারে প্রচলিত দামের তুলনায় অনেক সস্তায় ওষুধ পাওয়ায় ক্রেতারা দারুণ স্বস্তি পাচ্ছেন এবং অতিরিক্ত খরচের হাত থেকে রেহাই পাচ্ছেন। বুধবার রাতে এই জেনারিক আধার কেন্দ্রটি পরিদর্শনে আসেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও অর্জুন দেশপান্ডে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই পরিষেবার মাধ্যমে আমরা সাধারণ মানুষের হাতে সরাসরি কোম্পানি থেকে ওষুধ পৌঁছে দিচ্ছি, ফলে মাঝখানে কমিশনের কোনো সুযোগ থাকছে না। এর ফলে দাম অনেক কমানো সম্ভব হয়েছে এবং আমরা সর্বদা এই লক্ষ্যে কাজ করে যাব। তিনি আরও জানান যে জেনারিক আদার একটি সামাজিক উদ্যোগ বা সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। सिबर ज्योति जी, आज मैं यहाँ पर आया हूँ बांग्लादेश, यहाँ से सिर्फ और सिर्फ 50 किलोमीटर दूर है और मुझे लगता है कि आज जेनरिक आधार आज ऐसे छोटे छोटे गाँव में जाके आज सीता बाजार शांति बाजार मुझे लगता है शांति बाजार जो आज यहाँ पर 50 किलोमीटर दूरी बांग्लादेश का बॉर्डर है, आज जेनरिक आधार छोटे छोटे गाँव में आके मुझे बेहद खुशी है कि हमारे माइक्रो एक एंटरप्रेन्योर खुद का बिजनेस आज ऐसे ऐसे इलाकों में शुरू किया और लोगों की सेवा देने का काम कर रहे हैं। मैं अभी जस्ट यहाँ पर त्रिपुरा सुंदरी देवी का माता जी का दर्शन लेके जो है मैं आया, मुझे लगता है सच में कि एक माता के आशीर्वाद से यहाँ के जनता को त्रिपुरा के होने दीजिए, आज मणिपुर के होने दीजिए, अरुणाचल प्रदेश को नहीं, सभी जगह पे ये चीज बहुत लाभदायक लोगों को साबित हो रही है, क्योंकि 10,000 रुपए की जो चीज है वो कहीं ना कहीं तो 2,000-3,000 रुपए तक आ रही है और लोगों का हर महीने पे पैसे में बचत हो रही है। तो मैं यहाँ पर इनके माता जी से भी मिला, पापा से भी मिला, सबसे अपने सच में आपके बेटे को, मतलब आज से मुझे लगता है आपका बेटा सिर्फ एक व्यवसाय बिजनेस नहीं कर रहा है, बट बिजनेस के साथ साथ लोगों की समाज सेवा कर रहे हैं। तो ये बहुत बढ़िया बात है। आपसे अभी जैसे कि अभी मैं बंगाल से होके आ रहा था, बंगाल में भी हमारे बहुत स्टोर्स के इनॉग्रेशन थे। एक चीज जो अभी दौर आ रहा है जेनरिक मेडिसिन का, खास करके मैं अभी देख रहा था रात को 12:30 बजे तक स्टोर्स में लोगों की भीड़ लगती है, लोग मेडिसिन लेने के लिए आते हैं। मैं परसों एक स्टोर में रात को विजिट करने गया था, मुझे लेट हुआ, 12:30 बजे 70 साल के बुजुर्ग इंसान वहां पर मेडिसिन लेने के लिए रुके थे और मेडिसिन वो लेके जा रहे थे। मुझे लगता है ये एक चेंज आ रहा है, क्योंकि डायरेक्ट वही दवा वही मैन्युफैक्चरिंग से लोगों तक पहुंच रहा है, क्योंकि बीच में जो सप्लाई चेन है 10-15 लोगों को कट करके डायरेक्ट मैन्युफैक्चर जो बनाता है और जो डायरेक्ट बेचता है वो डायरेक्ट, मुझे लगता है कि आज ये चेंज आ रहा है और वो 10,000 की चीज 2,000 रुपए में मिल रही है और वो सेम क्वालिटी की, मतलब क्वालिटी में जो MNCs बेचते हैं वो सेम क्वालिटी जेनरिक आधार के माध्यम से हम दे रहे हैं। খোয়াই জেলা ভিত্তিক সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হলো বৃহস্পতিবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস, জেলা পরিষদের সদস্য অনুকূল চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস, অনিমেষ নাগ এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের আধিকারিক কমলেন্দু শীল সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন যে সুব্রত কাপ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রতিভাদের বিকাশের একটি মঞ্চ। এই ধরনের আয়োজন থেকে আগামী দিনে রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে এমন খেলোয়াড় উঠে আসবে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়ার প্রতীক হিসাবে প্রদীপ প্রজ্বলন করা হয়। উপস্থিত খেলোয়াড়দের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ে দল অংশ নিচ্ছে এবং আগামী কয়েকদিন ধরে খোয়াইয়ে ফুটবল প্রেমীদের জন্য জমজমাট খেলা উপভোগের সুযোগ থাকবে। আন্তঃস্কুল সুব্রত মুখার্জি কাপ ভারতবর্ষের সর্বপ্রথম যে একটা প্রতিযোগিতা, বিশেষ করে স্কুল স্তরে এই প্রতিযোগিতা শুরু হয়। আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং এটাই প্রথম প্ল্যাটফর্ম যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবল খেলতে চায়, জাতীয় মানের খেলায় অংশগ্রহণ করার জন্য। ভারতবর্ষের বিভিন্ন খেলোয়াড়, বিশেষ করে বাইচুন ভুটিয়া, ব্রুনো পুটিন হোক, শ্যাম থাপা, ওনারা এসএম কাপের মধ্য দিয়ে সারা পৃথিবীতে নিজেদের খ্যাতি অর্জন করেছেন। আজকে যারা আমার সামনে ছোট ছোট ভাই বোনরা যারা এই খেলায় অংশগ্রহণ করার জন্য যারা একদম তৈরি আছো,
তোমাদের বলবো এটা তোমাদের প্রথম ধাপ, এবং এই এসএম কাপের মধ্য দিয়ে আমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আন্তঃ স্কুল জেলা থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে, রাজ্য স্তরে যারা চ্যাম্পিয়ন হবে তারা দিল্লিতে অংশগ্রহণ করবে, এবং সময়ের সাথে এই এসএম কাপ ফুটবলকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এশিয়া দেশের বিভিন্ন এশিয়া মহাদেশে এবং বিভিন্ন দেশ এখানে অংশগ্রহণ করে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। তিন 3155 জন সবাই পরীক্ষায় বসেনি, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল এবং বসেছিল 2772 জন, 2772। তার মধ্যে পাশ করেছে 1757 জন, 1757, আর ফেল করেছে 1015 জন। অর্থাৎ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ হলো 63.38%। এখনই আমার মনে আছে আমাদের মূল পরীক্ষায় যেদিন রেজাল্ট আউট করলাম তখন বলেছিলাম যে 12 পরীক্ষায় আমাদের পাশ করেছিল এবার 2025-এ 79.29%, আর মাধ্যমিকে পাশ করেছিল 86.53%। তো আজকে পুরো পরীক্ষার প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 12-এতে আরো 1919 জন পাশ করেছে, আর মাধ্যমিকে আরো 1757 জন পাশ করেছে, যার ফলেতে টোটাল যেটা আমাদের, একটু পরে আমি অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব মশাই, উনি বলবেন আর একটু ক্যালকুলেশন করে, যেটা মূল রেজাল্ট আমাদের 12-এ পাশ করেছিল 79.29%, সেটা একটু পার্সেন্টেজ বেড়ে যাবে। মাধ্যমিকে যেটা 86.53% সেটা একটু বাড়বে। আমি অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব। আগস্টের 1 তারিখ থেকে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন এবং 11-এর এনরোলমেন্ট শুরু হচ্ছে, অনলাইন এনরোলমেন্ট। হ্যাঁ, রেজিস্ট্রেশন আগস্টের 1 তারিখ থেকে। যারা 2027-এ পরীক্ষা দেবে, 2 বছর আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমি আপনাদের মাধ্যমে সবার অবগতির জন্য বলবো, সমস্ত স্কুল কর্তৃপক্ষকে, গত বছর এরকম আমরা পেয়েছি পরীক্ষার ফর্ম ফিল আপ 7M 7H যখন করেছিল তখনও, বা রেজিস্ট্রেশন এনরোলমেন্ট করেছিল তখনও, আমাদের এখন পেমেন্টের অপশানটা হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হবে। তো কিছু কিছু স্কুল ওরা না জেনে অফলাইন পেমেন্ট করেছে, চালান কেটে নিয়েছে আগে, অনলাইনে দেয়নি। তো এই জন্য ভীষণ অসুবিধা হয়েছে। এমনও 2-1 স্কুল আছে, এখনো 2-1টা স্কুল যারা এখনো রেজিস্ট্রেশন পায়নি। কারণ আমার মুডটা হচ্ছে গিয়ে অনলাইন পেমেন্ট, ওরা অফলাইন করাতে আমার ডেটাগুলো এখনো আমি ক্যাপচার করতে পারিনি। তো এরকম একটা অসুবিধার সম্মুখীন হয়েছে। তো স্কুলের সংখ্যাও কিন্তু নেহাত কম না, প্রায় 150 স্কুল হবে, মানে এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমি সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ করব আমি, এই বছর থেকে যেন আর অফলাইনে কেউ চালান না কাটে, সবাই যেন অনলাইন মোডেই পেমেন্ট করে, তাতে করে আমাদের ডেটা কালেকশনের সুবিধা হয়, স্কুলকেও ঝামেলায় পড়তে হবে না। এটা 9 এবং 11-এর শুরু হবে। আর
অতিথিদের বরণ করে নাও। জেলা ভিত্তিক সুব্রত জ্যেষ্ঠ বর্ণার মাধব করোনা দে এবং আজকের এই অনুষ্ঠানের আমরা সবাইকে করতালির মাধ্যমে খেলোয়াড়দের এবং অতিথিদেরকে অভিবাদন জানানোর জন্য আমরা আছেন আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় আধিকারিক কমলেন্দু গিল মহোদয়। আন্তঃ স্কুল সুব্রত মুখার্জি কাপ ভারতবর্ষের সর্বপ্রথম যে একটা প্রতিযোগিতা, বিশেষ করে স্কুল স্তরে এই প্রতিযোগিতা শুরু হয়। আমরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং এটাই প্রথম প্ল্যাটফর্ম যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবল খেলতে চায়, জাতীয় মানের খেলায় অংশগ্রহণ করার জন্য। ভারতবর্ষের বিভিন্ন খেলোয়াড়, বিশেষ করে বাইচুং ভুটিয়া, ব্রুনো পুটিন হোক, সেন থাপা, ওনারা এসএম কাপের মধ্য দিয়ে সারা পৃথিবীতে নিজেদের খ্যাতি অর্জন করেছেন। আজকে যারা আমার সামনে ছোট ছোট ভাই বোনরা যারা এই খেলায় অংশগ্রহণ করার জন্য যারা একদম তৈরি আছো, তোমাদের বলবো এটা তোমাদের প্রথম ধাপ এবং এই এসএম কাপের মধ্য দিয়ে আমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আন্তঃ স্কুল জেলা থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে, রাজ্য স্তরে যারা চ্যাম্পিয়ন হবে তারা দিল্লিতে অংশগ্রহণ করবে এবং সময়ের সাথে এই এসএম কাপ ফুটবলকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এশিয়া দেশের বিভিন্ন এশিয়া মহাদেশে এবং বিভিন্ন দেশ সেখানে অংশগ্রহণ করে। কথাবার্তা নিডি ঘটনাটা হয়েছে, আমি গতকালকে 23 তারিখ আমি কালকে 500 টাকা রিচার্জ করতে গেছি। 500 টাকা রিচার্জ করছি। আমি বিগত দিনে পাইতাম 80 থেকে 85 ইউনিট। আচ্ছা, ঠিক আছে। তো কালকে আমি 500 টাকা রিচার্জ করার মুহূর্তে আমার দিছে কালকা 384 টাকা বলে মিটার চার্জ। আমি ইউনিট পাইছি 4 ইউনিট মাত্র। আচ্ছা, তো এখন তারা কি কয়? তারা কর্তৃপক্ষ কিছু জানে না। এটা দপ্তর থেকে বলে এরকম সিস্টেম বানানো আছে, এই সিস্টেম অনুযায়ী বিল হইতেছে। এবার আমার মতো আরও 2-4 জনে পাইছে। এখন 4 ইউনিট দিয়ে আপনি কয়দিন চলতে পারবেন আপনার ধারণা? 4 ইউনিট দিয়ে কদিন চলতে পারবো এটা আপনারা নিজে বোঝেন না, কদিন চলতে পারবো। একদিন কি যাইব? 500 টাকা রোজগার করা তো আর মুখের কথা না। 500 টাকা রোজগার কইতাছি তো আবার আমার কারেন্টের রিচার্জ করতে হইব। আমি দিন দরিদ্র মানুষ, আমি কাজ করে খাই। আমি এত টাকা বিল হইলে আমি কেমনে চলুম? এত টাকা রিচার্জ দেওয়া সম্ভব না আমার পক্ষে। কিন্তু আমরা মতো গরিব মানুষ কি বাঁচতাম না, মরে যেতাম, এটি আমরা বুঝতাম পারতাছি না। কি মনে করেন আপনি এখন? আমি কি মনে করবো, আমার কর্তৃপক্ষ তারা এই সিস্টেম বানিয়ে রাখছে। সিস্টেমের সিস্টেম হয়েছে আমরা কার কাছে বিচার চামু, কার কাছে যাবো? যার কাছে বিচার চামু কেউ কোনো বিচার করতে পারে না। তারা যদি কই এটা এই সমস্যা, যে এই সমস্যার সমাধান করতে দেয়, এটার আনসার আমি পামু 2 বছর পরে। এর আগে কোনো আমার কেউ আনসার দিতে পারতো না। কারণ সবসময় ইলেকশন আগে গেলে সবাই আমরা পক্ষে কথা কইতো, এই আপনারা লিগা সব করুন, এই করুন, সেই করুন। আজ অব্দি অনব্দি কোনো শুরু হবে না। সরকার থেকে কোনোদিন কোনো অনুদানও পাইছি না। কাজ করে খাই তা তো এখন সরকারের প্রবলেম। আমরা এখন 4 ইউনিট দিয়েছে 500 টাকা দিয়েছিলাম। আমরা 500 টাকা 4 ইউনিট আমরা কয়দিন চলুন? আবার 500 টাকা আমার রোজগার করে জমাইতেই হইব, জমাইছিল তারপর 500 টাকা দিয়ে আবার রিচার্জ করতে হইব। এছাড়া বিকল্প রাস্তা আমার কাছে কিচ্ছু নাই। এখন এই অবস্থা যে আগামী দিনে যদি স্মার্ট মিটার বসানো হয় আপনার বাড়িতে, এই বিষয়টা কীভাবে দেবেন? তাহলে তো আমি আর কারেন্ট বিদ্যুৎ আমি জ্বালাতে পারতাম না। আমার পক্ষে সম্ভব না। আমি সাধারণ মানুষ, আমার পক্ষে কোনো রকমই সম্ভব না। আমি এখনই 500 টাকা রিচার্জ করতে আমার সমস্যা হইতেছে।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ত্রিপুরা রাজ্যের উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক দিক দিয়ে আলোচনা করতে ত্রিপুরা গেস্ট হাউসে এক বিশেষ চিন্তন শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের এসসি ওয়েলফেয়ার মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 14 নম্বর বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার এবং বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী। এছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, সমাজকর্মী ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও শিবিরে অংশগ্রহণ করেন। চিন্তন শিবিরে সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন, তফসিলি জাতিভুক্ত মানুষের জীবনমান উন্নয়ন এবং রাজ্যের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মন্ত্রী সুধাংশু দাস বলেন, সরকার সর্বস্তরে সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের চিন্তন শিবির থেকে বাস্তবসম্মত ও ফলপ্রসূ পরিকল্পনা উঠে আসবে বলেই আশা করি। শিবিরে বিভিন্ন প্রতিনিধির মতামত নেওয়া হয় এবং আগামী দিনে তাদের প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের এসসি বিধানসভার যারা সম্মানিত বিধায়ক আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টেট লেভেল একটা রিভিউ মিটিং আমরা করব। এই রিভিউ মিটিংয়ের মূল দুটো উদ্দেশ্য। প্রথম হচ্ছে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত 2-2.5 বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে, আমি মন্ত্রী হওয়ার পর আমরা কি কাজ করতে পেরেছি সেই সম্পর্কিত বিষয়ের উপর তাদেরকে আমরা অবগত করব। দ্বিতীয় হচ্ছে আমাদের এই রাজ্যের যারা এসসি কমিউনিটির মানুষ আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্যে আরও কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত, কি কাজ করা যেতে পারে, এই সম্পর্কিত বিষয়ের উপর আমরা সম্মানিত বা মাননীয় বিধায়কদের আমরা মতামত চাইব। আমাদের আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা এই রাজ্যের যারা এসসি আমাদের এমএলএরা রয়েছেন আমরা তাদের সাথে মত বিনিময় করব, তাদের সুপরামর্শ আমরা চাইব এবং আগামী সময় যাতে এই রাজ্যের এসসি কমিউনিটির মানুষের জন্যে সার্বিক দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায়, এই নিরিখে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমস্ত সিদ্ধান্তগুলিকে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাব বা কনসার্ন মিনিস্ট্রিতে যাব, যাতে আমাদের এই রাজ্যের এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং ডাকছি। আমরা এই রাজ্যের সমস্ত সরকার পক্ষে, বিরোধী পক্ষের সমস্ত দলের এমএলএদেরকে ডেকেছি। আমাদের সিপিএম দলের যারা এসসি অধ্যুষিত বিধানসভা কেন্দ্র থেকে যারা নির্বাচিত বিধায়ক আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি। আমাদের দলের যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ করেছি। 1-2 জন বলেছেন তারা বাইরে আছেন, আসতে পারবেন না, বাকি সবাই আমাদেরকে কথা দিয়েছেন আসবেন, কিন্তু এখনো সিপিএম এর কেউ আসেননি। আমরা আশা করছি হয়তো তারা আরো কিছুক্ষণের মধ্যে তারাও চলে আসবে। 13 দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য মৎস্যজীবীর ইউনিয়ন রাজভবন অভিযান অনুষ্ঠিত হয়। মূলত রাজ্যপালের নিকট ডেপুটেশন দেওয়ার জন্য এই রাজভবন অভিযান। উক্ত ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, রাজ্য নেতৃত্ব সুধন দাস, সংগঠনের অন্যান্য নেতৃত্ব সহ প্রচুর সংখ্যক সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুধন দাস জানান, মূলত যারা মৎস্য চাষী ও জেলে তাদেরকে জলাশয়ের ভার দিতে হবে। বিগত বামফ্রন্ট সরকারের আমলে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে এই মৎস্য চাষীদের হাতে জলাশয়ের ভার দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। ডুম্বুর জলাশয়কেও বেসরকারীকরণ করা হয়েছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে। বর্তমানে রাজ্যের বাইরে থেকে আগত মাছের উপরেই নির্ভরশীল। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হয়েছে। বর্তমানে যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে 5,000 টাকা করে ভাতা প্রদান। গৃহহীন মৎস্যজীবীদের 5 লক্ষ টাকা মূল্যে তাদেরকে গৃহের ব্যবস্থা করে দিতে হবে।
রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি বলে দাবি করেন সুধন দাস। অতি সত্বর ক্ষতিপূরণের জন্য দাবি জানায় রাজ্য সরকারকে। ন্যূনতম 20,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। বর্তমান সরকারের উদাসীনতায় মৎস্যজীবীরা চরম সংকটে পড়েছে, এমনটাই মন্তব্যে ব্যক্ত করেন তিনি। অন্যদিকে দেখাই যায় যে রেগার যে কাজ রয়েছে সেই কাজ নেই, গ্রামে পাহাড়ে অভাব অনটনের সৃষ্টি হয়েছে। এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ডেপুটেশন প্রদান হয়েছে বলেই জানান রাজ্য নেতৃত্ব সুধন দাস। 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্যে আজকের এই মিছিলের মূল বিষয় যারা জেলে, যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে, এতে সর্বনাশ করছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে, মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা। গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র, এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। এর প্রতিকার আমরা চাই, অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায়। প্রতি কানিতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে 20,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে। এই বর্তমান বিজেপি নেতৃত্বে এই জোট সরকারের উদাসীনতা, মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে। অন্যদিকে রেগার কাজ নেই, গ্রামে পাহাড়ে অভাব, মৎস্যজীবী পরিবার সহ তফসিলি অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অব্যবস্থা চলছে, অ্যাডকের নাম করে সংরক্ষণ ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা মহামান্য রাজ্যপালের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যেই আমরা এই আন্দোলনে যাচ্ছি। তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয় আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জমারায়পাড়া এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে কাঞ্চনপুর থেকে জম্পুই হিল যাওয়ার মূল সড়ক অবরোধ করেন। অবরোধ শুরু হয় সকাল 6টা নাগাদ এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, জমারায়পাড়া 2 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 4 কিলোমিটার দীর্ঘ গ্রামীণ রাস্তা বহু বছর ধরেই খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় এই রাস্তায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের দাবি, আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছি, বারবার জানানো সত্ত্বেও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ দেখা যায়নি। বাধ্য হয়ে আজ আমরা সড়ক অবরোধে নেমেছি। এদিনের অবরোধের কারণে কাঞ্চনপুর থেকে জম্পুই হিলের দিকে যান চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। এবারে বহু যাত্রী এবং যানবাহন আটকে পড়ে দীর্ঘ সময়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানা গেছে। গ্রামবাসীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না রাস্তা মেরামতের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে লিখিত আশ্বাস পাওয়া যাচ্ছে ততক্ষণ তারা অবরোধ প্রত্যাহার করবেন না। हम जमराई के लोग रास्ता रोड ब्लॉक किया है, क्योंकि सदियों से हम इसमें रह रहे हैं। सिंस 100 years we have been here, but till now we are not getting any developments from the government side. इसकी वजह से हम इसमें देना पड़ा, क्योंकि we have also given many times application to the government also. Before election, the government used to come and
promise us regarding this transportation. Many government has changed, but till now nothing action has been taken. Due to this, in this road blockage, we are bringing the solidarity, और हम इस ब्लॉक में रोड ब्लॉक इसलिए करना पड़ा कि रास्ते में कई लोगों का जान भी गया है। रास्ते में गाड़ी एक्सीडेंट होकर बहुत लोग भी मर चुका है। फिर भी गवर्नमेंट कुछ एक्शन लेने की कोशिश अब तक नहीं किया है। इसकी वजह से हम रोड ब्लॉक करना पड़ा। जब तक गवर्नमेंट आके हमारे मांगे पूरी करने की और एग्रीमेंट जब तक नहीं होगा तब तक हम रास्ता नहीं करेंगे। नाम? আমার নাম ধর্মেন্দ্র রিয়া, বাড়ি? বাড়ি জমারাইপাড়া। আমরা দেখলাম কাঞ্চনপুর থেকে জম্পুই যাওয়ার রাস্তা জমরাইপাড়া, এখানে আপনারা রোড ব্লক করছেন। কি কারণে আজকে রোড ব্লক করছেন? আমরা জমারাই গাঁওসভা সমস্যা কারণ আমাদের সমস্যা হচ্ছে যে রাস্তার দ্বারা আমরা যে সমস্যা, রাস্তা প্রায় বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রাস্তা আমাদের এখানে হয়নি, এখনো কাঁচা রাস্তা, সব রাস্তা ভাঙ্গা। সেই কারণে আমরা এই রুট ব্লক করছি। আমাদের গ্রামে স্কুল ছাত্রছাত্রীও যাওয়া যায় না রাস্তার কারণে। একটা দুপাতা ব্রিজ আছে, এই ব্রিজ বর্ষাকাল বৃষ্টি হলে স্কুলে ছাত্ররাও যেতে পারে না, সেখানেও আমাদের কোনো ব্রিজের ব্যবস্থা নেই। দুপাতা সরা বড় হলে আমরা সেখানেও স্কুলের ছাত্রছাত্রীরা কোনো যেতে পারেনি। অথচ বাজারের যাওয়া লোক বা হসপিটাল যাওয়া লোক যে কোনো রুগী থাকলেও আমরা সেই রুগীকেও আনতে পারে না রাস্তার কারণে। কোনো গাড়ি যায় না, কোনো অ্যাম্বুলেন্স গাড়ি কোনো যায় না। সেই কারণে আমরা অনেক সুবিধা কারণে আমরা এই রাস্তাটা ব্লক করলাম। আমরা সবাই একত্রিত হয়ে এক মন হয়ে এত বছর পর্যন্ত কোনো এখানে আমাদের জমারাই গাঁওসভাতে কোনো রাস্তা নির্মাণ হচ্ছে না, কাঁচা রাস্তা, এখন পর্যন্ত কাঁচা রাস্তা। এই কারণে আমরা এই রুটটা ব্লক করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা পূরণ না হয় আমরা ততক্ষণ পর্যন্ত এই রাস্তা আমরা ব্লক করতে থাকবো। সরকারের কাছে আমরা সলিউশন চাই, আমাদের এই রাস্তাটা তিনি দাবিটা করে দিতে হোক যাহাতে। সেই কারণে আমরা এই রাস্তা ব্লক করছি। আমরা একত্রিত হয়ে কোনো আমরা পার্টি কারণে নই, আমরা কোনো পার্টি কারণে নই, আমরা জমারাই সবাই মিলে একত্রিত হয়ে আমরা কি ভারতের নাগরিক নই, আমরাও একজন ভারতের নাগরিক। সেই কারণে আমরা একত্রিত হয়ে জমারাই পাড়া রাস্তা যাহাতে আমাদের জন্য সুবিধা সরকার যাহাতে করে দিতে হোক এই বলে আমি জানাইলাম সবাইকে। ত্রিপুরাবাসী তিনি আমাদের ত্রিপুরার সরকারকেও আমরা জানাই তিনি আমাদের এই কাজটা করে দিতে হোক যাহাতে। বিশালগড়ের রঘুনাথপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন সড়কে অটো গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হল আনন্দমার্গ স্কুলের 4 জন ছাত্রছাত্রী। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে স্কুল ছুটির পর ছাত্রছাত্রীদের নিয়ে আসা একটি অটো গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। রাস্তাটি ছিল রঘুনাথপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকা। গাড়িতে থাকা 4 জন ছাত্রছাত্রী আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহতদের দ্রুত উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করান। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। তিনি সেখানে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে আহতদের পরিবারের সঙ্গেও কথা বলেন ও প্রয়োজনে সব রকম সাহায্যের আশ্বাস দেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আহতদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয়, তবে তারা পর্যবেক্ষণে রয়েছে এবং এই দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত স্কুল পরিবহনের
নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কিভাবে হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে? এটা ব্রেক মিস করেছে। কি গাড়ি আসছিল আপনার? কয়জন স্টুডেন্ট আসছিল? চারজনই কি আহত হয়েছে? একজনে হালকা একজন একটু বেশি। আচ্ছা, স্কুলে আইতেন আসছিলেন নাকি? কোন স্কুল? কোন স্কুল? আনন্দমাল। আমাদের বেশিরভাগ ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে রঘুনাথপুর রামঠাকুর আশ্রয় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এলপিজির সঙ্গে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে একটা অটো গাড়ি নিজে উল্টে গেছে। আর বিশেষ করে এখানের মধ্যে স্কুল স্টুডেন্ট ছিল। কোন স্কুলের স্টুডেন্ট আসতো কয়টা? না, এটা বলতে পারি না। তারা 4জন স্টুডেন্ট ছিল, তারা 4জনকে আমরা বেসরকারি হসপিটালে বসেছি, আর সাথে অটো ড্রাইভারও চালক তাইলেও ইনজুর্ড, তাদেরকে বেসরকারি হসপিটাল। কেমন ইনজুরি ছিল? একজন একটু সিরিয়াস, দুজনই সিরিয়াস, আর 3জন মাইনর। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের বছর বাছাও পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এবং সচিব ডক্টর দুলাল দে। ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী জানান, বছর বাছাও পরীক্ষা সেই সব ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত হয় যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বাধিক দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাদের শিক্ষাবর্ষ ক্ষতিগ্রস্ত না করে দ্বিতীয় একটি সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই বিশেষ পরীক্ষা। উচ্চ মাধ্যমিক স্তরে মোট 2995 জন ছাত্রছাত্রী পরীক্ষার যোগ্য ছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন 2710 জন, উত্তীর্ণ হয়েছেন 1919 জন, অকৃতকার্য হয়েছেন 791 জন এবং মাধ্যমিক স্তরে মোট পরীক্ষার্থী ছিলেন 2772 জন, উত্তীর্ণ হয়েছেন 1757 জন। পর্ষদ সভাপতি জানান যে এই ফলাফল অনেক শিক্ষার্থীর জন্য আশার আলো। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন এবং অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ফলাফল অনলাইনে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের রোল নাম্বার ব্যবহার করে ফলাফল দেখতে পারছে। বছর বছর পরীক্ষা আমাদের হয়ে গেছে, আজকে এর রেজাল্ট যেটা আউট। বছর বছর পরীক্ষাতে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরীক্ষা বছর বছর দিতে পারে, দুটো বিষয়ে ফেল করলে পরীক্ষায় বসতে পারে। এমন আমাদের এখানে 2 বিষয়ে ফেল করা, টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 2995 জন, 2995। দে আর এলিজিবল টু অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন ইন +2 স্টেজ, কিন্তু সবাই পরীক্ষা দেয়নি। পরীক্ষা দিয়েছিল 2710 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যে পাশ করেছে 1919 জন আর ফেল করেছে 791 জন। অর্থাৎ বছর বছর পরীক্ষা যা দিয়েছিল এদের মধ্যে 70.81% 12 পরীক্ষায় পাশ করেছে। আর বছর বাঁচাও মাধ্যমিক যে পরীক্ষা সেটাতে এলিজিবল ছিল, পরীক্ষায় বসার যোগ্য ছিল 3155 জন। সবাই পরীক্ষায় বসেনি, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল এবং বসেছিল 2772 জন, 2772। তার মধ্যে পাশ করেছে 1757 জন, 1757, আর ফেল করেছে 1015 জন। অর্থাৎ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ হলো 63.38%। আগস্টের 1 তারিখ থেকে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন এবং 11-এর এনরোলমেন্ট শুরু হচ্ছে, অনলাইন এনরোলমেন্ট। হ্যাঁ, রেজিস্ট্রেশন আগস্টের 1 তারিখ থেকে। যারা 2027-এ পরীক্ষা দেবে, 2 বছর আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমি আপনাদের মাধ্যমে সবাই অবগতির জন্য বলবো, সমস্ত স্কুল কর্তৃপক্ষকে, গত বছর এরকম আমরা পেয়েছি পরীক্ষার ফর্ম ফিল আপ 7M 7H যখন করেছিল তখনও, বা রেজিস্ট্রেশন এনরোলমেন্ট করেছিল তখনও, আমাদের এখন পেমেন্টের অপশনটা হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হবে। তো কিছু কিছু স্কুল ওরা না জেনে অফলাইন পেমেন্ট করেছে, চালান কেটে নিয়েছে আগে, অনলাইনে দেয়নি। তো এই জন্য ভীষণ অসুবিধা হয়েছে। এমনও 2-1 স্কুল আছে, এখনো 2-1টা স্কুল যারা এখনো রেজিস্ট্রেশন পায়নি। কারণ আমার মুডটা হচ্ছে গিয়ে অনলাইন পেমেন্ট, ওরা অফলাইন করাতে আমার ডেটাগুলো এখনো আমি ক্যাপচার করতে পারিনি। তো এরকম একটা অসুবিধার সম্মুখীন হয়েছে। তো স্কুলের সংখ্যাও কিন্তু নেহাত কম না, প্রায় 150 স্কুল হবে, মানে এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমি সবার কাছে, মানে আমার একটা
মানে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ করব আমি এই বছর থেকে যেন আর অফলাইনে কেউ চালান না কাটে, সবাই যেন অনলাইন মোডেই পেমেন্ট করে, তাতে করে আমাদের ডেটা কালেকশনের সুবিধা হয়, স্কুলকেও ঝামেলায় পড়তে হবে না। এটা 9 এবং 11 এর শুরু হবে। আর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় স্মার্ট মিটার ব্যবহারে ক্রমবর্ধমান অভিযোগ উঠছে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে। বৃহস্পতিবার বিশালগড়ের রাউতখোলা এলাকার মিল্টন সাহা নামে এক গ্রাহক অভিযোগ করেন তিনি 500 টাকা রিচার্জ করেও মাত্র 4 ইউনিট বিদ্যুৎ পেয়েছেন। এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। স্থানীয়দের অভিযোগ, শুধু মিল্টন সাহা নয়, এই ধরনের অভিজ্ঞতা একাধিক গ্রাহকদের রয়েছে। অনেকেই বলছেন যে স্মার্ট মিটারে রিচার্জ করার পর প্রাপ্ত ইউনিটের হিসেব স্পষ্ট নয়। অনেক সময় রিচার্জের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যা গ্রাহকদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে। এ প্রসঙ্গে গ্রাহকদের বক্তব্য, বিদ্যুৎ ব্যবহার না করে অস্বাভাবিক হারে ইউনিট কাটছে, কেউ নজর রাখছে না, অথচ মোটা অঙ্কের অর্থ চলে যাচ্ছে বিদ্যুৎ দপ্তরের ঘরে। বিভিন্ন মহলের প্রশ্ন, স্মার্ট মিটার যদি স্বচ্ছতা ও উন্নত পরিষেবা দেওয়ার কথা বলে চালু হয়, তবে কেন এমন বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে? অনেকেই এই সমস্যার জন্য রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। কেউ কেউ অভিযোগ করেছেন যে শিক্ষা থেকে বিদ্যুৎ, যেখানেই গেছেন সেখানেই বিভ্রাট। যদিও এই অভিযোগের বিষয়ে বিদ্যুৎ মন্ত্রীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্রাহকদের মতে এই সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে এর প্রভাব পড়তে পারে ভোটে। ক্ষুব্ধ এক গ্রাহক বলেন, মানুষ অনেক দিন চুপ থাকে না, মানুষ ভোটের মাধ্যমেই জবাব দেবে। বিদ্যুৎ দপ্তরের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাটা হয়েছে, আমি গতকালকে 23 তারিখ আমি কালকে 500 টাকা রিচার্জ করতে গেছি। 500 টাকা রিচার্জ করছি, আমি বিগত দিনে পাইতাম 80 থেকে 85 ইউনিট। আচ্ছা, ঠিক আছে। তো কালকে আমি 500 টাকা রিচার্জ করার মুহূর্তে আমার দিয়েছে কালকে 384 টাকা বলে মিটার চার্জ, আমি ইউনিট পাইছি 4 ইউনিট মাত্র। আচ্ছা, তো এখন তারা কি কয়? তারা কর্তৃপক্ষ কিছু জানে না, এটা দপ্তর থেকে বলে এরকম সিস্টেম বানানো আছে, এই সিস্টেম অনুযায়ী বিল হইতেছে। এবার আমার মতো আরো 2-4 জনে পাইছে। এখন 4 ইউনিট দিয়ে আপনি কয়দিন চলতে পারবেন আপনার ধারণা? 4 ইউনিট দিয়ে কয়দিন চলতে পারবো এটা আপনারা নিজে বুঝেন না, কদিন চলতে পারুন। একদিন কি যাই 500 টাকা রোজগার করা তো আর মুখের কথা না। 500 টাকা রোজগার কইতাছি তো আবার আমার কারেন্টের রিচার্জ করতে হইব। আমি দিন দরিদ্র মানুষ, আমি কাজ করে খাই, আমি এত টাকা বিল হইলে আমি কেমনে চলুম? এত টাকা রিচার্জ সম্ভব না আমার পক্ষে। কিন্তু আমরা মতো গরিব মানুষ কেমন কি বাঁচতাম না, মরে যেতাম, এটি আমরা বুঝতাম পারতাছি না। কি মনে করেন আপনি এখন? আমি কি মনে করবো, আমার কর্তৃপক্ষ তারা এই সিস্টেম বানিয়ে রাখছে, সিস্টেমের সিস্টেম আমরা কার কাছে বিচার চামু, কার কাছে যাবো? যার কাছে বিচার চামু কেউ কোনো বিচার করতে পারে না। তারা যদি কই এটা এই সমস্যা, যে এই সমস্যার সমাধান করতে দেয়, এটার আনসার আমি পামু 2 বছর পরে। এর আগে কোনো আমার কেউ আনসার দিতে পারতো না। কারণ সবসময় ইলেকশন আগে গেলে সবাই আমরা পক্ষে কথা কইতো, আপনারা লিগা সব করুন, এই করুন, সেরকম। আজ অব্দি অনব্দি কোনো শুরু হবে না, সরকার থেকে কোনোদিন কোনো অনুদানও পাইছি না। কাজ করে খাই তা তো এখন সরকারের প্রবলেম। আমরা এখন 4 ইউনিট দিয়েছে 500 টাকা দিয়েছিলাম। আমরা 500 টাকা 4 ইউনিট আমরা কয়দিন চলুন? আবার 500 টাকা আমার রোজগার করে জমাইতে হইব, জমাইছিল তারপর 500 টাকা দিয়ে আবার রিচার্জ করতে হইব। এছাড়া বিকল্প রাস্তা আমার কাছে কিচ্ছু নাই। এখন এই অবস্থা যে আগামী দিনে যদি স্মার্ট মিটার বসানো হয় আপনার বাড়িতে, এই বিষয়টা কিভাবে দেবেন? তাহলে তো আমি আর কারেন্ট বিদ্যুৎ আমি জ্বালাতে পারতাম না, আমার পক্ষে সম্ভব না। আমি সাধারণ মানুষ, আমার পক্ষে কোনো রকমই সম্ভব না। আমি এখনই 500 টাকা রিচার্জ করতে আমার সমস্যা হইতেছে। লোকজনের সঠিক চিকিৎসা সুনিশ্চিত করতে এবং তাদের জন্য স্বল্প মূল্যে ওষুধ সরবরাহের লক্ষ্যে জেনারিক আদার প্ল্যাটফর্মের মাধ্যমে ওষুধ বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ 80% পর্যন্ত ছাড়ে। এই পরিষেবা শান্তির বাজারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাজার এলাকার কর্মকার মেডিকেল হলে একটি জেনারিক আদার কাউন্টার স্থাপন করা হয়েছে। এই কেন্দ্র থেকে প্রতিদিন অনেকেই কম দামে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন। এবারে বাজারে প্রচলিত দামের তুলনায় অনেক সস্তায় ওষুধ পাওয়ায় ক্রেতারা দারুণ স্বস্তি পাচ্ছেন এবং অতিরিক্ত খরচের হাত থেকে রেহাই পাচ্ছেন। বুধবার রাতে এই জেনারিক আধার কেন্দ্রটি পরিদর্শনে আসেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও অর্জুন দেশপান্ডে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই পরিষেবার মাধ্যমে আমরা সাধারণ মানুষের হাতে সরাসরি কোম্পানি থেকে ওষুধ পৌঁছে দিচ্ছি, ফলে মাঝখানে কমিশনের কোনো সুযোগ থাকছে না। এর ফলে দাম অনেক কমানো সম্ভব হয়েছে এবং আমরা সর্বদা এই লক্ষ্যে কাজ করে যাব। তিনি আরও জানান যে জেনারিক আদার একটি সামাজিক উদ্যোগ বা সর্বস্তরের মানুষের
কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। सिबर ज्योति जी, आज मैं यहाँ पर आया हूँ। बांग्लादेश यहाँ से सिर्फ और सिर्फ 50 किलोमीटर दूर है और मुझे लगता है कि आज जनरिक आधार आज ऐसे छोटे छोटे गाँवों में जाके आज सीता बाजार शांति बाजार मुझे लगता है शांति बाजार जो आज यहाँ पर 50 किलोमीटर दूरी बांग्लादेश का बॉर्डर है। आज जनरिक आधार छोटे छोटे गाँवों में आके मुझे बेहद खुशी है कि हमारे माइक्रो एक एंटरप्रेन्योर खुद का बिजनेस आज ऐसे ऐसे इलाकों में शुरू किया और लोगों की सेवा देने का काम कर रहे हैं। मैं अभी जस्ट यहाँ पर त्रिपुरा सुंदरी देवी का माता जी का दर्शन लेके जो है मैं आया। मुझे लगता है सच में कि एक माता के आशीर्वाद से यहाँ के जनता को त्रिपुरा के होने दीजिए, आज मणिपुर के होने दीजिए, अरुणाचल प्रदेश को होने, सभी जगह पे ये चीज बहुत लाभदायक लोगों को साबित हो रही है। क्योंकि 10,000 रुपए की जो चीज है वो कहीं ना कहीं तो 2,000-3,000 रुपए तक आ रही है और लोगों का हर महीने पे पैसे में बचत हो रही है। तो मैं यहाँ पर इनके माता जी से भी मिला, पापा से भी मिला, सबसे अपने सच में आपके बेटे को मतलब आज से मुझे लगता है आपका बेटा सिर्फ एक व्यवसाय बिजनेस नहीं कर रहा है बट बिजनेस के साथ साथ लोगों की समाज सेवा कर रहे हैं। तो ये बहुत बढ़िया बात है। आप अभी जैसे कि अभी मैं बंगाल से होके आ रहा था, बंगाल में भी हमारे बहुत स्टोर्स के इनॉग्रेशन थे। एक चीज जो अभी दौर आ रहा है जेनरिक मेडिसिन का, खास करके मैं अभी देख रहा था रात को 12:30 बजे तक स्टोर्स में लोगों की भीड़ लगती है, लोग मेडिसिन लेने के लिए आते हैं। मैं परसों एक स्टोर में रात को विजिट करने गया था, मुझे लेट हुआ। 12:30 बजे 70 साल के बुजुर्ग इंसान वहां पर मेडिसिन लेने के लिए रुके थे और मेडिसिन वो लेके जा रहे थे। मुझे लगता है ये एक चेंज आ रहा है क्योंकि डायरेक्ट वही दवा वही मैन्युफैक्चरिंग से लोगों तक पहुंच रहा है। क्योंकि बीच में जो सप्लाई चेन है 10-15 लोगों को कट करके डायरेक्ट मैन्युफैक्चर जो बनाता है और जो डायरेक्ट बेचता है वो डायरेक्ट, मुझे लगता है कि आज ये चेंज आ रहा है और वो 10,000 की चीज 2,000 रुपए में मिल रही है और वो सेम क्वालिटी की, मतलब क्वालिटी में जो MNCs बेचते हैं वो सेम क्वालिटी जनरिक आधार के माध्यम से हम दे रहे हैं। খোয়াই জেলা ভিত্তিক সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হলো বৃহস্পতিবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস, জেলা পরিষদের সদস্য অনুকূল চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস, অনিমেষ নাগ এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের আধিকারিক কমলেন্দু শীল সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন যে সুব্রত কাপ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রতিভাদের বিকাশের একটি মঞ্চ। এই ধরনের আয়োজন থেকে আগামী দিনে রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে এমন খেলোয়াড় উঠে আসবে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়ার প্রতীক হিসাবে প্রদীপ প্রজ্বলন করা হয়। উপস্থিত খেলোয়াড়দের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ে দল অংশ নিচ্ছে এবং আগামী কয়েকদিন ধরে খোয়াইয়ে ফুটবল প্রেমীদের জন্য জমজমাট খেলা উপভোগের সুযোগ থাকবে। আন্তঃস্কুল সুব্রত মুখার্জি কাপ ভারতবর্ষের সর্বপ্রথম যে একটা প্রতিযোগিতা, বিশেষ করে স্কুল স্তরে এই প্রতিযোগিতা শুরু হয়। আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং এটাই প্রথম প্ল্যাটফর্ম যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবল খেলতে চায়, জাতীয় মানের খেলায় অংশগ্রহণ করার জন্য। ভারতবর্ষের বিভিন্ন খেলোয়াড়, বিশেষ করে বাইচুল ভুটিয়া, ব্রুনো কুটিনহো, শ্যাম থাপা, ওনারা এসএম কাপের মধ্য দিয়ে সারা পৃথিবীতে নিজেদের খ্যাতি অর্জন করেছেন। আজকে যারা আমার সামনে ছোট ছোট ভাই বোনরা যারা এই খেলায় অংশগ্রহণ করার জন্য যারা একদম তৈরি আছো, তোমাদের বলবো এটা তোমাদের প্রথম ধাপ এবং এই এসএম কাপের মধ্য দিয়ে আমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আন্তঃস্কুল জেলা থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে, রাজ্য স্তরে যারা চ্যাম্পিয়ন হবে তারা দিল্লিতে অংশগ্রহণ করবে এবং সময়ের সাথে এই এসএম কাপ ফুটবলকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এশিয়া দেশের বিভিন্ন এশিয়া মহাদেশে এবং বিভিন্ন দেশ এখানে অংশগ্রহণ করে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।
ये दुर्गा माता का या और कुछ आपको मेडिसिन के बारे में कुछ बोलिए। नाम है स्वरूपा। हमारे यहाँ घर में बुलाता है चीनी। चीनी। अच्छा बंगाली में स्वीट। अच्छा चीनी चीनी, चीनी। हाँ हाँ। अभी बंगाल में तो मुझे लगता है झंडे का दर बहुत एक्सपेंशन जो इतना चल रहा है ना, बढ़िया। नहीं नहीं, सबको मालूम नहीं है और सैनिटरी पैड के भी मालूम नहीं है और इसके बारे में तो मालूम ही नहीं। जब हमने सबको बोला ना, सबको बिलीव नहीं हुआ। उसके बाद हमने लोग यूज़ करते हैं। हाँ, यूज़ करते हैं। अजून एक्सपेक्ट पुढे जातो दवा को भी लेके जाता है और एक जल्दी कदर का बेनिफिट ये है कि आपका बिजनेस के दृष्टि से एक बार जब जल्दी कदर का मेडिसिन को लेके जाते वापस आप ही के पास आएगा। क्वालिटी ऐसी किधर मिलेगी नहीं। दूसरी बात कि यहाँ पर वो जनरिक कदर का मेडिसिन किधर नहीं मिलेगा। अभी जैसे कि अभी मैं बंगाल से होके आ रहा था। बंगाल में भी हमारे बहुत स्टोर्स के इनॉग्रेशन थे। एक चीज जो अभी दौर आ रहा है जेनरिक मेडिसिन का, खास करके मैं अभी देख रहा था रात को 12:30 बजे तक स्टोर्स में लोगों की भीड़ लगती है। लोग मेडिसिन लेने के लिए आते हैं। मैं परसों एक स्टोर में रात को विजिट करने गया था, मुझे लेट हुआ। 12:30 बजे 70 साल के बुजुर्ग इंसान वहां पर मेडिसिन लेने के लिए रुके थे और मेडिसिन वो लेके जा रहे थे। मुझे लगता है ये एक चेंज आ रहा है क्योंकि डायरेक्ट वही दवा वही मैन्युफैक्चरिंग से लोगों तक पहुंच रहा है। क्योंकि बीच में जो सप्लाई चेन है 10-15 लोगों को कट करके डायरेक्ट मैन्युफैक्चर जो बनाता है और जो डायरेक्ट बेचता है वो डायरेक्ट, मुझे लगता है कि आज ये चेंज आ रहा है और वो 10,000 की चीज 2,000 रुपए में मिल रही है और वो सेम क्वालिटी की, मतलब क्वालिटी में जो एमएनसीज बेचते हैं वो सेम क्वालिटी जनरिक आधार के माध्यम से हम दे रहे हैं। सिबर ज्योति जी, आज मैं यहाँ पर आया हूँ। बांग्लादेश यहाँ से सिर्फ और सिर्फ 50 किलोमीटर दूर है और मुझे लगता है कि आज जनरिक आधार आज ऐसे छोटे छोटे गाँव में जाके आज सीता बाजार शांति बाजार मुझे लगता है शांति बाजार जो आज यहाँ पर 50 किलोमीटर दूरी बांग्लादेश का बॉर्डर है। आज जनरिक आधार छोटे छोटे गाँव में आके मुझे बेहद खुशी है कि हमारे माइक्रो एक एंटरप्रेन्योर खुद का बिजनेस आज ऐसे ऐसे इलाकों में शुरू किया और लोगों की सेवा देने का काम कर रहे हैं। मैं अभी जस्ट यहाँ पर त्रिपुरा सुंदरी देवी का माता जी का दर्शन लेके जो है मैं आया। मुझे लगता है सच में कि एक माता के आशीर्वाद से यहाँ के जनता को त्रिपुरा के होने दीजिए, आज मणिपुर के होने दीजिए, अरुणाचल प्रदेश को नहीं, सभी जगह पे ये चीज बहुत लाभदायक लोगों को साबित हो रही है। क्योंकि 10,000 रुपए की जो चीज है वो कहीं ना कहीं तो 2,000-3,000 रुपए तक आ रही है और लोगों का हर महीने पे पैसे में बचत हो रही है। तो मैं यहाँ पर इनके माता जी से भी मिला, पापा से भी मिला, सबसे अपने सच में आपके बेटे को, मतलब आज से मुझे लगता है आपका बेटा सिर्फ एक व्यवसाय बिजनेस नहीं कर रहा है बट बिजनेस के साथ साथ लोगों की समाज सेवा कर रहे हैं। तो ये बहुत बढ़िया बात है। और सब लोग हमारे शॉप पे आके बोलते हैं ये पहले 2 साल 3 साल पहले क्यों नहीं चालू हुआ। अरे तो हम बोलते हैं अच्छा चीज बाद में होता है, धीरे धीरे होता है। सर बहुत आपको बहुत थैंक यू, आपने हमारा साथ दिया
और ये पूरा एरिया में आपके वजह से ही मेडिसिन, इमरजेंसी मेडिसिन, सब टाइप के मेडिसिन लो कॉस्ट में आ रहा है सर। थैंक यू सर, आपकी वजह से हो रहा है सर। और ऐसे ही अभी एक स्टोर पे रुकना नहीं है, आगे हाँ और सर, स्टोर करने हैं, लोगों की और सेवा हम करनी पूरा सब जगह का है। सबको ये आपके बोलते हैं। फार्मासिस्ट हैं? ये कौन है? नहीं, हम खुद फार्मेसिस्ट ओनर अच्छा। है। सरकार हमारे मांगे पूरे करो, त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो, त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। ये कि नेशनल हाईवे जम्पुई रोड टू जोमारेपाड़ा SB स्कूल कंस्ट्रक्शन ऑफ रोड, यही हमारा डिमांड है। और एक और डिमांड था इसमें समझोगे कि ब्रिज भी होना चाहिए, क्योंकि हमारा गांव में ऐसे होते उस पर का पानी का नदी का उस पर भी एक गांव होता है और इस पर भी एक गांव होता है, उसमें एक रिवर था, उसको भी ब्रिज, इसमें भी ब्रिज चाहिए। ठीक है, আপনার নাম? Sambula Riang, I as a resident of Zomarepaड़ा, I'm here to block and demand for our needs. Thank you. রাস্তা দীর্ঘদিনের দাবি, এই দাবিগুলো এখন পর্যন্ত কোনো মেরামত বা কনস্ট্রাকশন এরকম কোনো পাবলিক সুবিধার্থের জন্য এখনও করা হয়নি, যার জন্য আজকে সমস্ত গ্রামবাসী এখানে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। এখানে আপনারা যে রাস্তার যে স্ট্যাটাসটা হয়েছে গিয়া, প্রথমত হয়েছে গিয়া এই রাস্তা বেসিক্যালি পিডাব্লিউডির না, এটা সোলিং রাস্তা তো জানেন, এটা আরডির থেকেও করা হয়েছে। এটা এই রাস্তাটা এখানে PM জন্মন থেকে স্যাংশন দেওয়া হয়েছে। এটা টেন্ডার হয়েছে আজকে থেকে ধরেন না 2-2.5 বছর আগেই, হয়তো টেন্ডার 2 বছর আগেই টেন্ডার হয়েছে, কিন্তু প্রথম 4 বার কোনো বিডার পাওয়া গেছে না, বলতে কেউ ড্রপই করছে না। এটা 5th কল, এখন বিডার পাওয়া গেছে, এখন টেন্ডার ওপেন হয়েছে, ড্রপ করছে, মানে সব কিছু এখন প্রসেসে আছে, ওয়ার্ক অর্ডার হয়ে যাবে রিসেন্টলি। কিন্তু এটার মধ্যে একটু সমস্যা হয়েছে গিয়া, যেহেতু ম্যাক্সিমাম এরিয়া ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট ক্লিয়ারেন্সটা আগে নিতে হবে, কারণ অনেক জায়গাতে আছে ওয়ার্ক অর্ডার হওয়ার পরে ধরেন আপনারা ওই 10টা ব্লকে এরকম 7টা রাস্তা আছে, সবটির সেম কন্ডিশন যে ফরেস্ট ডাইভারশনটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত মানে কাজটা ধরা যেত না, কারণ যে কাজ পাইব তার জেসিবি এনগেজ করতে ডরাইব, কারণ ফরেস্টের থেকে আইয়া যদি তারা জেসিবি মেশিনারি না, এটা তো ফরেস্ট যে ক্লিয়ারেন্স নেওয়া, এটা তো পাবলিকের না। আমি আপনার স্টেজটা বুঝাইতেছি যে এখানে ফরেস্ট এটার লগেও করা হয়েছে, প্রসেস করা হয়েছে, অনলাইন পোর্টালে দেওয়া হয়েছে, এই DFO থেকে কিছু কোয়েরি আছে, যতটুকু আমরা শুনি আমরা জানি। বাট বিফোর দ্যাট উই নিড টু কমপ্লিট সাম প্রসেস। That's your duty, sir. Yeah, you should give us it's our duty, it's all others duty also. We are not single department, we are depending on each other. Lots of other departments also there. We need their cooperation also, their consent also, that's why. Otherwise we can start anytime. We are just waiting for forest clearance now. If we get forest clearance, we can start the work immediately. ফরেস্ট ক্লিয়ারেন্সটা যারা 3 মাস পরে নেব, 5 মাস পরে নেব, এটা এখনো জানা যায় না, এটার গ্যারান্টি তো আমি কেমনে দিব, এটা আদার ডিপার্টমেন্ট, আদার কিছু এর জন্য আমরা না। এটা দেখেন যেটা আমি পারতাম না, এটা আমি কেমনে করব, ফরেস্টের এটা পুরো আলাদা প্রসেস, এটা তো আমরা চাইলেও আমি কোনো কমিটমেন্ট দিয়ে দিতে পারতাম না যে ফরেস্টের এটা, কারণ শুধু জমারাই পারে না তো, 10টা ব্লকে 7টা রাস্তা, এদিকে 7টা রাস্তা, মনে শ্রীলঙ্কার এদিকে থেকে 10টাতে 7টা রাস্তা স্যাংশন আছে, দলাই গিয়ে দেখেন এরকম 8-10টা, উনি সব জায়গায় কাজ আটকে দিয়েছে অনলি ফর ফরেস্ট ক্লিয়ারেন্স, কারণ ফরেস্ট ক্লিয়ারেন্স ছাড়া কোনো এজেন্সি গিয়ে কাজ স্টার্ট করতো না, কারণ স্টার্টিংয়েই তার মেশিনারিজ নিতে হইব, মেশিনারিজ নিলেই ফরেস্টের থেকে যাবো, ঠিক আছে। এখন আপনার টেম্পোরারি সলিউশন আমরা তো কমিটমেন্ট দিচ্ছি যে আমরা রাস্তা না হইলেও আমরা অ্যাটলিস্ট মানুষের সুবিধার্থে যেসব খারাপ পোর্শন আছে এটা সলিউশন আমরা করাই দিয়ে
আর কিছু টেম্পোরারি বানিয়েছে স্যার, এটা ফিলাসফি এটা ওখানে আবার বানানো এখন দিয়া দেখো কিছু দিয়া দেখো। পেলা সেটিং জিনিসটা তো এমন না যে আপনার আরসিসি স্ট্রাকচার, এটা তো গাইডা টাইডা দিছে, একটা পছন্দ ভাঙে আরেকবার আইনে একটা গাইডা দিব, দিয়ে ঠিক করে দিব, এটা তো পারমানেন্ট না। তো যখন তারা এই কয়েক মাস পরে যখন নতুন ওয়ার্কের লাগে আইব তখন তারা ওয়াল দিয়া দিব। পেলা সেটিং এটা আপনার কমপ্লেন করেন যে পেলা সেটিং একটা সাইড ভাঙছে, এটি টেম্পোরারি ওয়ার্ক, এটা একটু একটু এটা হইতেই পারে। এখন আপনার জলপাইপের এই সাইডে দিলে পরে পেলা সেটিং এর হাইট কত হবে, অতটুক মাটির প্রেশার ফেলে তো একদিনে ভেঙে যাবে। এটা দেখেন, এটা আপনার কারণে আজকে রোডটা ব্লক করছেন। थैंक यू मीडिया फ्रेंड्स। हम जमराई के लोग रास्ता रोड ब्लॉक किया है क्योंकि सदियों से हम इसमें रह रहे हैं। सिंस 100 years we have been here, but till now we are not getting any developments from the government side. इसकी वजह से हम इसमें देना पड़ा, क्योंकि we have also given many times application to the government also. Before election, the government used to come and promise us regarding this transportation. Many government has changed, but till now nothing action has been taken. Due to this, in this road blockage, we are bringing the solidarity, और हम इस ब्लॉक में रोड ब्लॉक इसलिए करना पड़ा कि रास्ते में कई लोगों का जान भी गया है। रास्ते में गाड़ी एक्सीडेंट होकर बहुत लोग भी मर चुका है, फिर भी गवर्नमेंट कुछ एक्शन लेने की कोशिश अब तक नहीं किया है। इसकी वजह से हम रोड ब्लॉक करना पड़ा। जब तक गवर्नमेंट आके हमारे मांगे पूरी करने की एग्रीमेंट जब तक नहीं होगा तब तक हम रास्ता नहीं करेंगे। Lamaria ke lama blok pulau ya. Lamaria ke lama blok pulau ya. Lamaria ke lama pulau ya. त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। We want justice. We want justice. त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। 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 We want justice. We want justice. त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। त्रिपुरा सरकार हमारे मांगे पूरे करो। আমার নাম ধর্মেন্দ্র রিয়া, বাড়ি বাড়ি জমারাইপাড়া। আমরা দেখলাম কাঞ্চনপুর থেকে জম্পুই যাওয়ার রাস্তা জমরাইপাড়া, এখানে আপনারা রোড ব্লক করছেন। কি কারণে আজকে রোড ব্লক করছেন? আমরা জমারাই গাঁওসভা সমস্যা কারণ আমাদের সমস্যা হচ্ছে যে রাস্তার দ্বারা আমরা যে সমস্যা, রাস্তা প্রায় বছর বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রাস্তা আমাদের এখানে হয়নি, এখনও কাঁচা রাস্তা, সব রাস্তা ভাঙ্গা। সেই কারণে আমরা এই রুট ব্লক করছি। আমাদের গ্রামে স্কুল ছাত্রছাত্রীও যাওয়া যায় না রাস্তার কারণে। একটা দুপাতা ব্রিজ আছে, এই ব্রিজ বর্ষাকাল বৃষ্টি হলে স্কুলের ছাত্ররাও যেতে পারে না, সেখানেও আমাদের কোনো ব্রিজের ব্যবস্থা নেই। দুপাতা সরা বড় হলে আমরা সেখানেও স্কুলের ছাত্রছাত্রীরা কোনো যেতে পারেনি। অথচ বাজারের যাওয়া লোক বা হসপিটাল যাওয়া লোক, যে কোনো রুগী থাকলেও আমরা সেই রুগে কেউ আনতে পারে না রাস্তার কারণে। কোনো গাড়ি যায় না, কোনো
অ্যাম্বুলেন্স গাড়ি কোনো যায় না, সেই কারণে আমরা অনেক সুবিধা কারণে আমরা এই রাস্তাটা ব্লক করলাম। আমরা সবাই একত্রিত হয়ে এক মন হয়ে এত বছর পর্যন্ত কোনো এখানে আমাদের জমারাই গৌসভাতে কোনো রাস্তা নির্মাণ হচ্ছে না, কাঁচা রাস্তা, এখন পর্যন্ত কাঁচা রাস্তা, এই কারণে আমরা এই রুটটা ব্লক করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা পূরণ না হয় আমরা ততক্ষণ পর্যন্ত এই রাস্তা আমরা ব্লক করতে থাকব। সরকারের কাছে আমরা সলিউশন চাই, আমাদের এই রাস্তাটা তিনি দাবিটা করে দিতে হোক যাহাতে, সেই কারণে আমরা এই রাস্তা ব্লক করছি। আমরা একত্রিত হয়ে কোনো আমরা পার্টি কারণে নই, আমরা কোনো পার্টি কারণে নই, আমরা জমারাই সবাই মিলে একত্রিত হয়ে আমরা কি ভারতের নাগরিক নই, আমরাও একজন ভারতের নাগরিক, সেই কারণে আমরা একত্রিত হয়ে জমারাই পাড়া রাস্তা যাহাতে আমাদের জন্য সুবিধা সরকার যাহাতে করে দিতে হোক এই বলে আমি জানাইলাম সবাইকে। ত্রিপুরাবাসী তিনি আমাদের ত্রিপুরার সরকারকেও আমরা জানাই তিনি আমাদের এই কাজটা করে দিতে হোক যাহাতে। সরঞ্জাম ব্যবস্থা করতে হবে, তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। প্রত্যেক মহকুমাতে মাছ বাজার ও পুনর্বিতরণ স্থায়ী আধুনিক বাজার সৃষ্টি মৎস্যজীবীদের পরিবারকে পাকা গৃহ নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লক্ষ টাকা করে দিতে হবে। এই সকল সাধারণ অংশের মানুষের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবীর পক্ষ থেকে আহ্বান দাবিকে সামনে রেখে অভিযান সফল করুন, রাজভবন অভিযান সফল করুন। এই সময়ের মধ্যে শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লক্ষ টাকা করতে হবে। সরঞ্জামের ব্যবস্থা করতে হবে, তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। যে সকল শ্রমিক মৎস্যজীবী পরিবারকে পাকা নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য যে সকল সাধারণ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ, শুকনো মাছের দোকানে সপ্তাহে 1 দিন বন্ধ রাখতে হবে। প্রত্যেক মহকুমাতে মাছ বাজার ও পোনা বিক্রেতা এইগুলি আজকে বামফ্রন্ট সরকার থাকার সময় যেগুলি ছিল এইগুলি অকুজু হয়ে গেছে। এইগুলি নিয়ে তাদের হেলদুল নেই এই গভর্নমেন্টের, এবং পাশাপাশি ডেভেলপমেন্ট যা ছিল মৎস্যজীবীদের সাথে মাছ বাজার থেকে ধরে বিভিন্ন জলাশয় মৎস্যজীবীদের হাতে, এবং মৎস্যজীবী যারা তাদের ঘর নেই তাদের ঘরের ব্যবস্থা করা, এবং ঘরের এই ব্যবস্থার মধ্যেও আমরা দেখেছি যে 1,30,000 টাকা গভর্নমেন্ট দেয়, এটা হয় না। তার জন্য আমরা এবার ডিমান্ড করেছি যে প্রায় 5 লক্ষ টাকা করতে হবে। এরকম দাবির সনদ নিয়ে আমরা আজকে নিরুপায় হয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি। আমরা দেখব রাজ্যপাল কি আসে, এই নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। যে সকল
সাধারণ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ বিক্রি করেন তাদের জন্য 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান, আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্যে আজকের এই মিছিলের মূল বিষয় যারা জেলে, যারা জালের উপর নির্ভরশীল, তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে, এতে সর্বনাশ হচ্ছে, মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে, মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা, গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র, এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। এর প্রতিকার আমরা চাই, অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায়। প্রতি কানিতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে 20,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে। এই বর্তমান বিজেপি নেতৃত্বে এই জোট সরকারের উদাসীনতা, মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে। অন্যদিকে রেগার কাজ নেই, গ্রামে পাহাড়ে অভাব, মৎস্যজীবী পরিবার সহ তফসিলি অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অব্যবস্থা চলছে, অ্যাডকের নাম করে সংরক্ষণ ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আমরা মহামান্য রাজ্যপালের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যেই আমরা এই আন্দোলনে যাচ্ছি। তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয়, আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব।
বাবার নাম কি? আমাদের বেশিরভাগ ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে রঘুনাথপুর রামঠাকুর আশ্রয় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এলপিজির সঙ্গে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে একটা অটো গাড়ি নিজেই উল্টে গেছে। আর বিশেষ করে এখানের মধ্যে স্কুল স্টুডেন্ট ছিল। কোন স্কুলের স্টুডেন্ট আছে কইতা না, এটা করতে পারি না। তারা 4জন স্টুডেন্ট ছিল, তারা 4জনকে আমরা বিশাল হসপিটালে বসেছি। আর সাথে অটো ড্রাইভারও চালক তাইলেও ইনজুর, তাদেরকে বিশাল হসপিটাল। কেমন ইনজুরি ছিল? একজন একটু সিরিয়াস, দুজনই সিরিয়াস, আর 3জন মাইনর। কিভাবে হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে? এটা ব্রেক মিস করেছে। কি গাড়ি আসছিল আপনার? কয়জন স্টুডেন্ট আসছিল? 4জন। 4জনই কি আহত হয়েছে? একজনে হালকা হালকা, একজন একটু হয়েছে, একটু বেশি। আচ্ছা, স্কুলে আইতেন আসছিলেন নাকি? কোন স্কুল? কোন স্কুল? আনন্দমাল। 26-এ যারা পরীক্ষা দেবে। এটা এখনো আমরা ফাইনাল কিছু না, তবে এন্ড অফ ফেব্রুয়ারি মানে আমরা সেভাবে চেষ্টা করব। যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আমরা এন্ড অফ ফেব্রুয়ারি শুরু করব। এইবার যেভাবে পরীক্ষা হয়েছিল মোটামুটি সেটাই বজায় রাখার চেষ্টা করব আমরা। তবে এটা ফাইনাল কথা না, নিতে বলছি। এটা আমাদের আর বিভিন্ন পেমেন্ট আপনারা প্লিজ বিভিন্ন গণমাধ্যমে এটা বলে দেবেন, কোন স্কুল যেন আমাদের বোর্ডের পেমেন্টটা অফলাইন কেউ না করেন, সব অনলাইন। আমাদের একটু আগে আমাদের পাশেরটাও হবে। আবার আমরা নোটিফাই করব। আবার এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রিভিউ পর্যন্ত, রিভিউ পর্যন্ত পর অবধি। মাধ্যমিক হচ্ছে 86.58। হ্যাঁ, 58। পরীক্ষার্থী ছিল 21,506 হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি। হ্যাঁ, 448। হ্যাঁ, 29,670। 29,000। এই কন্টিনিউ কম্পার্টমেন্টাল এগুলো শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ। এগুলো আমাদের ডেটা আমি দিতে পারবো। একটু আবার অ্যাবস্ট্রাক্টটা করে নিই। অ্যাবস্ট্রাক্টটা করে নিলে ডিটেলস রেজাল্ট আমি আবার মানে দেব সবাইকে। চাও
এটা এত বেশি বিরাট গুরুত্বপূর্ণ নয়। আমরা দেখব মূল যে রেজাল্ট যেটা ঘোষণা করেছিলাম আমরা 30 এপ্রিল, তখন দেখেছিলাম মাধ্যমিকে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে ওই বিশাল করে রামকৃষ্ণ বিবেকানন্দ একটা স্কুল আছে, এক স্কুল থেকে বোধ হয় 5 জন স্ট্যান্ড করেছে, প্রথম 10 জনের মধ্যে। আর 12-এতে খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছিল কামিনী কুমার স্মৃতি মেমোরিয়াল স্কুল, 4 জন স্ট্যান্ড করেছিল মূল। আর বছর বাঁচাও এটা মানে কম্পার্টমেন্টের পরীক্ষা, এটাকে আমরা ওই মেইন পরীক্ষার মতো এতটুকু গুরুত্ব দেওয়া হয়। এগুলো এড হয়ে যাবে সবাই। হ্যাঁ, তো এর সাথে আমাদের একদিন আগে যা বলেছিলাম সবকিছু ইন কি বলা যায় সুপারস্টিশন অফ আর্লিয়ার ডিক্লারেশন, ফাইনাল যেটা এক্ষুনি আমাদের পুরো হিসেব কষে আমাদের সচিব ডক্টর দুলাল দে উনি যেটা বলে দিয়েছেন, আপনারা প্লিজ এটা নোট করে রাখুন। মাধ্যমিকে টোটাল আমাদের পাস করেছে হচ্ছে 92.51%, আর দ্বাদশে পাস করেছে 88.24%। দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এর সাথে আপনারা শুনলেন আমাদের বোর্ডের প্রেসিডেন্ট স্যার এখন এইমাত্র আমাদের এই বছরের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন। তো আমাদের এবার যে পাস পার্সেন্টেজ ছিল বছর বাঁচাওতে, মাধ্যমিকে বছর বাঁচাওর পাস পার্সেন্টেজ বলছি 63.38, আর হায়ার সেকেন্ডারিতে 70.81% বছর বাঁচাও। আর এর আগে আমাদের রিভিউ পর্যন্ত যেটা পাস পার্সেন্টেজ ছিল, মাধ্যমিকে ছিল 86.58%, আর হায়ার সেকেন্ডারিতে ছিল 79.32%। না, এটা পরে বাড়লো। হ্যাঁ, এটা রিভিউ পর্যন্ত। রিভিউর পর এবার বছর বাঁচাও হলো। এই বছর বাঁচাওর সংখ্যাটা যদি আমি এড করে দিই, তাহলে টোটাল মাধ্যমিকে পাস্ট ক্যান্ডিডেট হবে 27,448। আজকে যেটা পাস করলো এটা যদি অ্যাড করে দিই আগের সাথে, 27,448 হবে টোটাল পাস্ট ক্যান্ডিডেট। আর পরীক্ষায় তো বসেছিল, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল 29,670। তো এর নিরিখে এখন পাস পার্সেন্টেজ দাঁড়াবে 92.51%। মাধ্যমিকে আগে যেটা 86 ছিল, এখন 92.51% দাঁড়াবে মাধ্যমিকের ক্ষেত্রে। দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, ফাইনাল পার্সেন্টেজ হবে। আমরা ডিটেইলসটা বার করব 2-4 দিনের মধ্যে। আমরা আবার রিভাইজড যে অ্যাবস্ট্রাক্ট হয়, রেজাল্টের অ্যাবস্ট্রাক্ট, এটা 2 দিন সময় লাগবে। আমরা ফাইনাল অ্যাবস্ট্রাক্টটা মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট 2025-এ আমাদের পাস করেছে 92.51%। আর রিভিউ পর্যন্ত আমার হায়ার সেকেন্ডারিতে পাস পার্সেন্টেজ ছিল 79.32% হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। তো আজকের এই বিবি রেজাল্টও যদি আমরা ইনক্লুড করে নিই, তখন টোটাল পাস্ট ক্যান্ডিডেট হবে 18,978, যেটা আগে 17,059 ছিল, এখন হবে 18,978। আর এটাকে যদি আমি পার্সেন্টেজ করে বলি, তাহলে পার্সেন্টেজ দাঁড়াবে 88.24%, যেখানে আমার রিভিউ পর্যন্ত রেজাল্ট ছিল 79, আর এটা বেড়ে দাঁড়াচ্ছে 88.24% হায়ার সেকেন্ডারিতে। আমার তাহলে হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিকের আমরা মোটামুটি এই বছরের ফাইনাল পাস পার্সেন্টেজ আমরা জেনে গেলাম। মাধ্যমিকে 92.5 আর হায়ার সেকেন্ডারিতে 82.24% পাস করব। এটার ডিটেলস রিপোর্ট আমরা মানে প্রকাশ করব 2-1 দিনের মধ্যে। আমরা রিভাইজড অ্যাবস্ট্রাক্ট বের করব আবার এই রেজাল্টের উপরে এই বছরে। নমস্কার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। আজকে ঘটনাক্রমে আজকেও 24 তারিখ, তবে 24শে জুলাই পরীক্ষা গ্রহণ করা থেকে একেবারে রেজাল্ট, কমপ্লিট রেজাল্ট পাবলিশ করা অবধি একটা লং প্রসেস, বেশ সময় লাগে। পরীক্ষার পরে আমরা রেজাল্ট আউট করি, তারপরে সেলফ ইন্সপেকশন থাকে, খাতা রিভিউ থাকে,
তারপর ওই আগে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। সেই পরীক্ষা গ্রহণ করতে হয়, পরীক্ষার রেজাল্ট আউট করতে হয়। তো আজকে আমরা পুরো এক্সামিনেশন যে প্রসেসটা, এটারই পুরো শেষ হচ্ছে আজকে। বছর বাঁচাও পরীক্ষা আমাদের সবার শেষের প্রসেসের সবার শেষের অংশ হলো বছর বাঁচাও। বছর বাঁচাওর পরীক্ষা আমাদের হয়ে গেছে, আজকে এর রেজাল্ট যেটা আউট। বছর বাঁচাও পরীক্ষাতে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরীক্ষা বছর বাঁচাও দিতে পারে দুটো বিষয়ে ফেল করলে পরীক্ষায় বসতে পারে। এমন আমাদের এখানে 2 বিষয়ে ফেল করা, টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 2995 জন, 2995। They are eligible to appear the examination in +2 stage, কিন্তু সবাই পরীক্ষা দেয়নি। পরীক্ষা দিয়েছিল 2710 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে পাশ করেছে 1919 জন আর ফেল করেছে 791 জন। অর্থাৎ বছর বাঁচাও পরীক্ষা যা দিয়েছিল এদের মধ্যে 70.81% 12 পরীক্ষায় পাশ করেছে। আর বছর বাঁচাও মাধ্যমিক যে পরীক্ষা, সেটাতে এলিজিবল ছিল, পরীক্ষায় বসার যোগ্য ছিল 3155 জন। সবাই পরীক্ষায় বসেনি, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল এবং বসেছিল 2772 জন, 2772। তার মধ্যে পাশ করেছে 1757 জন, 1757, আর ফেল করেছে 1015 জন। অর্থাৎ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ হলো 63.38%। এখনই আমার মনে আছে আমাদের মূল পরীক্ষায় যেদিন রেজাল্ট আউট করলাম, তখন বলেছিলাম যে 12 পরীক্ষায় আমাদের পাশ করেছিল এবার 2025-এ 79.29%, আর মাধ্যমিকে পাশ করেছিল 86.53%। তো আজকে পুরো পরীক্ষার প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 12-এতে আরো 1919 জন পাশ করেছে, আর মাধ্যমিকে আরো 1757 জন পাশ করেছে। যার ফলেতে টোটাল যেটা আমাদের, একটু পরে আমি অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব মশাই, উনি বলবেন আর একটু ক্যালকুলেশন করে, যেটা মূল রেজাল্ট আমাদের 12-এ পাস করেছিল 79.29%, সেটা একটু পার্সেন্টেজ বেড়ে যাবে। মাধ্যমিকে যেটা 86.53%, সেটা একটু বাড়বে। আমি অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব। আগস্টে 1 তারিখ থেকে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন এবং 11-এর এনরোলমেন্ট শুরু হচ্ছে, অনলাইন এনরোলমেন্ট। হ্যাঁ, রেজিস্ট্রেশন আগস্টের 1 তারিখ থেকে। যারা 2027-এ পরীক্ষা দেবে, 2 বছর আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমি আপনাদের মাধ্যমে সবার অবগতির জন্য বলবো, সমস্ত স্কুল কর্তৃপক্ষকে, গত বছর এরকম আমরা পেয়েছি পরীক্ষার ফর্ম ফিল আপ 7M 7H যখন করেছিল তখনও, বা রেজিস্ট্রেশন এনরোলমেন্ট করেছিল তখনও, আমাদের এখন পেমেন্টের অপশনটা হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হবে। তো কিছু কিছু স্কুল ওরা না জেনে অফলাইন পেমেন্ট করেছে, চালান কেটে নিয়েছে আগে, অনলাইনে দেয়নি। তো এই জন্য ভীষণ অসুবিধা হয়েছে। এমনও 2-1 স্কুল আছে, এখনো 2-1টা স্কুল যারা এখনো রেজিস্ট্রেশন পায়নি। কারণ আমার মুডটা হচ্ছে গিয়ে অনলাইন পেমেন্ট, ওরা অফলাইন করাতে আমার ডেটাগুলো এখনো আমি ক্যাপচার করতে পারিনি। তো এরকম একটা অসুবিধার সম্মুখীন হয়েছে। তো স্কুলের সংখ্যাও কিন্তু নেহাত কম না, প্রায় 150 স্কুল হবে, মানে এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমি সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ করব আমি, এই বছর থেকে যেন আর অফলাইনে কেউ চালান না কাটে, সবাই যেন অনলাইন মোডেই পেমেন্ট করে, তাতে করে আমাদের ডেটা কালেকশনের সুবিধা হয়, স্কুলকেও ঝামেলায় পড়তে হবে না। এটা 9 এবং 11-এর শুরু হবে। আর
অতিথিদের বরণ করে নাও। জেলা ভিত্তিক সুব্রত জ্যেষ্ঠ বর্ণার মাধব করোনা দে এবং আজকের এই অনুষ্ঠানের আমরা সবাইকে করতালির মাধ্যমে খেলোয়াড়দের এবং অতিথিদেরকে অভিবাদন জানানোর জন্য আমরা আছেন আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় আধিকারিক কমলেন্দু শীল মহোদয়। আন্তঃ স্কুল সুব্রত মুখার্জি কাপ ভারতবর্ষের সর্বপ্রথম যে একটা প্রতিযোগিতা, বিশেষ করে স্কুল স্তরে এই প্রতিযোগিতা শুরু হয়। আমরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং এটাই প্রথম প্ল্যাটফর্ম যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবল খেলতে চায়, জাতীয় মানের খেলায় অংশগ্রহণ করার জন্য। ভারতবর্ষের বিভিন্ন খেলোয়াড়, বিশেষ করে বাইচুং ভুটিয়া, ব্রুনো পুটিন হোক, সেন থাপা, ওনারা এসএম কাপের মধ্য দিয়ে সারা পৃথিবীতে নিজেদের খ্যাতি অর্জন করেছেন। আজকে যারা আমার সামনে ছোট ছোট ভাই বোনরা যারা এই খেলায় অংশগ্রহণ করার জন্য যারা একদম তৈরি আছো, তোমাদের বলবো এটা তোমাদের প্রথম ধাপ এবং এই এসএম কাপের মধ্য দিয়ে আমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আন্তঃ স্কুল জেলা থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে, রাজ্য স্তরে যারা চ্যাম্পিয়ন হবে তারা দিল্লিতে অংশগ্রহণ করবে এবং সময়ের সাথে এই এসএম কাপ ফুটবলকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এশিয়া দেশের বিভিন্ন এশিয়া মহাদেশে এবং বিভিন্ন দেশ সেখানে অংশগ্রহণ করে। কথাবার্তা নিরি ঘটনাটা হয়েছে আমি গতকালকে 23 তারিখ আমি কালকে 500 টাকা রিচার্জ করতে গেছি। 500 টাকা রিচার্জ করছি, আমি বিগত দিনে পাইতাম 80 থেকে 85 ইউনিট। আচ্ছা, ঠিক আছে। তো কালকে আমি 500 টাকা রিচার্জ করার মুহূর্তে আমার দিয়েছে কালকে 384 টাকা বলে মিটার চার্জ, আমি ইউনিট পাইছি 4 ইউনিট মাত্র। আচ্ছা, তো এখন তারা কি কয়? তারা কর্তৃপক্ষ কিছু জানে না, এটা দপ্তর থেকে বলে এরকম সিস্টেম বানানো আছে, এই সিস্টেম অনুযায়ী বিল হইতেছে। এবার আমার মতো আরও 2-4 জনে পাইছে। এখন 4 ইউনিট দিয়ে আপনি কয়দিন চলতে পারবেন আপনার ধারণা? 4 ইউনিট দিয়ে কদিন চলতে পারবো এটা আপনারা নিজে বুঝেন না, কদিন চলতে পারুন। একদিন কি যাই পারুন। 500 টাকা রোজগার করা তো আর মুখের কথা না। 500 টাকা রোজগার কইতাছি তো আবার আমার কারেন্টের রিচার্জ করতে হইব। আমি দিন দরিদ্র মানুষ, আমি কাজ করে খাই, আমি এত টাকা বিল হইলে আমি কেমনে চলুম? এত টাকা রিচার্জ দেওয়া সম্ভব না আমার পক্ষে। কিন্তু আমরা মতো গরিব মানুষ কেমন কি বাঁচতাম না, মরে যেতাম, এটি আমরা বুঝতাম পারতাছি না। কি মনে করেন আপনি এখন? আমি কি মনে করবো, আমার কর্তৃপক্ষ তারা এই সিস্টেম বানিয়ে রাখছে, সিস্টেমের সিস্টেম হয়েছে আমরা কার কাছে বিচার চামু, কার কাছে যাবো? যার কাছে বিচার চামু কেউ কোনো বিচার করতে পারে না। তারা যদি কই এটা এই সমস্যা, যে এই সমস্যার সমাধান করতে দেয় সেটা এটার আনসার আমি পামু 2 বছর পরে, এর আগে কোনো আমার কেউ আনসার দিতে পারতো না। কারণ সবসময় ইলেকশন আগে গেলে সবাই আমরা পক্ষে কথা কইতো, এই আপনারা লিগা সব করুন, এই করুন, সেরকম। আজ অব্দি অনব্দি কোনো শুরু হবে না, সরকার থেকে কোনোদিন কোনো অনুদানও পাইছি না। কাজ করে খাই তা তো এখন সরকারের প্রবলেম। আমরা এখন 4 ইউনিট দিয়েছে 500 টাকা দিয়েছিলাম। আমরা 500 টাকা 4 ইউনিট আমরা কয়দিন চলুন? আবার 500 টাকা আমার রোজগার করে জমাইতে হইব, জমাইছিল তারপর 500 টাকা দিয়ে আবার রিচার্জ করতে হইব। এছাড়া বিকল্প রাস্তা আমার কাছে কিচ্ছু নাই। এখন এই অবস্থা যে আগামী দিনে যদি স্মার্ট মিটার বসানো হয় আপনার বাড়িতে, এই বিষয়টা কীভাবে দেবেন? তাহলে তো আমি আর কারেন্টের বিদ্যুৎ আমি জ্বালাতে পারতাম না, আমার পক্ষে সম্ভব না। আমি সাধারণ মানুষ, আমার পক্ষে কোনো রকমই সম্ভব না।
আমি এখনই 500 টাকা রিচার্জ করতে আমার সমস্যা হইতেছে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ত্রিপুরা রাজ্যের উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক দিক দিয়ে আলোচনা করতে ত্রিপুরা গেস্ট হাউসে এক বিশেষ চিন্তন শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের এসসি ওয়েলফেয়ার মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 14 নম্বর বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার এবং বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী। এছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, সমাজকর্মী ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও শিবিরে অংশগ্রহণ করেন। চিন্তন শিবিরে সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন, তফসিলি জাতিভুক্ত মানুষের জীবনমান উন্নয়ন এবং রাজ্যের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মন্ত্রী সুধাংশু দাস বলেন, সরকার সর্বস্তরে সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের চিন্তন শিবির থেকে বাস্তবসম্মত ও ফলপ্রসূ পরিকল্পনা উঠে আসবে বলেই আশা করি। শিবিরে বিভিন্ন প্রতিনিধির মতামত নেওয়া হয় এবং আগামী দিনে তাদের প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের এসসি বিধানসভার যারা সম্মানিত বিধায়ক আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টেট লেভেল একটা রিভিউ মিটিং আমরা করব। এই রিভিউ মিটিংয়ের মূল দুটো উদ্দেশ্য। প্রথম হচ্ছে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত 2-2.5 বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে, আমি মন্ত্রী হওয়ার পর আমরা কি কাজ করতে পেরেছি সেই সম্পর্কিত বিষয়ের উপর তাদেরকে আমরা অবগত করব। দ্বিতীয় হচ্ছে আমাদের এই রাজ্যের যারা এসসি কমিউনিটির মানুষ আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্যে আরও কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত, কি কাজ করা যেতে পারে, এই সম্পর্কিত বিষয়ের উপর আমরা সম্মানিত বা মাননীয় বিধায়কদের আমরা মতামত চাইব। আমাদের আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা এই রাজ্যের যারা এসসি আমাদের এমএলএরা রয়েছেন আমরা তাদের সাথে মত বিনিময় করব, তাদের সুপরামর্শ আমরা চাইব এবং আগামী সময় যাতে এই রাজ্যের এসসি কমিউনিটির মানুষের জন্য সার্বিক দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায়, এই নিরিখে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমস্ত সিদ্ধান্তগুলিকে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাব বা কনসার্ন মিনিস্ট্রিতে যাব, যাতে আমাদের এই রাজ্যের এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং ডাকছি। আমরা এই রাজ্যের সমস্ত সরকার পক্ষে, বিরোধী পক্ষের সমস্ত দলের এমএলএদেরকে ডেকেছি। আমাদের সিপিএম দলের যারা এসসি অধ্যুষিত বিধানসভা কেন্দ্র থেকে যারা নির্বাচিত বিধায়ক আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি। আমাদের দলের যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ করেছি। 1-2 জন বলেছেন তারা বাইরে আছেন, আসতে পারবেন না, বাকি সবাই আমাদেরকে কথা দিয়েছেন আসবেন, কিন্তু এখনো সিপিএম এর কেউ আসেননি। আমরা আশা করছি হয়তো বা তারা আরো কিছুক্ষণের মধ্যে তারাও চলে আসবে। 13 দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য মৎস্যজীবীর ইউনিয়ন রাজভবন অভিযান অনুষ্ঠিত হয়। মূলত রাজ্যপালের নিকট ডেপুটেশন দেওয়ার জন্য এই রাজভবন অভিযান। উক্ত ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, রাজ্য নেতৃত্ব সুধন দাস, সংগঠনের অন্যান্য নেতৃত্ব সহ প্রচুর সংখ্যক সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুধন দাস জানান, মূলত যারা মৎস্য চাষী ও জেলে তাদেরকে জলাশয়ের ভার দিতে হবে। বিগত বামফ্রন্ট সরকারের আমলে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে এই মৎস্য চাষীদের হাতে জলাশয়ের ভার দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। ডুম্বুর জলাশয়কেও বেসরকারীকরণ করা হয়েছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে। বর্তমানে রাজ্যের বাইরে থেকে আগত মাছের উপরেই নির্ভরশীল। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হয়েছে। বর্তমানে যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে 5,000 টাকা করে ভাতা প্রদান। গৃহহীন মৎস্যজীবীদের 5 লক্ষ টাকা মূল্যে তাদেরকে গৃহের ব্যবস্থা করে দিতে হবে।
রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি বলে দাবি করেন সুধন দাস। অতি সত্বর ক্ষতিপূরণের জন্য দাবি জানায় রাজ্য সরকারকে। ন্যূনতম 20,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। বর্তমান সরকারের উদাসীনতায় মৎস্যজীবীরা চরম সংকটে পড়েছে, এমনটাই মন্তব্যে ব্যক্ত করেন তিনি। অন্যদিকে দেখাই যায় যে রেগার যে কাজ রয়েছে সেই কাজ নেই, গ্রামে পাহাড়ে অভাব অনটনের সৃষ্টি হয়েছে। এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ডেপুটেশন প্রদান হয়েছে বলেই জানান রাজ্য নেতৃত্ব সুধন দাস। 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্য আজকের এই মিছিলের মূল বিষয় যারা জেলে, যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে, আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে, এতে সর্বনাশ করছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা। গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র, এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। এর প্রতিকার আমরা চাই, অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায়। প্রতি গাড়িতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে 20,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে। এই বর্তমান বিজেপির নেতৃত্বে এই জোট সরকারের উদাসীনতা, মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে। অন্যদিকে রেগার কাজ নেই, গ্রামে পাহাড়ে অভাব, মৎস্যজীবী পরিবার সহ তফসিলি অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অব্যবস্থা চলছে, অ্যাডকের নাম করে সংরক্ষণ ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা মহামান্য রাজ্যপালের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যেই আমরা এই আন্দোলনে যাচ্ছি। তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয় আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জমারায়পাড়া এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে কাঞ্চনপুর থেকে জম্পুই হিল যাওয়ার মূল সড়ক অবরোধ করেন। অবরোধ শুরু হয় সকাল 6টা নাগাদ এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, জমারায়পাড়া 2 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 4 কিলোমিটার দীর্ঘ গ্রামীণ রাস্তা বহু বছর ধরেই খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় এই রাস্তায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের দাবি, আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছি, বারবার জানানো সত্ত্বেও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ দেখা যায়নি। বাধ্য হয়ে আজ আমরা সড়ক অবরোধে নেমেছি। এদিনের অবরোধের কারণে কাঞ্চনপুর থেকে জম্পুই হিলের দিকে যান চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। এবারে বহু যাত্রী এবং যানবাহন আটকে পড়ে দীর্ঘ সময়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানা গেছে। গ্রামবাসীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না রাস্তা মেরামতের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে লিখিত আশ্বাস পাওয়া যাচ্ছে ততক্ষণ তারা অবরোধ প্রত্যাহার করবেন না। हम जमराई के लोग रास्ता रोड ब्लॉक किया है, क्योंकि सदियों से हम इसमें रह रहे हैं। सिंस 100 years we have been here, but till now we are not getting any developments from the government side. इसकी वजह से हम इसमें देना पड़ा, क्योंकि we have also given many times application to the government also. Before election, the government used to come and
promised us regarding this transportation. Many government has changed, but till now nothing action has been taken. Due to this, in this road blockage, we are bringing the solidarity और हम इस ब्लॉक में रोड ब्लॉक इसलिए करना पड़ा कि रास्ते में कई लोगों का जान भी गया है। रास्ते में गाड़ी एक्सीडेंट होकर बहुत लोग भी मर चुका है। फिर भी गवर्नमेंट कुछ एक्शन लेने की कोशिश अब तक नहीं किया है। इसकी वजह से हम रोड ब्लॉक करना पड़ा। जब तक गवर्नमेंट आके हमारे मांगे पूरी करने की और एग्रीमेंट जब तक नहीं होगा तब तक हम रास्ता नहीं करेंगे। আমার নাম ধর্মেন্দ্র রিয়া, বাড়ি বাড়ি জমারাইপাড়া। আমরা দেখলাম কাঞ্চনপুর থেকে জম্পুই যাওয়ার রাস্তা জমরাইপাড়া, এখানে আপনারা রোড ব্লক করছেন। কি কারণে আজকে রোড ব্লক করছেন? আমরা জমারাই গাঁওসভা সমস্যা কারণ আমাদের সমস্যা হচ্ছে যে রাস্তার দ্বারা আমরা যে সমস্যা, রাস্তা প্রায় বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রাস্তা আমাদের এখানে হয়নি। এখনো কাঁচা রাস্তা, সব রাস্তা ভাঙ্গা। সেই কারণে আমরা এই রুট ব্লক করছি। আমাদের গ্রামে স্কুল ছাত্রছাত্রীও যাওয়া যায় না রাস্তার কারণে। একটা দুপাতা ব্রিজ আছে, এই ব্রিজ বর্ষাকাল বৃষ্টি হলে স্কুলে ছাত্ররাও যেতে পারে না, সেখানেও আমাদের কোনো ব্রিজের ব্যবস্থা নেই। দুপাতা সরা বড় হলে আমরা সেখানেও স্কুলের ছাত্রছাত্রীরা কোনো যেতে পারেনি। অথচ বাজারের যাওয়া লোক বা হসপিটাল যাওয়া লোক যে কোনো রুগী থাকলেও আমরা সেই রুগী কেউ আনতে পারে না রাস্তার কারণে। কোনো গাড়ি যায় না, কোনো অ্যাম্বুলেন্স গাড়ি কোনো যায় না। সেই কারণে আমরা অনেক সুবিধা কারণে আমরা এই রাস্তাটা ব্লক করলাম। আমরা সবাই একত্রিত হয়ে এক মন হয়ে এত বছর পর্যন্ত কোনো এখানে আমাদের জমারাই গাঁওসভাতে কোনো রাস্তা নির্মাণ হচ্ছে না, কাঁচা রাস্তা, এখন পর্যন্ত কাঁচা রাস্তা। এই কারণে আমরা এই রুটটা ব্লক করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা পূরণ না হয় আমরা ততক্ষণ পর্যন্ত এই রাস্তা আমরা ব্লক করতে থাকব। সরকারের কাছে আমরা সলিউশন চাই, আমাদের এই রাস্তাটা তিনি দাবিটা করে দিতে হোক যাহাতে। সেই কারণে আমরা এই রাস্তা ব্লক করছি। আমরা একত্রিত হয়ে কোনো আমরা পার্টি কারণে নই, আমরা কোনো পার্টি কারণে নই, আমরা জমারাই সবাই মিলে একত্রিত হয়ে আমরা কি ভারতের নাগরিক নই, আমরাও একজন ভারতের নাগরিক। সেই কারণে আমরা একত্রিত হয়ে জমারাই পাড়া রাস্তা যাহাতে আমাদের জন্য সুবিধা সরকার যাহাতে করে দিতে হোক এই বলে আমি জানাইলাম সবাইকে। ত্রিপুরাবাসী তিনি আমাদের ত্রিপুরার সরকারকেও আমরা জানাই তিনি আমাদের এই কাজটা করে দিতে হোক যাহাতে। বিশালগড়ের রঘুনাথপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন সড়কে অটো গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হল আনন্দমার্গ স্কুলের 4 জন ছাত্রছাত্রী। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে স্কুল ছুটির পর ছাত্রছাত্রীদের নিয়ে আসা একটি অটো গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। রাস্তাটি ছিল রঘুনাথপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকা। গাড়িতে থাকা 4 জন ছাত্রছাত্রী আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহতদের দ্রুত উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করান। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। তিনি সেখানে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে আহতদের পরিবারের সঙ্গেও কথা বলেন ও প্রয়োজনে সব রকম সাহায্যের আশ্বাস দেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আহতদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয়, তবে তারা পর্যবেক্ষণে রয়েছে এবং এই দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত স্কুল পরিবহনের
নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কিভাবে হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে? এটা ব্রেক মিস করেছে। কি গাড়ি আসছিল আপনার? কয়জন স্টুডেন্ট আসছিল? চারজনই কি আহত হয়েছে? একজনে হালকা হালকা, একজন একটু বেশি। আচ্ছা, স্কুলে আইতেন আসছিলেন নাকি? কোন স্কুল? কোন স্কুল? আনন্দমাল। আমাদের বেশিরভাগ ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে রঘুনাথপুর রামঠাকুর আশ্রয় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ইলেকট্রিসিটির সঙ্গে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে একটা অটো গাড়ি নিজেই উল্টে গেছে। আর বিশেষ করে এখানের মধ্যে স্কুল স্টুডেন্ট ছিল। কোন স্কুলের স্টুডেন্ট আসতো কয়টা? না, এটা বলতে পারি না। তারা 4জন স্টুডেন্ট ছিল, তারা 4জনকে আমরা বিশাল হসপিটালে বসেছি, আর সাথে অটো ড্রাইভারও চালক তাইলেও ইনজুর্ড, তাদেরকে বিশাল হসপিটাল। কেমন ইনজুরি ছিল? একজন একটু সিরিয়াস, দুজনই সিরিয়াস, আর 3জন মাইনর। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের বছর বাছাও পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এবং সচিব ডক্টর দুলাল দে। ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানান, বছর বাছাও পরীক্ষা সেই সব ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত হয় যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বাধিক দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাদের শিক্ষাবর্ষ ক্ষতিগ্রস্ত না করে দ্বিতীয় একটি সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই বিশেষ পরীক্ষা। উচ্চ মাধ্যমিক স্তরে মোট 2995 জন ছাত্রছাত্রী পরীক্ষার যোগ্য ছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন 2710 জন, উত্তীর্ণ হয়েছেন 1919 জন, অকৃতকার্য হয়েছেন 791 জন এবং মাধ্যমিক স্তরে মোট পরীক্ষার্থী ছিলেন 2772 জন, উত্তীর্ণ হয়েছেন 1757 জন। পর্ষদ সভাপতি জানান যে এই ফলাফল অনেক শিক্ষার্থীর জন্য আশার আলো। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন এবং অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ফলাফল অনলাইনে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের রোল নাম্বার ব্যবহার করে ফলাফল দেখতে পারছে। বছর বছর পরীক্ষা আমাদের হয়ে গেছে, আজকে এর রেজাল্ট যেটা আউট। বছর বছর পরীক্ষাতে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরীক্ষা বছর বছর দিতে পারে, দুটো বিষয়ে ফেল করলে পরীক্ষায় বসতে পারে। এমন আমাদের এখানে 2 বিষয়ে ফেল করা, টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 2995 জন, 2995। They are eligible to appear the examination in +2 stage, কিন্তু সবাই পরীক্ষা দেয়নি। পরীক্ষা দিয়েছিল 2710 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে পাশ করেছে